আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর একটু আগে ক্লাস শেষ হয়েছে তো, অনেকে এখনো জয়েন করে নাই। আচ্ছা, না এমনি একটু নামাজের ব্রেক নেয়, ওই যে আমি এই কারণে আপনাদের এখানে একটু লেট করে স্টার্ট করি। বাট এটা আসলে ওই যে ক্লাস টাইমটা বার্ন করে তো, ওই জন্য নিজের কাছেও খুব একটা কমফোর্ট পাই না আমি। Okay? আর ক্লাস তো আপনাদেরকে টানতে টানতে লাস্ট ক্লাস মনে হয় 10:30 পর্যন্ত চলে গিয়েছিল। ঠিক আছে, সো ওই জন্য মানে আই উইল কিপ দিস ইন মাইন্ড। ওকে। 10:30টার উপরে চলে গেছিল। হ্যাঁ, না সেটাকে আসলে একটু চেকে নিয়ে আসবো আমরা, মানে দ্যাট ইজ দি প্ল্যান। ওকে, 7:12 আমি আস্তে আস্তে করে স্টার্ট করে দিই ক্লাসটা। ওকে, লাস্ট ক্লাস কি ছিল আপনাদের? চ্যাপ্টার 3-4। না না, লাস্ট ক্লাস এই ক্লাসটা হওয়ার আগের কোন কি ক্লাস ছিল আপনাদের? আর ভ্যাট নিয়ে পড়ানো ছিল। না না, ব্যাট নিয়ে পড়ানোর কথা ছিল। নট দিস। বিজনেস বিজনেস ফাইন্যান্সের ক্লাস ফাইন্যান্স, ছিল। বিজনেস আচ্ছা, ফাইন্যান্স ক্লাস ছিল বিজনেস স্যার। বিজনেস ফাইন্যান্স। ফাইন্যান্স। না, কেন আমি জিজ্ঞেস করছি, কারণ আজকে আমরা চ্যাপ্টার 6 এর যখন ডাইভ দিচ্ছি, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবেন যে যারা এক্সাম দেবেন এবার, তাদের জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের একটা। আমি সবসময় বলি যে আমাদের এক্সামের 3টা কোর চ্যাপ্টার। এক হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্ট। ওকে, কন্ট্রোল অ্যাকাউন্টের সাথে ব্যাংক রিকনসিলিয়েশনের এরার্স অ্যাডজাস্টমেন্ট আছে। আর আরেকটা চ্যাপ্টার যেটা, যেটা হচ্ছে গিয়ে আমাদের হয় ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, নাইলে আমাদের কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ঠিক আছে, সো যদি বলি যে একটা স্পেসিফিক আছে যেটা কন্ট্রোল অ্যাকাউন্টে সবসময় পাবেন, 20 মার্কসের মতো থাকবে, 25 মার্কসের মতো থাকবে। ঠিক আছে, আর আইদার কোম্পানি অ্যাকাউন্টস, আর নাইলে হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ওকে, সো এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট যারা আপনার এক্সামে অ্যাপিয়ার করবেন। আপনাদের এক্সাম ফেব্রুয়ারির দিকে হয়তো হবে আর কি, তাই তো? মার্চের 3 তারিখে স্যার। স্যার মার্চে? মার্চের 3 তারিখ হবে। গুড, তার মানে আপনাদের জন্য এটা ভালো হয়েছে। আপনারা জানেন ফর শিওর যে কবে হচ্ছে, কোন সময়টা হচ্ছে। সো আপনাদের জন্য জানুয়ারির তো আজকে 5 যাচ্ছে। ঠিক আছে, জানুয়ারি যাচ্ছে, ফেব্রুয়ারি যাচ্ছে, 2 মান্থস ইজ আ ভেরি গুড টাইম। ঠিক আছে, ক্লাসে থাকতে থাকতে যতটুকু পারেন আপনারা জিনিসটাকে অ্যাবজর্ব করেন। ঠিক আছে, অ্যান্ড এনাফ টাইম টু ইভেন প্র্যাকটিস কোশ্চেন পেপার্স, বা আমাদের যে কোশ্চেন ব্যাংক যেগুলো আছে আর কি। ওকে, সো চ্যাপ্টার 6 দিয়ে আমি যেটা স্টার্ট করছি আপনাদেরকে, ফার্স্ট স্টার্ট করবো আমি কন্ট্রোল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে। স্যার একটা কথা ছিল। ইয়েস, ডেফিনেটলি। ওই চ্যাপ্টার 4 এর ভ্যাট অ্যাকাউন্টিংটা পড়ার কথা ছিল, আর রাইট। প্রিভিয়াস ইয়ারের স্লাইড গুলা পাই নাই। 3-4। আচ্ছা আচ্ছা, প্রিভিয়াস স্লাইড গুলা, মাই অ্যাপোলজি। আমি মোস্ট প্রবাবলি একটা দেখেছিলাম যে মেইল মনে হয় বাউন্স ব্যাক করেছে, এন্ড সেটা মোস্ট প্রবাবলি তুষারের ইমেল আইডি থেকে মনে হয় বাউন্স করেছে। ঠিক আছে, তুষার আপনার একটা ওয়ার্কিং ইমেল আইডি আমাকে শেয়ার করেন। ঠিক আছে, আপনি আর ফার্স্ট ওকে ক্লাসের স্যার। ম্যাটেরিয়াল তো পেয়েছিলেন তো আমার কাছ থেকে, তাই তো? জি স্যার, পেয়েছি। আচ্ছা, ঠিক আছে, সো আমাকে এটা পাঠিয়ে দিন, দ্যাট উড হেল্প। পারলে এখনই পাঠিয়ে দিয়ে রাখেন, আমি যাতে করে আজকে। ইয়েস তুষার। আচ্ছা। স্যার সো মেল মেল রিপ্লে করে দিলে তো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, না ফর সাম ওকে। রিজন আমি দেখলাম মেইলটা বাউন্স করছে। ঠিক আছে, কিছু একটা হয়তো হয়েছে আর কি, সেটা নিয়ে আমাদেরকে দেখতে হবে আর কি। আচ্ছা, লাস্ট ক্লাসে যেটা আমরা ছিলাম, যেটা আপনাদের একটা প্র্যাকটিস কোশ্চেন ছিল ব্যাটের। ঠিক আছে, যেটা আমরা বাদ রেখে দিয়েছি। বাকিরা আসুক, নামাজ পড়ে ব্রেক নিয়ে আসুক, আমি জাস্ট এটা শেষ করে চ্যাপ্টার 6-এ আমি জাম্প করবো। ওকে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল চ্যাপ্টার 4 থেকে। ইয়েস, আনান, বলেন। স্যার সেটা হচ্ছে ওকে অনেক স্যার, সময় আমি আমরা পাঠাই দিচ্ছি দেখি যে আপনাকে চ্যাটে। অডিট আনান। অনেক সময় দেখি যে অডিট ফি কে প্রভিশন ফর অডিট ফি ধরা হয় অনেকে, ওকে, এই যে ইনকাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখি, কিন্তু আমরা তো জানি যে অডিট ফি ইজ এ রেগুলার এক্সপেন্স, তাহলে আমরা কি এটা এক্সপেন্স হিসেবে ট্রিট করবো নাকি এটা প্রভিশন? আচ্ছা, এবার বলি অডিট ফিটা। আমি যদি ধরেন আজকে 2023-এর জন্য যদি অডিট করে থাকি, এই অডিটের ফিটা কিন্তু পে করা হয় এসে ফেব্রুয়ারি বা মার্চের দিকে। ঠিক আছে, মার্চ ফেব্রুয়ারি অফ 2024। এটাই তো প্র্যাকটিস তো, না? জি স্যার। ঠিক আছে, যেমন আমার হাতে বিলগুলা হয়। ঠিক আছে, সো আমি যদি আজকে যখন অ্যাকাউন্টেন্ট হব, আমি যদি দেখি যে আজকে আমি অডিটের বিলটা পে করছি 2024-এ এসে, আমি তো আর ক্যাশ বেসিসে করবো না, রাইট? বাট 2023-তে যখন আমি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করব, সেই এক্সপেন্সটাকে তো আমি রেকগনাইজ করবো, রাইট? আচ্ছা, সো এক্সপেন্স যখন আমি জানি, আর যখন আমি ক্যাশে পে করছি, দ্যাট ইজ নাথিং বাট এন এক্সপেন্স, ক্যাশ এক্সপেন্স। ঠিক আছে, আর তারপর কোশ্চেন চলে আসে অ্যাক্রুয়াল বা প্রভিশনের যে ব্যাপারটা আসে। ঠিক আছে, যে আমি তাকে কি করব, প্রভিশন কেন করতেছি আর কি, ব্যাপারটা হচ্ছে সেটাই তো, রাইট? সো এখানে প্রভিশন এন্ড অ্যাক্রুয়ালটাকে আমরা আসলে ইন্টারচেঞ্জেবলি ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। এখানে আসলে জিনিসটাকে যেটা বলবো, যেটাকে আমরা অ্যাক্রুয়াল করে রাখি।
এটা যখন আমি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ছিলাম তখন এই ওয়ার্ডটা ওরা অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করতো, বা আমি যখন বাইরের ওদের সাথে কাজ করতাম ওরা দেখতাম যে এটা কোনটা প্রভিশন, কোনটা কন্টিনজেন্ট লায়াবিলিটি, ঠিক আছে, কোনটা অ্যাক্রুয়াল, কোনটা ক্যাশ এক্সপেন্স, এতটা স্পেসিফিক ছিল। এটা আসলে মানে অ্যাপ্রিসিয়েট করার মতো জিনিসটা। বাট আমরা আমাদের এখানে দেশে আমরা অ্যাক্রুয়াল বলেন, প্রভিশন বলেন, ইভেন কন্টিনজেন্ট লায়াবিলিটি সব এক টার্মে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে হবে কোন জিনিস। অ্যাক্রুয়াল হচ্ছে এক্সপেন্স হয়েছে, খালি বিলটা আমার হাতে আসছে কিন্তু আমার এখন পেমেন্ট করতে দেরি, বা বিলটা হয়তো আমার হাতে আসে নাই বাট আমি জানি একটা সার্টেন অ্যামাউন্ট আমার এক্সপেন্স হয়েছে। ঠিক আছে, সো বিল হাতে না পাওয়ার আগ পর্যন্ত আপনি তাকে বা পেমেন্ট করার আগ পর্যন্ত, যেটা টিপিক্যাল নেচারের এক্সপেন্স, যেমন অডিট এক্সপেন্স, আমার প্রতি বছর অডিট হয়, প্রতি বছরই অ্যামাউন্ট পে করতে হয়, সেটাকে আমরা অ্যাক্রুয়াল বলে থাকি। সো রেন্ট, ইউটিলিটি, ইলেকট্রিসিটি, অডিট বিল, এগুলো হচ্ছে আমার অ্যাক্রুয়ালস বলে থাকি। ওকে, জি স্যার। বা পেয়েবল। আর আরেকটা হচ্ছে প্রভিশন। প্রভিশন হচ্ছে যে ওয়ারেন্টি, ঠিক আছে, আমার প্রোডাক্ট আছে, প্রোডাক্টের একটা ওয়ারেন্টি আছে, পেয়েবল হতে পারে। ঠিক আছে, সো পেয়েবলের যে কেসটা হয়, পেয়েবলে কিন্তু আমি জানি না যে কত অ্যামাউন্ট আমার, কত টাকার ক্লেম আসতে পারে, ঠিক আছে, কত ভলিউমের ক্লেম আসতে পারে। সো যেখানে আমরা জানি, কিন্তু এটা জানি যে আমার ক্লেম আসবে, সো ক্লেম আছে, আমার লায়াবিলিটি আছে, রাইট, দ্যাট উই আর শিওর অ্যাবাউট, বাট কত টাকার হতে পারে, ঠিক আছে, সেটা আমরা জানি না। আমরা হয়তো একটা রেঞ্জ জানি যে এই অ্যামাউন্ট থেকে এই অ্যামাউন্টের একটা ক্লেম আসতে পারে, সেটা কিভাবে আসবে আমার বেসড অন মাই হিস্ট্রিক্যাল এভারেজেস। ওকে, সো ওটাকে আমরা ইউজুয়ালি প্রভিশন বলে থাকি আর কি। ঠিক আছে, আর কন্টিনজেন্ট লায়াবিলিটি হচ্ছে ইউজুয়ালি মামলার কেসে হয়, যে আজকে আমার নামে একটা কেউ মামলা করেছে, আমাকে হয়তো পেমেন্ট করতে হতে পারে বা নাও হইতে পারে। সো সেখানে আমার অ্যামাউন্টটাও সার্টেন না, আবার আমাকে যেটা ধরেন পে করতে হবে সেটা তো ডেফিনেটলি সার্টেন না। সো অ্যামাউন্টও সার্টেন না, ইভেন সেটা আমার ফেভারে যাবে নাকি আমাকে এটা পে করতে হবে সেটা আমি যখন জানি না। সো দিজ আর কন্টিনজেন্টস। ঠিক আছে, সো দিজ আর দ্য থ্রি কেসেস। আচ্ছা, মিউট 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 করেন কাইন্ডলি আপনারা। ঠিক আছে, তুষার, বাট স্যার, স্যার মিনাপি মিউট করেন। এতে আমি জানি না, আমি কেন পরে আসছি। হ্যাঁ, আমি আসতে পারবো না, এই জন্য সঞ্জিদা শারমিন। সেটা শারমিন আপু। তো আপনাকে আচ্ছা, করছে মিউট করে দিয়েছি আমি। আপু করে দিচ্ছে। ঠিক আছে, আমি মিউট করে দিয়েছি। না, আমি নিজেই মাঝে মধ্যে মিউট বাটনটা ইয়ে করবো, এমনি ঠান্ডাতে হেলথ ভালো না, আপনারা টেম্পারটা নষ্ট করে দিন না সেখানে। ঠিক আছে, ওকে, সো স্যার, যেটা বলছি, হ্যাঁ টেল মি। প্রভিশন আর কন্টিনজেন্ট তাহলে কি দুটোটা কি একই টাইপের নাকি টার্ম দুইটা? প্রভিশন কন্টিনজেন্ট এক হলেও এক না। কন্টিনজেন্টের ব্যাপারটা হচ্ছে যে, দেখেন প্রভিশনে আই এম সার্টিন আমাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে, অ্যামাউন্ট ইজ আনসার্টিন, অ্যান্ড অ্যামাউন্টের আনসার্টিনিটা অনেক বেশি। ঠিক আছে, অ্যাক্রুয়ালে অ্যামাউন্টের আনসার্টিনিটা অনেক কম। ওকে, বাট আমরা যখন কন্টিনজেন্ট নিয়ে বলবো, এগুলো IS-37 ভেরি ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যালিটিতে যখন যাবেন তখন দেখবেন এগুলো দিয়েই যত রকম উইন্ডো ড্রেসিং গুলো হয়। ঠিক আছে, সো কন্টিনজেন্টে ওয়েদার আমাকে পে করতে হবে কি হবে না সেটাই আনসার্টিন, আর অ্যামাউন্ট তো আরো পরে এসে পড়ে। ঠিক আছে, আপনারা বলতে পারেন অ্যাকাউন্টিং ইমপ্লিকেশন কি। অ্যাকাউন্টিং ইমপ্লিকেশন হচ্ছে যেটা কন্টিনজেন্ট সেটাকে আমরা রেকর্ড করি, ওকে, অ্যান্ড অ্যামাউন্টটাকেও আমরা একটা এস্টিমেট করে করি। আর যেটা আমরা প্রভিশন করি, প্রভিশনটাকে হচ্ছে সেটাকে আমরা তো ডেফিনেটলি রেকগনাইজ করি, বা সেটার যে অ্যামাউন্টটা হয় সেটাকে আমার পাস্ট এভারেজেস ধরে আমরা তাকে রেকগনাইজ করি। ঠিক আছে, যেমন ওয়ারেন্টি, আজকে আপনি বসে আপনি আপনার বিজনেসের লাস্ট 5 ইয়ার্স এর এভারেজ ব্যালেন্স, কত ক্লেম আসে, কত টাকা পে আউট করেন, সেই হিসাব ধরে এভারেজ ধরে আপনি রানিং এভারেজ ধরে আপনি নিয়ে আসতে পারেন। ঠিক আছে, সো প্রভিশনের অ্যামাউন্টটা মোর সার্টেন, বা একটা এস্টিমেট করার মতো একটা জায়গাতে আছে, বাট কন্টিনজেন্ট উই ডু নট হ্যাভ ইট। আনান, আপনার কোশ্চেনের অ্যান্সার হয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, পেজ নাম্বার 95, ইন্টারেক্টিভ কোশ্চেন 7। ওকে, এই চ্যাপ্টারটাতে আমি লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম আপনাদেরকে, একটা কোম্পানি, ইট প্রিপেয়ার্স ইটস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস ফর দ্য ইয়ার এন্ডেড 31st May 2009। ওকে, সো 31st May হচ্ছে আমার ইয়ার এন্ডিং। ইনক্লুডেড ইন স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন 31st May 2008, ঠিক আছে, ওয়াজ আ ব্যালেন্স অফ ভ্যাট ডিউ ফ্রম কমিশনার। এই ওয়ার্ডগুলা খেয়াল করবেন, ডিউ ফ্রম অ্যান্ড ডিউ টু। ঠিক আছে, ইউজুয়ালি
আমার ভ্যাট অ্যাকাউন্ট যেটা থাকে তাকে আপনারা আরো পরে গিয়ে স্টাডি করে দেখবেন, তাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট। ঠিক আছে, আমরা কারেন্ট অ্যাকাউন্ট যেটা মেনটেন করি সেখানে হচ্ছে ভ্যাট লায়াবিলিটি কত টাকা আমি পে করব, আর এখানে আমার ইনপুট ভ্যাটও থাকে, এটা হচ্ছে কত টাকা আমি আসলে ক্লেম করতে পারবো। ঠিক আছে, তার নেট ব্যালেন্সটা আমার থাকে, যেটা দেখে আমি বুঝতে পারি যে আজকে এনবিআর এর কাছে আমার কত টাকা লায়াবিলিটি আছে। ঠিক আছে, অ্যান্ড ইউজুয়ালি আমার কারেন্ট অ্যাকাউন্টটা কি নেচারের? ইটস আ লায়াবিলিটি নেচার অ্যাকাউন্ট। ঠিক আছে, কারণ আমার আউটপুট ভ্যাট ইউজুয়ালি 80% বা 90% বিজনেসের জন্য আউটপুট ভ্যাট বেশি হয়ে থাকে। ঠিক আছে, মোর দেন মাই ইনপুট ভ্যাট। বাট এখানে একটা ওয়ার্ড খেয়াল করবেন আপনারা, যেমন এই অঙ্কটা আপনাদেরকে শুরুতে একটু কনফিউজ করে দিয়েছে যে ভ্যাট ডিউ ফ্রম কমিশনার। তার মানে আমার যে ওপেনিং ব্যালেন্সটা আছে, ঠিক আছে, এই ওপেনিং ব্যালেন্সটা 15,000 টাকা হচ্ছে ডিউ ফ্রম কমিশনার। তাইলে আমরা যদি দেখি যে ডিউ ফ্রম কমিশনার এই ওয়ার্ডটার মানে কি, হোয়াট ডাজ দিস সিগনিফাই? কমিশনার থেকে টাকা পাই। গুড। সো যদি টাকা পেয়ে থাকেন, ইজ ইট আ লায়াবিলিটি অর ইজ ইট অ্যান অ্যাসেট? Sir, it's an asset. অ্যাসেট। সেট। গুড। তাইলে আমার ভ্যাট পেয়েবল অ্যাকাউন্টে হোয়াট এম আই গোয়িং টু ডু? আমরা জানি ভ্যাট পেয়েবল এর ইউজুয়াল নেচার হচ্ছে গিয়ে সবসময় আমার ক্রেডিট সাইডে তার ওপেনিং ব্যালেন্স থাকবে, ক্রেডিট সাইডে আমি নেক্সট যখন ক্লোজিংও করবো আমার সবসময় ক্রেডিট সাইড বেশি থাকবে। ঠিক আছে, সেটাই তো হয় একটা লায়াবিলিটি ইনিশিয়াল অ্যাকাউন্টে, বাট দিস ইজ নট দ্য কেস হিয়ার। আমরা দেখতে পাচ্ছি যে ওপেনিং সাইডে আপনার ভ্যাট ডিউ ফ্রম কমিশনার হয়ে আছে। ঠিক আছে, সেটা কেন হয় এক বাক্যে কেউ বলতে পারবেন? ওপেনিং ব্যালেন্স ভ্যাট পেয়েবল অ্যাকাউন্টে ডেবিট সাইড হচ্ছে। বেশি পেমেন্ট করা থাকলে তখন এটা হয়। গুড। ঠিক আছে, দুটা কাজে হতে পারে, একটা হচ্ছে বেশি করে আমি পেমেন্ট করে দিয়েছি, এক, যখন এখন আমি ক্লেম করতে পারবো। দ্বিতীয়ত আমার ইনপুট ভ্যাট যেটা, ঠিক আছে, ইনপুট ভ্যাট আমার তো দুটা ভ্যাট থাকে, একটা হচ্ছে যখন আমি সেল করি তার উপর ভ্যাট, একটা হচ্ছে পারচেজ করি তার উপর ভ্যাট। সো দেখা গেল যে আমার সেল হয়েছে কম এবার, কিন্তু র ম্যাটেরিয়াল যে পরিমাণে পারচেজ করেছি তার উপর বেশি পরিমাণে ভ্যাট আমি অলরেডি পেমেন্ট করে দিয়ে আসছি সাপ্লায়ারদের কাছে। ঠিক আছে, তো সেইটা আমি ক্লেম করতে পারবো। দিস আর দ্য অনলি টু রিজনস যখন ভ্যাট পেয়েবেলে ইউজুয়ালি আমার ডেবিট ব্যালেন্স থাকবে। সো সেটা আমি বুঝছি কি করে? ভ্যাট ডিউ ফ্রম কমিশনার। ওকে, আচ্ছা, এবার আমরা দেখছি যে ফাইন্যান্সিয়াল ইনকাম স্টেটমেন্টে আমার একটা একটা করে পার্ট দেখছি। ওকে, সো রেভিনিউ আছে আমার 500,000। সো রেভিনিউ যদি আমরা দেখি একটা একটা করে দেখি, রেভিনিউ আছে 500,000, পারচেজ আছে 120,000, গ্রস প্রফিট 380, এক্সপেন্স আছে 280, নেট প্রফিট ইজ 100। ওকে, আবার এক্সপেন্সের কিছু ব্রেকডাউন আছে, এই 280, 163 হচ্ছে ওয়েজেস এন্ড স্যালারিজ, 46 হচ্ছে এন্টারটেইনমেন্ট এক্সপেন্স, আর 70 হচ্ছে আদার্স। ঠিক আছে, এর বাইরে যেটা আছে তিনটা আপনার ভ্যাট পেমেন্ট হয়েছে, 5, 15, 20,000। ওকে, আর 12,000 টাকা আমি রিসিভ করেছি। 12,000 টাকা কিভাবে রিসিভ করলাম? এই যে আমার 15,000 টাকা ছিল ওপেনিং ব্যালেন্সে ক্লেম ছিল আমার, সেই টাকাটার আমার 12,000 টাকা এনবিআর আমাকে পেমেন্ট করে দিয়েছে। ওকে, সো এই হচ্ছে আমার অঙ্কের ক্ষেত্র। এখন কি চাচ্ছে আমার কাছ থেকে? ঠিক আছে, হোয়াট ইজ দ্য ব্যালেন্স ফর ভ্যাট ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন 31st May 2009? তার মানে আমার এই কারেন্ট অ্যাকাউন্টের, ঠিক আছে, আমার ক্লোজিং ভ্যাট পেয়েবল কত, সেই ব্যালেন্সটা চাচ্ছে। সো আমার জন্য ব্যালেন্স আছে, ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে যেটা কিনা আবার ডেবিট ব্যালেন্স। ঠিক আছে, তারপর আপনাকে পারচেজ আছে, আপনাকে সেলস দেওয়া আছে, অ্যান্ড আপনাকে এক্সপেন্স দেওয়া আছে, যে এক্সপেন্সকে আপনাকে পার্ট বাই পার্ট আপনাকে ট্রিট করতে হবে। ঠিক আছে, আর লাস্টে আপনাকে কিছু পেমেন্ট আর কিছু রিসিপ্ট অফ পেমেন্ট আপনাকে দেওয়া আছে, অ্যান্ড সবকিছু দিয়ে বলেছে আপনাকে ভ্যাট অ্যাকাউন্ট বা ভ্যাট লায়াবিলিটিটা বের করতে হবে। ঠিক আছে, সো দিস ইজ মাই প্রেমিস। এতটুকু পর্যন্ত কারো কোনো চ্যালেঞ্জ আছে অঙ্কটা বুঝতে? ওকে, ফেয়ার এনাফ। রেভিনিউতে আমরা যেটা বলছি 500,000 আছে, এই ব্যালেন্সটা কিন্তু আছে নেট। ঠিক আছে, অ্যান্ড স্ট্যান্ডার্ড রেটেড। সো স্ট্যান্ডার্ড রেটেড আমরা জানি কত, স্ট্যান্ডার্ড রেটেড হচ্ছে 15%, স্যার। 15%, অলওয়েজ 15%। ঠিক আছে, সো 500,000-এর উপর আমার 15% যদি আমি চার্জ করি, দিস ইজ মাই ব্যালেন্স 75,000। আচ্ছা, এবার আপনারা আমাকে বলেন যে সেলসের উপর যে ভ্যাটটা হয়, ইজ ইট মাই লায়াবিলিটি অর ইজ ইট অ্যান অ্যাসেট? এটা Sir, it's a লাইবিলিটি। liability. লায়াবিলিটি। ভেরি গুড। লায়াবিলিটি।
ভেরি গুড, ঠিক আছে। লাইবিলিটিস। হ্যাঁ, সব সময় মনে রাখবেন যে সেলস এর উপর যে ভ্যাট হয় এটা আমার লায়াবিলিটি, কারণ আমি কাস্টমারকে চার্জ করে তার কাছ থেকে আমি নিচ্ছি, অ্যান্ড মাই লায়াবিলিটি ইজ টু এনবিআর। এই টাকাটা তাকে আমি কালেক্ট করে পে করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, অ্যান্ড অন দি আদার হ্যান্ড আমি যেটা হচ্ছে যে পারচেজের উপর যে ভ্যাটটা দিব, এই যে 120,000-এর উপর যে ভ্যাটটা মানে দিয়ে আসছি অলরেডি, যখন আমি পারচেজ করছি বেশি দামে কিনেছি, ঠিক আছে। সো যে পারচেজের সময় যে ভ্যাটটা দিয়েছি দ্যাট ইজ মাই ইনপুট ভ্যাট। তাহলে ইনপুট ভ্যাট যেটা, সেটা আমি ক্লেম করতে পারি। সো যেই ভ্যাট আমি ক্লেম করতে পারি সেটা কি নেচারের? ইটস অ্যান অ্যাসেট, ঠিক আছে। সো ইনপুট ভ্যাট আমার ভ্যাট পেয়েবলের অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের যখন আমি ড্র করবো টি অ্যাকাউন্টের, সে আমার ডেবিট সাইডে বসবে, ঠিক আছে। এই আউটপুট ভ্যাট কেন ক্রেডিটে দিচ্ছি আর ইনপুট ভ্যাট আমি কেন ক্রেডিটে দিচ্ছি, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? নো স্যার। গুড, ঠিক আছে। এইবার আমরা এক্সপেন্স দেখি। দেখেন, যে কোনো লেম্যান এক্সপেন্স দেখলে আপনার 280,000-কে 15% ভ্যাট চার্জ করে দিবে, ঠিক আছে। বাট উই আর নট লেম্যান, আমরা জানি যে ট্যাক্সের যারা অ্যাসেসর আছে তারা আপনার ডিসাইড করে যে কোনটা ট্যাক্স এক্সেম্পটেড, কোনটা ট্যাক্স এক্সেম্পটেড না, ঠিক আছে, আর কোনটাকে পুরোটাই আপনার ট্যাক্সের সাথে আপনার এক্সপেন্সের সাথে পার্ট হয়ে সে অ্যাডেড আপ হয়ে যাবে। ওকে, আমরা একটা একটা করে দেখি। যেমন ওয়েজেস এন্ড স্যালারিজ আছে 163,000। ওকে, সো এই 163,000 লেখা আছে এক্সেম্পট অফ ভ্যাট। সো হোয়াট ডাজ দিস মিন, এক্সেম্পট অফ ভ্যাট? এর উপর কোনো ভ্যাট হবে না। ওকে, তাইলে আমি 163,000-এর উপর 15%-এর কোনো ভ্যাট চার্জ করব না। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবেন, জাস্ট লাইক পারচেজের উপর যে ভ্যাট আমরা পে করে থাকি সেটা যেরকম আমার কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট সাইডে বসবে, ঠিক আছে, ঠিক সেম ভাবে আমার এক্সপেন্সের উপর যে ভ্যাট থাকে সেটা কি হবে? এক্সপেন্সের উপর ভ্যাট আইদার আমি ক্লেম করতে পারবো, সেই কেস এটা আমার ডেবিট সাইডে বসবে। আর যদি ক্লেম করতে না পারি, ঠিক আছে, ক্লেম করতে না পারলে ইট উইল নেভার বি অন মাই ডেবিট সাইড। আচ্ছা, ওকে। সো যেটা বলছিলাম যে 163,000-এর উপর যে ভ্যাটটা হবে দ্যাট ইজ নট ক্লেমেবল, ঠিক আছে, স্যার, কারণ ইয়েস টেল মি। স্যার ইফ আমরা যদি ভ্যাট ক্লেম করতে না পারি সেক্ষেত্রে আমরা এটাকে কোন সাইডে দেখাবো ভ্যাটটা? আচ্ছা, ভ্যাট যদি ক্লেম করতে না পারি, ফেয়ার এনাফ। ভ্যাট যদি ক্লেম করতে না পারেন, দুটা জিনিস হয় আপনার, ঠিক আছে। এক, ভ্যাটটা ইরিকভারেবল, তার মানে ওটা আপনার এক্সপেন্সের পার্ট, ওটা আপনার এক্সপেন্সের মধ্যে চার্জড হয়ে যাবে। লেটস জাস্ট সে যে সেকেন্ড এক্সাম্পলটা, এন্টারটেইনমেন্ট এক্সপেন্স 40 টাকা প্লাস ইরিকভারেবল ভ্যাট হচ্ছে 6 টাকা। তাহলে আপনি যদি এভাবে হতো যে 40 টাকা আপনার এক্সপেন্স, ওহো, আপনাদের মারুফা সুলতানাকে নেক্সট ক্লাসে বলবেন মিউট করে রাখতে, ঠিক আছে। আচ্ছা, সো যেটা আমি বলছি শুধু যে শুধু ক্লাসে আসে, কোনো কাজে না এরা। কারেক্ট, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটা এটা আই উইল টক অ্যাবাউট ইট, ওকে। আচ্ছা, সো যেটা বলছি যে দেখেন, একটু আগে যে কোশ্চেনটা আমাকে করছে, যদি ভ্যাট ক্লেম, কখন আমি বুঝবো যেটা আমি যদি ক্লেম না করতে পারি তাহলে কি হবে, ঠিক আছে। 46 টাকা আমার জন্য অ্যাকচুয়াল কস্ট হচ্ছে 40, আর 6 টাকা হচ্ছে কি আমার কি হচ্ছে, 6 টাকা হচ্ছে আমার ভ্যাট। দেখেন, দুইটা পাত আমি ফলো করতে পারি। এক হচ্ছে এই 6 টাকা আমি আর মানে রিকভার করতে পারবো না, তাইলে আমার এক্সপেন্স কত টাকা আমি রেকর্ড করব? ডেবিট ক্রেডিটে আসেন, এক্সপেন্স এক্সপেন্স 46, 46 টাকা। এক্সপেন্স 46 ডেবিট, আমার ক্যাশ অর হ্যাঁ 46 এক্সপেন্স ক্রেডিট। পেয়েবল হচ্ছে গিয়ে আমার ক্রেডিট। ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে। এই টাকা আমি ক্লেম করতে পারছি না, সো এটা আমার কখনো ভ্যাট পেয়েবলে আমার ডেবিট সাইডে বসবে না, বিকজ আই ক্যানট ক্লেম দিস। এটা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি 46 টাকাতে যদি আমরা বলতাম যে 40 টাকা ইজ মাই এক্সপেন্স অ্যান্ড 6 টাকা ইজ মাই ভ্যাট, বাট দিস ভ্যাট ইজ রিকভারেবল, এই কথাটা যদি বলা হতো যে ইফ দিস ভ্যাট ইজ রিকভারেবল, তাহলে আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি করতাম? ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হতো দিস ওয়ান, দেখাচ্ছি আপনাদেরকে। তিনটা কেস হয়, একটা হচ্ছে যখন এক্সপেন্সে ভ্যাট ইনরিকভারেবল থাকে, ঠিক আছে, তাহলে আমরা পুরো টাকাটাকে আমরা এক্সপেন্সকে ডেবিট করব, ওকে। আর যদি আমরা দেখি যে এই যে দিস ইজ দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, যে 6 টাকা যদি আমি রিকভার করতে পারতাম তাহলে দিস উড হ্যাভ বিন দিস, ঠিক আছে। 40 টাকা হচ্ছে আমার এক্সপেন্স, 6 টাকা হচ্ছে আমার ইনপুট ভ্যাট,
আর 46 টাকা হচ্ছে আমার ভ্যাট পেয়েবল। এম আই ক্লিয়ার? এটা কি এখানে কোনো ডাউট আছে? নো স্যার, থ্যাংক ইউ নো স্যার। ডাউট স্যার, হ্যাঁ, ক্লিয়ার। এটা দিস ইজ ভেরি ভাইটাল। ওকে, আচ্ছা, এগুলো এক্সামে আসবে, মিনিমাম 6 থেকে 7 মার্কসের মতো কিছু একটা জিনিস আসবে এখান থেকে। আচ্ছা, সো এটা তো গেল। তাহলে আমার এন্টারটেইনমেন্ট এক্সপেন্সের 46 টাকা ফুল হচ্ছে আমার ভ্যাট। আচ্ছা, লাস্ট হচ্ছে গিয়ে আমার আদার্স স্ট্যান্ডার্ড রেটেড 70%। এই 70,000-এর উপর আমার 2,80,000 যে 70,000 আছে, ঠিক আছে, এই 70,000-এর উপর আমি স্ট্যান্ডার্ড রেটেড 15% আমি ভ্যাট চার্জ করব। ঠিক আছে। ওহ, ওটা তারেক, মানে আমি অ্যাকচুয়ালি এখন আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আপনার স্টেটমেন্ট, ঠিক আছে, অনেক ইয়ে হয়ে গেছে, লাউড হয়ে যায়, এন্ড এইগুলো আসলে আর খুবই আমি ডিস্ট্রাক্ট চিনি করে। আমার ফার্মের জুনিয়র, আচ্ছা, মানে পিকনিক করতে আসে, ফার্মে কাজ করতে আসে না, পিকনিক করতে আসে। এগুলো আসলে চ্যালেঞ্জ আর কি আসলে। বাট আমি সবসময় আপনাদেরকে একটা রিকোয়েস্ট করবো, দিস ইজ আ প্রফেশন, আপনারা কিন্তু যথেষ্ট সিনিয়র আছেন। আর সিনিয়র না থাকলেও হচ্ছে গিয়ে আপনাদেরকে যে বলি যেটা, যে অ্যাপিয়ারেন্স অফ রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো রাখতে হবে, অ্যান্ড ইট হ্যাজ টু বি দেয়ার ফ্রম আমাদের লেভেল থেকে, স্টুডেন্ট লেভেল থেকে, ঠিক আছে, যারা এক্সামিনার হচ্ছে, অল কম্বাইন্ড। ঠিক আছে, ইমেজ বলেন, দ্য পারসেপশন বলেন, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা, সো 70,000-এর উপর কেন 15% আমি চার্জ করছি? বিকজ তার উপর ভ্যাট অ্যাপ্লিকেবল, অ্যান্ড দিস ভ্যাট অ্যাপ্লিকেবল, দিস মিনস অনলি ওয়ান থিং, যে তার উপর যে ভ্যাটটা হবে সেটাকে আমি কি করতে পারবো? অনলি এই ভ্যাটটা আমি ক্লেম করতে পারবো। ঠিক আছে, সো 70%-এর উপর যে ভ্যাট আছে, এটা হচ্ছে আমার 10,500। সো যেটা আমি ক্লেম করতে পারবো, আমি ভ্যাট পেয়েবল অ্যাকাউন্টে সবসময় ডেবিট সাইডে রাখবো আমি। আই হোপ আই এম ক্লিয়ার। এখানে কারো কনফিউশন আছে? নো কনফিউশন স্যার। গুড। আচ্ছা, কনফিউশন স্যার। এইবার আমাকে আর বাকি দুটো ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, দেখেন, লেম্যান হলে 280-র উপর আপনি ট্রিটমেন্ট করে দিবেন, যেটা আমাদের সবাই করে, আর ট্যাক্স অ্যাসেসর সেটাকে ধরে ধরে ডিসঅ্যালাউ করে। ওকে, আচ্ছা, লাস্ট ওয়ান, একটা হচ্ছে আমি পেমেন্ট করেছি, আরেকটা হচ্ছে আমি পেমেন্ট পেয়েছি। খুব সহজ হিসাব করেন, আপনার অ্যাকাউন্টের নেচার হচ্ছে লায়াবিলিটি নেচারের অ্যাকাউন্ট। ওকে, সো আপনি যদি কখনো পেমেন্ট করে থাকেন, আপনার লায়াবিলিটি কি কমবে না বাড়বে বলেন? লায়াবিলিটি লাইবিলিটি কমবে। কমে যাবে। কমবে, ভেরি লাইবিলিটি গুড, কমবে স্যার। লাইবিলিটি ডিক্রিজ হবে। গুড। তাহলে ভ্যাট পেমেন্টস অফ 5,000, 15,000 অ্যান্ড 20,000, ঠিক আছে, এইগুলো যেহেতু আমার পেমেন্ট হয়েছে, আমার ভ্যাট লায়াবিলিটি কমে যাচ্ছে। সো ভ্যাট লায়াবিলিটি যদি কমে যায়, সেটা আমার ভ্যাট পেয়েবল অ্যাকাউন্টে সব সময় ডেবিট সাইডে বসবে। লায়াবিলিটি কমে যাওয়া মানে আমার ডেবিট সাইডে বসবে। ঠিক আছে, দিস মাচ ক্লিয়ার? এতটুকু? ইয়েস স্যার, ঠিক ইয়েস আছে, স্যার। গুড, ভেরি গুড। ভ্যাট পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ হয়ে যাচ্ছে আমার ক্রেডিট। আচ্ছা, এবার আমাকে বলেন যে আমি তো এনবিআর এর কাছ থেকে টাকা পাচ্ছি। ওকে, সো এনবিআর এর কাছ থেকে যদি আমি টাকা পাই, দিস ইজ মাই লায়াবিলিটি নেচার অ্যাকাউন্ট। ঠিক আছে, দিস ইজ দি লাস্ট ওয়ান, এন্ড এটা একটু ট্রিকি। লায়াবিলিটি নেচারের অ্যাকাউন্টে যদি আমি কখনো টাকা পেয়ে যাই, তাহলে আমার লায়াবিলিটি বাড়বে না কমবে? টেল মি। ইনক্রিজ হবে স্যার লাইবিলিটি। লায়াবিলিটি লাইবিলিটি ইনক্রিজ বাড়বে। হবে। আমি যখন টাকা পে করে দিই, আমার লায়াবিলিটি স্যার বাড়বে। কমে যাচ্ছে। লায়াবিলিটি, টাকা পে করলে লায়াবিলিটি কমে যায়, আবার যখন টাকা রিসিভ করি, আমার লায়াবিলিটির পরিমাণটা বেড়ে যায়। ঠিক আছে, সো টাকা যখন আমি পাচ্ছি, আমার ক্যাশ ডেবিট হচ্ছে, আমার কারেন্ট অ্যাকাউন্ট বা ভ্যাট পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে, সরি ক্রেডিট হচ্ছে কি আমার। ওকে, স্যার, আদৌ কি ইয়েস। এনবিআর টাকা পরে দেয়? না না, এটা কখনো দেয় না। এগুলো আপনারা যা দেখছেন তা হচ্ছে গিয়ে বুকিশ এক্সাম্পল। ঠিক আছে, আমাদের এক্সামের এক্সাম্পল। যদি রিয়েলিটি যদি বলে থাকেন, ওরা আপনাকে অ্যাডজাস্ট করবে। যদি কোম্পানি আমার দেউলিয়া হয়ে যদি বন্ধ হয়ে যায়, ওরা উল্টা বলবে যে তোমাকে আমরা ফেভার করেছি, যে তোমাকে কখনো এই শেষ সময় এসে চার্জ করিনি, তোমার লসকে অ্যাডজাস্ট করতে দিচ্ছি। ঠিক আছে, ভ্যাট পেমেন্ট গুলো থেকে তোমাকে সাপোর্ট দিচ্ছি। দ্যাট ইজ হোয়াট দে আর গোয়িং টু সে, আমার চোখে দেখা এই জিনিসটা। Okay? আচ্ছা, সো বাট এটা কিন্তু গুড প্র্যাকটিস। আমাদের দেশে হয় না, বাট বাইরের দেশে আপনি ভ্যাট ক্লেম পাবেন। ঠিক আছে, আমাদের দেশে কিছু গার্মেন্টস পায়, আমি নিজে দেখা, ফ্রোজেন সেক্টরে, ফ্রোজেন এক্সপোর্ট, আপনার বেঙ্গল মানে মিট আছে যারা, ঠিক আছে, তারা আমাদের দেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণে এক্সপোর্ট করে। সো তাদের যে টাইপের র ম্যাটেরিয়ালস পারচেস করে থাকে, ঠিক আছে, তার উপর ওরা ইনপুট ভ্যাট আপনার এটা ক্লেম করতে পারে। ঠিক আছে, আর তারা যেটা এক্সপোর্ট করে, তার সেলসের উপর একটা, এক্সপোর্ট প্রসিডের উপর একটা সামান্য একটা আপনার চার্জ করা হয়, টার্ন ওভার ট্যাক্সের মতো আর কি। ওকে, সো ওদের যেটা হয়, প্রচুর পরিমাণে আপনার ভ্যাট রিবেট আসে, এন্ড যেটা কিনা আসলে ওরা পরে ক্লেম করে ওরা নিতে পারে। ঠিক আছে,
খুব খুব রেয়ার কিছু সেক্টর বাবদ এই জিনিসটা হয়, বাট মেজরিটি আসলে জিনিসটা পায় না। Okay? আচ্ছা, সো দিস ওয়াজ ইট ফ্রম স্যার একটা চ্যাপ্টার 4। প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার একটা কোশ্চেন। অ্যাবসলিউটলি, আমি মনে হয় এটা শেষ করিনি, জাস্ট লাস্ট একটা কথা বলি। এই যে যে জিনিসটা আপনারা পেলেন, আপনার টোটাল ডেবিট সাইড অ্যান্ড টোটাল ক্রেডিট সাইড। ওকে, সো আপনি যখন ব্যালেন্স করবেন তখন আপনি বুঝবেন যে এবার কি আপনার ভ্যাট পেয়েবল টু গভর্নমেন্ট নাকি ভ্যাট রিসিভেবল ফ্রম গভর্নমেন্ট পজিশন আছে। সো যেহেতু এবার আমার ক্রেডিট সাইড বেশি, তার মানে হচ্ছে আমার এখানে ভ্যাট পেয়েবল আছে। সো আমার ব্যালেন্সিং ফিগারটা অন মাই ডেবিট সাইড। আর যদি এরকম হতো আমার ডেবিট সাইড বেশি, আমার ক্রেডিট সাইড কম, তার মানে ব্যালেন্সিং করতাম আমি ক্রেডিট সাইড, তার মানে ভ্যাট রিসিভেবল ফ্রম গভর্নমেন্ট হতো আমার। ঠিক আছে, সো 3500 ইজ দ্য ভ্যাট পেয়েবল টু গভর্নমেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ ইট ফ্রম চ্যাপ্টার 4। আপনাদের কোশ্চেন্স, টেল মি। আর স্যার ট্যাক্সের ক্ষেত্রে যে হুম। আমরা যে স্যালারি পেয়েবলটা রাখি স্যার, এই ওকে, স্যালারি পেয়েবলটা কি স্যার অ্যাকসেপ্টেড ট্যাক্স ট্যাক্স অফিসে বা এনবিআর এ? স্যালারি পেয়েবল ডিফারেন্ট। ঠিক আছে, ওটা তো ধরেন উইথ হোল্ডিং ট্যাক্স। একটু বলি, এই কনফিউশন আমাদের একসময় প্রচুর হয় বা হতো। একটা হচ্ছে WHT, উইথ হোল্ডিং ট্যাক্স। এটা হচ্ছে স্যালারির উপর ট্যাক্স বাবদ কেটে রাখে, সেই টাকাটা পরে একটা সময় মাসের 7 তারিখের মধ্যে দিয়ে দেয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে WVT, উইথ হোল্ডিং ভ্যাট। ঠিক আছে, জি উইথ হোল্ডিং ভ্যাটটা হচ্ছে এই যে যেটা আপনাদেরকে এখন আমি স্টাডি করালাম। একটা হচ্ছে ভ্যালু এডিশনের উপর, আরেকটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সেশন, যেটা হচ্ছে আপনার ইনকামের উপর যেটা চার্জ করে। ওকে। স্যার, একটা আরেকটা বিষয় আমি মানে আপনাকে বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে ট্যাক্সের যে নতুন আইন 2023 ইনকাম ট্যাক্স, হুম। ওইটার যে 26 নম্বর সেকশনটা আছে স্যার, হুম। ওই সেকশনে বলা আছে যে যদি অ্যাপ্রুভ হয় কোনো কিছু, মানে স্যালারি হোক বা যেটাই হোক, যদি অ্যাপ্রুভ থাকে তাহলে সেটার উপর ট্যাক্স অ্যাপ্লিকেবল। হুম। এই জিনিসটার জন্য আর কি আমি আপনাকে প্রশ্ন করলাম আচ্ছা, যে স্যার ঠিক আছে, স্যালারি যদি ঠিক পেয়েবল আছে। হয় তাহলে। হ্যাঁ, এটা আমি বলি, এটা রেলেভেন্ট, এটা নিয়ে কিছু কথাও হয়েছে। সোজা কথা হচ্ছে যে আমরা দেখা যাচ্ছে আগে যেটা করতাম যে স্যালারিতে একটা, এটা আসলে একটা গ্রে এরিয়া ছিল, এটাকে একেবারে ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিয়েছে। আমার কোম্পানিতে 10টা স্টাফ, সো 10টা স্টাফকে আমি 8টা স্টাফকে আমি স্যালারি পে করেছি। সো আগে দেখা যেত কি, যারা কোম্পানিরা আছে তারা 8টা স্যালারি যাদেরকে ট্যাক্স, মানে সরি, যাদেরকে স্যালারি পে করেছে, অনলি তাদের উপর আপনার আপনার ট্যাক্সের মানে উইথ হোল্ডিং ট্যাক্স নিত। ঠিক আছে, এইটা একটা কাজ করতো। এক, আর এইটাখানে আমাদেরকে এনবিআর যেটা বলেছে একদম স্পষ্ট করে দিয়েছে। ঠিক আছে, তারা যে কথাটা বলেছে, তারা বলেছে যে তোমার যদি কোম্পানিতে 10টা স্টাফ থাকে, তুমি 5জনকে পে করো, 8জনের পে করো, বা 10জনকে যদি তুমি পে নাও করে থাকো, ঠিক আছে, যতজন স্টাফ থাকবে তাদের যে ওয়েজেস এন্ড স্যালারিজ এর যে অ্যামাউন্ট হবে, সেটার উপরে আপনার উইথ হোল্ডিং ট্যাক্স চার্জ হবে। ঠিক আছে, তাহলে একটা কোম্পানি যদি দেখা যেত যে সে এক্সপেন্সকে হয়তো বুক করলো না, ঠিক আছে, বা সে আপনাকে কি করতো যে স্যালারি অ্যাকাউন্টে টাকাটা দিত না, সো যতটুকু টাকা দিত তার উপর আপনার কি করতো, অনলি তার উপর আপনার ট্যাক্স চার্জ করতো। কারণ অ্যাকাউন্টে যখন টাকাটা ডেবিট হয় তখনই তো সে ট্যাক্সটা কেটে নিয়ে যাচ্ছে, ওই ট্যাক্সটাকে সে সেভাবে রিপোর্ট করতো। বাট সেই অপশন এখন নাই। এখন যদি এরকম হয়ে থাকে যে যাকে আপনি স্যালারি অ্যাকাউন্টে পে করেছেন, 8জনকে যদি পে করে থাকেন, তাহলে তো ডেফিনেটলি তার ভ্যাট, তার ট্যাক্সটাও কিন্তু আপনি অ্যাকাউন্ট ফর করেছেন। কিন্তু বাকি যে 2জন আছে, তাকে কি করছেন, তাকে স্যালারি অ্যাক্রু করবেন, স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। আবার আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে গিয়ে ভ্যাট পে, মানে যেটা আমার ট্যাক্স পেয়েবল, সেটাকেও আপনার স্যালারি অন ট্যাক্স পেয়েবল বা ট্যাক্স অন স্যালারি পেয়েবলটাকেও আপনি ক্রেডিট করছেন। ঠিক আছে, সো ইউ হ্যাভ টু ইনকার ফার্স্ট, এক্সপেন্স রেকগনাইজ করতে হবে, এক্সপেন্সের উপর ভ্যাট দেবেন। স্যার আরেকটা বিষয় আপনার কাছ থেকে হুম। জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে যদি উইথ হোল্ডিং ট্যাক্স আর উইথ হোল্ডিং ভ্যাট যদি বছরের পর ক্যারিড ফরওয়ার্ড হয়, উফ, বছরের পর বছর, তাহলে ভালো স্যার, জিনিস না। এটা এটা কিভাবে ট্রিটমেন্ট করা হয়? এটা পেনালাইজড হবে। ঠিক আছে, প্লেন অ্যান্ড সিম্পল, আপনাকে মাসের 7 তারিখ, ফার্স্ট উইক, বাট নো লঙ্গার দেন 15th। ঠিক আছে, এটা আপনারা দেখবেন যে পেনালস এন্ড প্রভিশনসেই দেখবেন যে আপনি যদি ক্যারি না করেন, মানে এটাকে যদি পে আউট না করে দেন, চালান দিয়ে যদি না ইয়ে করে দেন, তাইলে ইউ উইল বি পেনালাইজড। ঠিক আছে, পেনালাইজড হলে নট জাস্ট ফাইন্যান্সিয়াল আপনার পেনাল্টি আছে, আপনাকে যে টাকাটা আপনি পরে পে করবেনই তো অবশ্যই, তার উপর আপনার ডে বেসিসে ইন্টারেস্ট চার্জ হবে আপনার। ঠিক আছে, এটা রাখা যাবে না। এখন অনেকে রাখে, কারণ দেখা যাচ্ছে আমি বলতেছি আমার ভ্যাট হচ্ছে 100 টাকা, ঠিক আছে, এনবিআর বলতেছে আমার ভ্যাট হচ্ছে গিয়ে 300 টাকা। তো যদি ডিসপিউট থেকে থাকে,
ঠিক আছে, ডিসপিউট থেকে থাকলে, কোর্ট অর্ডার থাকলে অনলি দেন আই ক্যান রিমেইন, লেট দিস রিমেইন আনপেইড। ওকে, স্যার এটা আমাদের দেশে একটা অনেক বড় একটা কোম্পানি, নাম না বলি স্যার, ওই কোম্পানিটা বিগত 10 থেকে 12 বছর যাবত এই উইথহোল্ডিং ট্যাক্স আর উইথহোল্ডিং ভ্যাটটাকে আপনার ক্যারি ফরওয়ার্ড করতেছে প্রায় 10 থেকে 12 বছর যাবত। করে। আর ঠিক স্যার আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার পরেও তারা মনে করেন যে তর্ক করতেছে বা এই জিনিসটা মনে করেন যে মানতেছে না, এটার জন্য কোনো কোয়ালিফিকেশন তারা নিতে চাচ্ছে না। নিতে বাধ্য। কারণ এটা যদি তাদেরকে কখনো মানে ট্যাক্স অডিটররা যদি ধরে, তাহলে তাদেরকে টাকা পয়সা পে করে বের হয়ে আসতে হবে। অ্যান্ড ইটস নট আ স্মল সাম, অনেক বড় সাম দিয়ে আসতে হবে তাদের তো আপনাকে। আবার পাওয়ার অনেক বেশি, তো তারা ভ্যাট ট্যাক্সের অফিসই উঠায় নিয়ে আসবে। তো তাদের আর কি মানে কিছু করার নাই আর কি তাদের কাছে। না, চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ আছে, আমাদেরকে তো আসলে রিয়েলিটিতে বসবাস করতে হবে। ঠিক আছে, ওয়ান অফ দ্য ফিউ, থাক ওই জায়গাতে আর যাবো না। সো দিস ইজ ইট ফর চ্যাপ্টার 4। আচ্ছা, কোশ্চেন ছিল আরেকজনের। জি স্যার। স্যার, Yes. রিসিভ ফ্রম এনবিআর যেটা, সেটা লায়াবিলিটি ইনক্রিজ করতেছে কিভাবে? আচ্ছা, রিসিভ ফ্রম এনবিআর আমার লায়াবিলিটি ইনক্রিজ করতেছে। ওকে, প্লেন অ্যান্ড সিম্পল। আপনি লায়াবিলিটি চিন্তা না করে এবার ক্যাশের সাইড থেকে দেখেন। আজকে যদি আপনি এনবিআর কে যদি টাকা দিয়ে থাকেন, হোয়াট ইজ ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? এনবিআর কে পে করছেন, যেটা ইউজুয়াল প্র্যাকটিস। হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? আমার ডেবিট কি হচ্ছে, ক্রেডিট কি হচ্ছে? টেল মি। স্যার ক্যাশ ক্যাশ ক্রেডিট হচ্ছে ক্যাশ। আর লায়াবিলিটি ডেবিট হচ্ছে। হুম, এবার আমাকে বলেন আনিকা, যে কেন আমি লায়াবিলিটিকে ডেবিট করছি? স্যার, লায়াবিলিটি কমে যাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, সো লায়াবিলিটি কমছে বিধায় আমি লায়াবিলিটিকে ডেবিট করছি, আর ওইদিকে ক্যাশকে আমি ক্রেডিট করছি, কারণ ক্যাশও আমার চলে যাচ্ছে। ওকে, আচ্ছা, নাও দিস ইজ দ্য থিং। আমি লায়াবিলিটি হিসেবে যখন চিন্তা করি, আমার জন্য এটা অ্যাকাউন্ট ফর করাটা অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, বাট আমি যখন ক্যাশ পাচ্ছি এনবিআর এর কাছ থেকে, ঠিক আছে, কারণ একটা জিনিস খেয়াল করতে হবে, এনবিআর এর সাথে কিন্তু আমার ডুয়াল রিলেশনশিপ। যখন আমি তাকে আউটপুট ফ্যাট চার্জ করি আমার কাস্টমারকে, তখন তার জন্য আমার কি হয়, একটা লায়াবিলিটি ক্রিয়েট হয়। ওকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যখন আমি ইনপুট ভ্যাট আমি পে করে থাকি সাপ্লায়ারের কাছ থেকে, তখন আমার জন্য কি ক্রিয়েট হয়, একটা ক্লেম ক্রিয়েট হয়, উইচ ইজ অ্যান অ্যাসেট। অ্যাসেট। ঠিক আছে, তাইলে অ্যাসেট যদি আমি ক্লেম করে থাকি আর সেই টাকাটা যদি আমি পেয়ে যাই, তাহলে হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? আপনি ট্রেড রিসিভেবলের টাকা যখন পেয়ে যান কাস্টমারের কাছ থেকে, হোয়াট ইজ ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? But that স্যার, will become my asset. ক্যাশ ডেবিট, রিসিভেবল ক্রেডিট। I receivable credit, yes. আচ্ছা, জাস্ট লাইক দিস, আমার ক্যাশ ডেবিট, আমার ভ্যাট পেয়েবল অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে ক্রেডিট। এম আই ক্লিয়ার, অনিকা? জি জি স্যার, এখানে তাহলে অ্যাসেটটা ডিক্রিজ হচ্ছে। হুম, এখানে দুভাবে দেখতে হবে। আমি যখন আউটপুট ভ্যাটের পার্সপেক্টিভ থেকে দেখব, মাই ভ্যাট জি অ্যাকাউন্ট ইজ এ লায়াবিলিটি। সো যখনই আমি টাকা পরিশোধ করব, আমার ভ্যাট পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট হয়ে যাবে। ঠিক আছে, আবার ওই দিক দিয়ে যখন আমি আমার কোনো ক্লেম থাকবে, যেটা খুব রেয়ার, এটা কখনো হয় না, এই জন্য এই এক্সাম্পলটাকে আমি একটা গুড এক্সাম্পল হিসেবে দেখি। ঠিক আছে, সো যখন আমার ক্লেম কিভাবে হয়, তাহলে প্রথম কথা, ঠিক আছে, যে ক্লেমের টাকা আমি এখন পাচ্ছি, তাহলে ক্লেম কিভাবে হয়? ক্লেমের টাকা হচ্ছে আমি ইনপুট ভ্যাট যখন আমি দেই, মানে ইনপুট ভ্যাট যখন আমি ক্রিয়েট করি, কখন করি? যখন আমি র ম্যাটেরিয়াল পারচেস করছি, তার উপর যখন আমি ভ্যাট চার্জ করছি, রাইট? জি স্যার। ঠিক আছে, তার মানে যে ভ্যাটটা চার্জ করছি, সেই ভ্যাটটা কিন্তু আমি এখন ক্লেম করতে পারবো ফ্রম এনবিআর। সো আমি তখন কি করি, এটাকে ভ্যাট পেয়েবল অ্যাকাউন্টে আমি তাকে ডেবিট সাইডে ইনপুট ভ্যাট রেকগনাইজ করি। ঠিক আছে, এখন এই টাকাটা আইডিয়ালি যদি আর কিছুই না থাকে, আমি যদি পারচেজের সময় যদি ইনপুট ভ্যাট দিয়ে থাকি, তাইলে অনলি ভ্যাট পেয়েবল অ্যাকাউন্টে আমার কি থাকবে, কোন সাইডে ব্যালেন্স থাকবে আনিকা? জি ইন স্যার। উইচ, কোন সাইডে অনলি ব্যালেন্স থাকবে যদি আমার শুধু ইনপুট ভ্যাট থাকে? স্যার, এটা হচ্ছে ডেবিট পাশে থাকবে। গুড। এবার আপনি টাকা পেয়ে যাচ্ছেন এনবিআর এর কাছ থেকে, হাইপোথেটিক্যালি কোনো আউটপুট ভ্যাট নাই। ঠিক আছে, আর কিছুই নাই, আমার খালি ইনপুট ভ্যাট ছিল। এখন আমি ইনপুট ভ্যাটের যেটা ক্লেম করেছি, সেই টাকাটা আমি পেয়ে গেছি। তাহলে হোয়াট ইজ গোয়িং টু বি মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? স্যার, এটা তখন ক্রেডিট পাশে বসবে যেহেতু অ্যাসেটটা কমে গেছে। গুড। আবার ওই দিক দিয়ে আমি ক্যাশ যেহেতু পাচ্ছি, ক্যাশ ইজ ডেবিট। ক্লিয়ার? হ্যাঁ। জি স্যার। দিস ইজ ইট। ওকে, সো লেট আস মুভ ফরওয়ার্ড। আমাদের চ্যাপ্টার 6, কন্ট্রোল অ্যাকাউন্ট, এরার্স, অমিশনস, ব্যাংক রিকনসিলিয়েশন। ঠিক আছে, সো লাস্ট ক্লাসে কয়েকটা জিনিস আমরা বলেছিলাম।
ঠিক আছে, যে এটা এইভাবেই যায় আমাদের। আচ্ছা, কন্ট্রোল অ্যাকাউন্ট কি আই হোপ আপনারা জানেন। তারপর আবার একটু জাস্ট রিক্যাপ করে আসি। কন্ট্রোল অ্যাকাউন্ট নিয়ে যখন আমরা স্টাডি করব, সাথে সাথে আমাদেরকে মেমোরেন্ডাম অ্যাকাউন্ট নিয়েও আমাদের জানতে হবে। ঠিক আছে, আমার কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে নমিনাল লেজার। নমিনাল লেজার হচ্ছে যেটা আমার পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আজকে যখন বুক অফ অরিজিনাল এন্ট্রিতে ট্রানজেকশন করছেন, ঠিক আছে। আচ্ছা, এটা দেখে বুঝালে আপনাদের জন্য অনেক ইজি হবে। ঠিক আছে, দিস ইজ ইট। আচ্ছা, আজকে যদি আমি জাস্ট সেলস পার্সপেক্টিভ থেকে বলছি, ক্রেডিট সেলস এর পার্সপেক্টিভ থেকে যদি বলি, ঠিক আছে। আজকে আপনি এবিসি লিমিটেড, XYZ, DEF এন্ড UVF, এই চারজন হচ্ছে আপনার কাস্টমার। এই কাস্টমারকে যখন আপনি সেল করবেন, ক্রেডিটে সেল করবেন, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি যে অ্যামাউন্টটা আপনি পাচ্ছেন, ঠিক আছে, আর ইন্ডিভিজুয়ালি যে কাস্টমার অ্যাকাউন্টের জন্য যে আপনি টি অ্যাকাউন্ট প্রিপেয়ার করছেন, দ্যাট ইজ ইয়োর পার্সোনাল অ্যাকাউন্ট। ঠিক আছে, বাট এই টোটাল ব্যালেন্সটা যখন আপনি নিয়ে আসবেন, 20, 30, 25, 40, এই চারটাকে যখন টোটাল করে আপনি যখন একটা ব্যালেন্স পাবেন, এই একটা ব্যালেন্সকে যখন আপনি আপনার ব্যালেন্স শিটে নিয়ে আসবেন, ট্রায়াল ব্যালেন্সে নিয়ে আসবেন, দ্যাট ইজ হোয়াট উই কল রিসিভেবল রিসিভেবল কন্ট্রোল কন্ট্রোল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট। ঠিক আছে, দ্যাট ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং। এটাকে আমি ভাবলাম যে অনেক থিওরি দিয়ে না এসে ইজ দি বেস্ট অ্যাপ্রোচ টু অ্যাটলিস্ট ডেমোস্ট্রেট। ঠিক তাহলে আছে। এটা কি নমিনাল লেজার হবে? মাইদুল। স্যার কম্বাইনলি হলে নমিনাল লেজার হয়ে যাচ্ছে। হুম, কম্বাইন্ড হলে নমিনাল। তারপর আমি আসবো কিছু কিছু জিনিস, যে কেন, কোনটা আমার ডাবল এন্ট্রির পার্ট, কোনটা আমার ডাবল এন্ট্রির পার্ট না। ঠিক আছে, সেটাকে আমাদের জানতে হবে। ঠিক আছে, ডাবল এন্ট্রির পার্ট না হলে তার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়। তাই বলে তো আমি তো পার্সোনাল অ্যাকাউন্ট তো আমি আর রাখবো না, যে তা না, আমি তো ডেফিনেটলি মেনটেন করছি। ঠিক আছে, কাস্টমার টু কাস্টমার বেসিস আর কি, এই জিনিসটা আমার জানতে হবে। ওকে, আচ্ছা, সো দিস ইজ ইট। এই সেম গোজ উইথ পারচেজেস, ক্রেডিট পারচেজেস যদি করে থাকি, আজকে যদি ABCD চারটা পার্টির কাছ থেকে যদি আমি ক্রেডিট পারচেস করতাম, তাহলে ইন্ডিভিজুয়াল যে সাপ্লায়ারের নামে যেটি অ্যাকাউন্ট করতাম সেটা হতো আমার পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, আর যে আমি ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারদের যে টোটাল যে ব্যালেন্সটা, আমার যে টোটাল যে আমার পেয়েবেল আছে যে ব্যালেন্সটা, ঠিক আছে, দ্যাট উড বি মাই পেয়েবেল কন্ট্রোল অ্যাকাউন্ট। আচ্ছা, আর যে কথাটা বলছি যে পার্সোনাল অ্যাকাউন্ট ইজ নেভার পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, বাট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ। ঠিক আছে, বা আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ। তাহলে আমি যখন ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং করব, ঠিক আছে, হোয়াট উড বি মাই অ্যাকাউন্টিং এন্ট্রি। যদি আমার ক্রেডিট সেলস থেকে থাকে, তাহলে আমি এই চারটা অ্যামাউন্ট ধরে, ঠিক আছে, 115 টাকাকে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টসকে ডেবিট করব, সেলসে ক্রেডিট করব। ঠিক আছে, আর যদি এটা ক্রেডিট পারচেজ হতো আবার, তাহলে কি করতাম, পারচেজ ডেবিট আর পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট করতাম। অ্যান্ড এই দুটা ব্যালেন্সে আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট বা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে টোটালটা আছে, এটাই আমার ট্রায়াল ব্যালেন্সে যাবে। ঠিক আছে, আমি কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টের টোটাল ব্যালেন্স নিয়ে আমি কাজ করব না। আমি অনলি আপনার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট নিয়ে কাজ করব। ঠিক আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট স্টেটমেন্টস আমি যেগুলো আপনাদেরকে বলছি। ঠিক আছে, তাহলে আপনাদের পরের কোশ্চেন আসবে, ওয়াই ডু উই নিড পার্সোনাল অ্যাকাউন্ট। কোনো মানেই হয় না, সোজা কথা, যেখানে আমি আমি আমার ক্রেডিট সেলস সব হচ্ছে, ক্রেডিট পারচেজ সব হচ্ছে, আমি বুক অফ অরিজিনাল এন্ট্রিকে যেই দিনই ট্রানজাকশন হচ্ছে সেই দিনই তাকে রেকর্ড করছি। তারপর মাস শেষে এসে আমি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করে সেলস রেকগনাইজ করছি। আবার মাস শেষে এসে আমার পারচেজ ডে বুক থেকে পারচেজকে ডেবিট করে আমার পারচেজ, আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করছি। ঠিক আছে, তাহলে মানে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টগুলোর করার দরকারটা কি। দুটা কারণ আছে। নাম্বার ওয়ান, এই পার্সোনাল অ্যাকাউন্ট গুলা হলে আমি আমার ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার কাছ থেকে কত টাকা আমার বাকি আছে, আর ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছ থেকে কত টাকা আমার ডিউ আছে, এই জিনিসগুলো আমি জানতে পারি। কারণ আমার অ্যাকাউন্টিং যখন আমি করবো, আমি যখন ব্যালেন্স শিট প্রিপেয়ার করব, আমার দরকার একটা নাম্বার, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। কিন্তু আপনি বিজনেস, আপনাকে জানতে হবে যে আপনার কয়টা কাস্টমার আছে, কয়টা কাস্টমারের কাছ থেকে বাকি আছেন, কোন কাস্টমার বাবদ কত টাকা বাকি আছে। ঠিক আছে, সেটা কিন্তু আপনি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে কখনোই পাবেন না। ইন্ডিভিজুয়াল কাস্টমারের হিসাব সংরক্ষণ করা থাকে না। দ্যাট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আই হোপ আই হ্যাভ মেড মাই পয়েন্ট ক্লিয়ার। আর থার্ড যে কথাটা, ঠিক আছে, এটা তো গেল প্রথম কথাটা। ঠিক আছে, সেকেন্ড জিনিস হচ্ছে, যদি আজকে আমি পার্সোনাল অ্যাকাউন্ট গুলাকে যদি আমি না রাখতাম, ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্ট না রাখলে যেটা হতো, জিনিসটা আসলে আমার রেকর্ড কিপিং এ আমি কখনো চেক করতে পারতাম না
যে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে টোটাল ব্যালেন্সটা আছে বা আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে টোটাল ব্যালেন্সটা আছে, ওয়েদার দিস ইজ অ্যাকুরেট অর নট। ঠিক আছে, টু ইম্পর্টেন্ট থিংস। একটা হচ্ছে অন আ বিজনেস লেভেল আমাকে জানতে হবে যে কোন কাস্টমার বা কোন সাপ্লায়ার বাবদ আমার কত টাকা বাকি আছে, যেটা কখনো আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট বা পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমরা কনসলিডেটেডলি আমরা কখনো পাই না। ঠিক আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা আমি বললাম, যে আমার যদি খালি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমি মেনটেন করতাম, পার্সোনাল অ্যাকাউন্ট যদি আমি না মেনটেন করতাম, তাহলে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অর মাই পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট এটা যে কতটুকু অ্যাকুরেট, ঠিক আছে, সেই জায়গাতে আমাদের কিছু কোশ্চেন থেকে যেত। সো দিস ফর্মস নট জাস্ট অ্যাজ আ বেস ফর মেনটেনিং অ্যাকুরেসি, ইট অলসো ফর্মস অ্যাজ আ বেস ফর ডে টু ডে ম্যানেজমেন্ট অফ দ্য বিজনেস অফ মাই মানে আমার পেয়েবলস অ্যান্ড রিসিভেবল ব্যালেন্সেস ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি এখন পিছন থেকে আপনাদেরকে আস্তে আস্তে থিওরিতে নিয়ে আসবো। ওকে, তাহলে কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড পার্সোনাল অ্যাকাউন্ট কি, অ্যাটলিস্ট একটা জিসটা কি আপনারা পেয়েছেন? জি স্যার, ইয়েস বুঝতে স্যার। Yes, পারছি। sir. বুঝতে পারছি। লাইক আচ্ছা, নমিনাল লেজার এন্ড সাবসিডিয়ারি লেজারের মতো কিছুটা, ইয়েস, কিছুটা জানি না সম্পূর্ণ, এখন দেখতে পাচ্ছি এমন, পরবর্তীতে দেখা অ্যাবসলিউটলি, যাক কি হয়। অ্যাবসলিউটলি। এটাকে পরে যখন আপনারা কাজে বসবেন তখন দেখবেন এটাকে আপনারা বলবেন যে সাব লেজার বলবেন। ঠিক আছে, সাব লেজার এর মেইন লেজার যে কনসেপ্টটা, যে সাব লেজার হচ্ছে গিয়ে যে ইন্ডিভিজুয়াল প্রতিটা আমার কাস্টমার অ্যাকাউন্ট বা প্রতিটা আমার আমার যেটা সাপ্লায়ার অ্যাকাউন্ট, আর মেইন লেজার যেটাকে আমরা বলি সেটা হচ্ছে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট যেটা। ওকে, সেম থিং যেটা আপনি বলছেন আমাকে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে গিয়ে, সো দিস ইজ সেলফ ফুলফিলিং প্রফেসি। যদি আমার কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স 100 টাকা হয়, তাহলে আমার ইন্ডিভিজুয়াল যে কাস্টমারদের কাছ থেকে যে টাকা রিসিভেবল থাকবে সেটাও তো আমার 100 টাকা হতে হবে, রাইট? ঠিক আছে, আমি ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারদের কাছ থেকে যদি সব মিলায় দেখা যাচ্ছে আমার 250 টাকা থাকে, যে সাপ্লায়ারদেরকে আমার পে করতে হবে, আমার 10টা সাপ্লায়ার আছে, 250 টাকা আমার পেয়েবেল আছে, তাইলে আমার পেয়েবেল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্সও কিন্তু 250 টাকা হতে হবে। ঠিক আছে, দিস ইজ দি ফার্স্ট স্টেটমেন্ট যেটার জন্য আমাদের এখানে আসা, যে কেন কন্ট্রোল অ্যাকাউন্ট আমরা আসলে করে থাকি। মধ্য কথা হচ্ছে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট সবসময় ম্যাচ হতে হবে উইথ মাই ইন্ডিভিজুয়াল লেজার ব্যালেন্সেস, বি ইট পেয়েবলস অর বি ইট রিসিভেবলস। আর সেকেন্ড কথা হচ্ছে ইটস আ প্রুফ অফ অ্যাকুরেসি, যে যে নাম্বারটা নিয়ে আমি ব্যালেন্স শিটে যাচ্ছি আমার একটা কনফিডেন্স থাকতেছে যে দিস ব্যালেন্স ইজ কারেক্ট। ঠিক আছে, সবসময় আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনি যখন ব্যালেন্স শিট থেকে আপনি একটা নাম্বারকে নিবেন, আমরা সবচেয়ে বেশি কেয়ারফুল, যেমন অডিট কেন আমরা করি, যে নাম্বারগুলো আমার ব্যালেন্স শিটে আছে দিজ আর অ্যাকুরেট, যেটা আমার ইনকাম স্টেটমেন্টে আছে দিজ আর অ্যাকুরেট। ওকে, সো এখানে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট এন্ড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট যেগুলো দিয়ে আমার আসলে ক্যাশ ইনভলভ, এগুলাতে আমাদেরকে একটু বেশি ফোকাস দিতে হয়। আমাদেরকে অতটুকু জানতে হয় যে এই নাম্বারটা নিয়ে যে আমি কাজ করছি সেখানে আমাকে কয়েকটা কন্ট্রোল লেভেল পার হয়ে সেই ব্যালেন্সটা আমার আসছে, অ্যান্ড ওয়ান অফ দেম ইজ কন্ট্রোল অ্যাকাউন্ট রিকনসিলিয়েশন উইথ মাই পার্সোনাল অ্যাকাউন্টস। ওকে, আচ্ছা, ওকে। সো এখন আপনাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে, যেটা যে কথাটা আমি এক্সাম্পল দিয়ে আসছি। এই স্লাইডটা আমি লাস্ট ক্লাসে আমি রাখতাম না, এটা আমি রিসেন্টলি আমি বুঝেছি না এটা আসলে দরকার আছে। ওকে, সো নমিনাল এন্ড মেমোরেন্ডাম লেজারের যদি আমি আবার ডিস্টিংগুইশ করি, কারণ আপনারা এক্সামে এই কয়েকটা ওয়ার্ড শুনবেন, ঠিক আছে, আমার সাথে জাস্ট একটু ফলো করেন। একটা হচ্ছে মেমোরেন্ডাম লেজার, একটা হচ্ছে আমার পার্সোনাল লেজার, ঠিক আছে, আরেকটা ওয়ার্ড হচ্ছে লিস্ট অফ ব্যালেন্সেস। ঠিক আছে, এই তিনটা ওয়ার্ড ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়ে থাকে। আরেকটা ওয়ার্ড হচ্ছে আপনার যেটাকে আমরা একবারে বলে থাকি নমিনাল লেজার, বা যেটাকে আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট হিসাবেও বলে থাকি, যেটা আমার ডাবল এন্ট্রি সিস্টেমের পার্ট। ওকে, সো নমিনাল লেজারে কি হয়, এতক্ষণে আমরা জানি সে সবসময় আপনার টোটাল ব্যালেন্স নিয়ে কাজ করে, রাইট? একটু আগে আপনারা যেটা দেখেছেন যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ আ নমিনাল লেজার, সে ইন্ডিভিজুয়াল ব্যালেন্স নিয়ে কাজ করে না, সে টোটাল ব্যালেন্স নিয়ে কাজ করে। ওকে, আচ্ছা, ইটস পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। দেখেন, আমি যে আজকে এই 4টা কাস্টমারের কাছ থেকে যে ক্রেডিটে সেল করলাম, তারা কি কেউ আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট হয়েছে? কেউ হয়নি, বাট হয় নাই। অনলি মাই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ, যেটা কি দ্য টোটাল অফ মাই অল ব্যালেন্সেস। আচ্ছা, এবার থার্ড যে পয়েন্টটা, পোস্টেড এট দ্য এন্ড অফ দ্য মান্থ। ওকে, এখানে আমি একটা জিনিস বলবো, আপনারা বইতে যে এক্সাম্পলটা আছে, ঠিক আছে, আপনাদেরকে খুব কষ্ট করে ওরা একটা জিনিসই বোঝানোর চেষ্টা করেছে,
ঠিক আছে, আমি আপনাদেরকে কয়েকটা কি স্যার ওয়ার্ডস এটা বলবো। বলতে বোঝানো হচ্ছে মাসের শেষে পোস্টিং দেওয়া হয় হ্যাঁ, সম্পূর্ণটা। না, রাইট ইউ আর, বাট সেই জিনিসগুলা যখন আমরা বলি, কারণ আমরা যখন ছোট ছিলাম, আমরা ইউনিভার্সিটি থাকাকালীন আমাদেরকে কিন্তু একটু ডিফারেন্ট ভাবে শেখানো হয়েছে যে যেই ডেটে আমার ট্রানজ্যাকশন হয় সেই ডেটে আমরা কি করতাম, আমরা আমাদের লেজার্সে রেকর্ড করতাম, রাইট? জি জি স্যার। ঠিক আছে, বাট দিস ইজ স্লাইটলি ডিফারেন্ট হিয়ার। আমরা যখন এখন নমিনাল লেজার প্রিপেয়ার করব, সেই নমিনাল লেজারে যে পোস্টিংটা হবে, দ্যাট হ্যাজ টু বি ডান অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ অর উইক অর ডেইলি ইভেন, বাট সেটা একটা প্রিসেট ইন্টারভালে হয় যে ডেটে আমরা নমিনাল লেজার পোস্টিং করব ডিসাইড করেছি, বাট আইডিয়ালি এটা আমাদের সবসময় কি হবে, মান্থ এন্ড হয়ে থাকবে। ওকে, জাস্ট আমি এই কথাটা বলি, পেজ নাম্বার 129, ঠিক আছে, এই ওয়ার্ডটা আপনাদেরকে খুব খেয়াল করে ফলো করতে হবে। পেজ 129, একদম লাস্ট প্যারাগ্রাফের উপরের প্যারাটা, যেটা নোট দেওয়া লেখা আছে, ঠিক আছে। দ্য পার্সোনাল অ্যাকাউন্টস ইন দ্য রিসিভেবলস লেজার আর ইউজুয়ালি ডেবিটেড অন দ্য ডে দ্য ইনভয়েসেস আর সেন্ট আউট, ঠিক আছে। দ্য ডাবল এন্ট্রি ইন দ্য নমিনাল লেজার অ্যাকাউন্টস মাইট বি মেড অ্যাট দ্য এন্ড অফ ইচ ডে, উইক, মান্থ, here it is made at the end of the month by posting from the sales day book as follows. আমরা একটা জিনিস জানি যে এই যে নমিনাল লেজারে যে ট্রানজেকশনটা হচ্ছে, যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আসছে, রাইট, এটা কোত্থেকে আসছে? এই যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে যে আমি ডেবিট করছি, এই 115 টাকার ব্যালেন্সটা কোত্থেকে আসছে? দেখি কে কার মনে পার্সোনাল আছে লাস্ট অ্যাকাউন্ট, ক্লাস। হুম, বুকস অফ অরিজিনাল এন্ট্রি। ভেরি গুড, ঠিক আছে। সো বুকস অফ অরিজিনাল এন্ট্রি হচ্ছে আমার সেলস ডে বুক। আমি আমার সেলস ডে বুক থেকে এই 115 টাকাকে তুলে এনে আমি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট 115 ডেবিট, সেলসে করবো ক্রেডিট। আর কোন ডেটে এই ট্রানজাকশনটা হবে? এন্ড অফ দি মান্থ। এন্ড অফ দ্য এন্ড অফ মান্থ, দ্য উইক। ঠিক আছে, গুড। একটা কথা আছে, ফার্স্ট স্টেটমেন্টে যেটা বলেছে সেটা আমি একটু পরে আপনাদেরকে আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে, নট নট নাও, নট ইয়েট। এখন একটা এক্সাম্পল দিয়ে বলি যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট আর মাই নমিনাল লেজার্স উইচ ইজ পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। আচ্ছা, এবার হচ্ছে মেমোরেন্ডাম, এবার হচ্ছে পার্সোনাল লেজার, ঠিক আছে, এবার হচ্ছে লিস্ট অফ ব্যালেন্সেস বা ইন্ডিভিজুয়াল পেয়েবল বা ইন্ডিভিজুয়াল রিসিভেবল লেজারের ব্যালেন্সের কথা বলছি আমরা। ওকে, সো মেমোরেন্ডাম নিয়ে যখন আমরা কাজ করি, একটু আগে যে বললাম যে রেকর্ড ইচ ট্রানজেকশন ফর ইন্ডিভিজুয়াল কাস্টমার অ্যান্ড সাপ্লায়ার্স ইন দেয়ার পার্সোনাল অ্যাকাউন্টস। তাইলে আমি যখন আজকে আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্টের কথা বলবো বা মেমোরেন্ডাম লেজারের কথা বলবো, তাহলে তারা কারা? দিস ইজ নট দিস, এই 115 টাকার যে আপনার টোটাল ব্যালেন্সটা, তা না। এটা হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল গুলা এবিসি, এক্সওয়াইজেড, ডিইএফ অ্যান্ড ইউবিএফ, তাদের জন্য যে আমি 4টা আলাদা আলাদা করে টি অ্যাকাউন্ট মেনটেন করব, সেটাই হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্টের পার্সোনাল অ্যাকাউন্ট বা পার্সোনাল লেজার। ওকে, দিস মাচ ক্লিয়ার? জিনিসটা কি ইয়েস ধরতে পারছেন? আচ্ছা, বাট এই ওয়ার্ডটা আপনাদের অনেকের কনফিউশন হয়, নট পার্ট অফ ডাবল এন্ট্রি, ঠিক আছে। এটা আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট না। আগে বুঝতে হবে ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট বলতে আমরা কি বুঝি। ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট মানে হচ্ছে আমার সোর্স ডকুমেন্ট ধরে, ঠিক আছে, আমি এই জায়গাটা আপনাদেরকে দেখাই, ট্রানজেকশন ফ্লো, ফর সাম রিজন এটা মিসিং হয়ে গেছে এখান থেকে, এটা আমার ফেভারিট অ্যাকাউন্টিং ফ্লোটা নাই হয়ে গেল, এটা কোনো কথা? আচ্ছা, আজকে স্লাইডসে কিছু কাজ করেছি, জাস্ট গন হয়ে গেল। ওকে, এইটা ছিল সেই জিনিসটা, আমার সোর্স ডকুমেন্ট থেকে ট্রানজেকশন শুরু করে, ঠিক আছে, তারপর কি হয়, সোর্স ডকুমেন্ট থেকে যাচ্ছে আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি। ওকে, তারপর বুক অফ অরিজিনাল এন্ট্রি থেকে যাচ্ছে আমার লেজারে, আমি রেকর্ড করি, লেজার হচ্ছে আমার টি অ্যাকাউন্ট। সো যখন আমার এই 4টা ব্যক্তিকে আমি সেল করলাম, ক্রেডিট সেল, আমার টোটালটা হচ্ছে রিসিভেবল কন্ট্রোল লেজার উইচ ইজ পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। কিন্তু আমি যে এখন ইন্ডিভিজুয়ালি যে এই 4টা কাস্টমারের কাছে যে ক্রেডিট সেল করেছি, এই ব্যালেন্স গুলা কিন্তু, ইন্ডিভিজুয়াল ব্যালেন্স গুলা কিন্তু টি অ্যাকাউন্ট করে, ওরা কিন্তু আমার ইয়ের থেকে আসছে না, ঠিক আছে, ওটা কিন্তু আমার সেলস ডে বুক থেকে আসছে না। দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট নলেজ হিয়ার, ঠিক আছে। তাইলে আমি তাকে কিভাবে মেনটেন করি? আলাদা করে মেনটেন করি, আমি জাস্ট একটা টি অ্যাকাউন্ট খুলে তাদের নামে আমি আলাদা করে মেনটেন করব। নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কবে করব, কখন করব, ঠিক আছে। এইটাই আমাদের স্টুডেন্টদের অনেক সময় কনফিউশন হয়। দেখেন, পোস্টেড অ্যাট দ্য ডে অফ দ্য ট্রানজেকশন, এই কথাটা আমি সামারিটা তুলে নিয়েছি। দ্য পার্সোনাল অ্যাকাউন্টস, যেটা 129 লেখা আছে, দ্য পার্সোনাল অ্যাকাউন্টস ইন দ্য রিসিভেবল লেজার আর ইউজুয়ালি ডেবিটেড অন দ্য ডে দ্য ইনভয়েসেস আর সেন্ট আউট। তার মানে যেই দিন আমি সেলস রেকর্ড করেছি, সেলস রেকর্ড করলে অবভিয়াসলি আমি আমার
সেলস ডে বুকে আমি রেকগনাইজ করছি, রাইট? ঠিক আছে, তাহলে সেলস ডে বুকে যেদিন আমি রেকগনাইজ করছি সেই দিনই আমি একটা টি অ্যাকাউন্ট খুলে সেই ডেটে আমি ইন্ডিভিজুয়াল কাস্টমারের ব্যালেন্সটাকে আমি রিসিভেবল হিসাবে রেকগনাইজ করছি। বাট আমি আবার রিপিট করছি, দিস ইজ নট পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। এই আলাদা আলাদা যে টি অ্যাকাউন্ট গুলো খুলবো এগুলা কিন্তু আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট না। আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের পার্ট হচ্ছে এই টোটাল ব্যালেন্সটা, যেটা সেটা কোত্থেকে পাচ্ছি, সেলস ডে বুকের যে টোটালটা আছে সেই ব্যালেন্সটাকে নিয়ে আমি আগাবো। এই জায়গাতে কনসেপ্ট আপনাদেরকে অনেক ক্লিয়ার হতে হবে। আর কেন এখানে আমি অনেক একটু বেশি কথা বলছি, কারণ আপনারা যখন অঙ্কগুলা করবেন, আপনি যখন রিকনসিলিয়েশন গুলা করবেন, আপনাকে এক্সামে এক্স্যাক্টলি এই ওয়ার্ড গুলা দিয়ে আপনার আসবে, যে ওয়ার্ড গুলো আমি আপনাকে বলছি, তখন ওয়ার্ড গুলো আপনি মিলাতে পারবেন না। যদি আপনারা মনে করেন যে জাস্ট আমাকে খালি দুইটা মিলাই দিয়ে আসলে চলে আসতে হবে, ব্যাপারটা তো ইজি না। অ্যাটলিস্ট ইচ অ্যান্ড এভরি সেন্টেন্স মাস্ট ম্যাটার। ঠিক আছে, সো পোস্টেড এট দ্য ডে অফ দ্য ট্রানজেকশন, আর ওটা হচ্ছে পোস্টেড এট দ্য এন্ড অফ দ্য মান্থ। আর দিস ইজ নট পার্ট অফ মাই ট্রায়াল ব্যালেন্স বা নট পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম। কারণ এই যে ইন্ডিভিজুয়াল যে কাস্টমার গুলাকে আপনি দেখছেন, এরা কি আমার ট্রায়াল ব্যালেন্সে কখনো যায়? আমার ট্রায়াল ব্যালেন্সে একটা ব্যালেন্স যায়, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল। আচ্ছা, ওই কথাটা আমি বারবার বলবো আপনাদেরকে, যে টোটাল অফ রিসিভেবল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট বা টোটাল অফ পেয়েবল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে, মাস্ট ইকুয়াল দ্য সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্ট ব্যালেন্সেস অন দ্য রিসিভেবল লেজার বা সাম অফ দ্য ইন্ডিভিজুয়াল পার্সোনাল অ্যাকাউন্ট ব্যালেন্সেস অন দ্য পেয়েবল লেজার। দিস মাচ, ইজ ইট ক্লিয়ার? আমাকে আপনারা বলেন। ইয়েস স্যার। ঠিক আছে, ক্লিয়ার Yes, স্যার। কোনো sir. Yes, কনফিউশন sir. হলে আই উইশ টু নো, বিকজ দিস ইজ নট ইজি। আমি সবসময় একটা কথা বলে থাকি। স্যার নিচেরটাও কি স্যার ওটাও কি রিসিভেবলস লেজারই হবে নাকি পেয়েবলস হবে? কোনটা? এটা শেষ এটা দুটার জন্যই হ্যাঁ আপনার স্যার। অ্যাপ্লিকেবল, দুটার জন্য অ্যাপ্লিকেবল। আমি যেটা বলছি যে দেখেন, ফার্স্ট অফ অল আমরা যখন এক্সামে আসছি আমাদেরকে তিনটা কন্ট্রোল অ্যাকাউন্ট ফোকাস রাখতে হবে। একটা হচ্ছে আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট, একটা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, আরেকটা জিনিস আছে আমি হয়তো এটা স্লাইটলি দেখাবো আপনাদেরকে, বাট এটা এক্সামে এখন আর আসে না, সেটা হচ্ছে ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট। সো আমরা তিনটা কন্ট্রোল অ্যাকাউন্ট নিয়ে হয়তো আমাদের জন্য হচ্ছে আমাদের এক্সাম ফোকাস। সো যখন আমি বলবো যে আপনাদের কন্ট্রোল অ্যাকাউন্ট, ইট হ্যাজ টু বি বা ইট উইল বি আইদার অফ আপনার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট বা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, সো একদিকে থাকবে আপনার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স, আর আরেক দিকে থাকবে হচ্ছে আপনার প্রতিটা ইন্ডিভিজুয়াল যে কাস্টমাররা আছে তাদের টোটাল ব্যালেন্স। ওকে, একদিকে থাকবে হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারদের যেই ব্যালেন্স গুলা, ঠিক আছে, আর আরেক দিকে থাকবে হচ্ছে আপনার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স। দ্যাট মাচ ক্লিয়ার? আচ্ছা, Yes, sir. ঠিক আছে। এবার আপনাদেরকে একটা জিনিস না বললে না, আমি জাস্ট সামে চলে যাব আপনাদেরকে। আমি এখানে আসলে যে একদম কি ওয়ার্ড যেগুলা, ঠিক আছে, এখানে একটা বিগ একটা সাম আছে। আসলে এই সাম, এই টাইপের নেচারের জিনিস এখন আর এক্সামে আসে না, করায় সময় নষ্ট করে লাভ নাই। সো আপনাদেরকে যে জিনিসগুলো জানতে হবে এতটুকু বলি। সো কন্ট্রোল অ্যাকাউন্টের আসলে অবজেক্টিভ গুলা কি, ঠিক আছে, এতটুকু জানতে হবে, বিকজ এটা আমাদের এক্সামে এমসিকিউ হিসাবে আসবে। কিভাবে আসে? যে অবজেক্টিভ অফ দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট হিসাবে আমরা 5টা পয়েন্টকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। বাট এক্সাম গুলাতে এগুলা এতটা কিছু কিছু ফ্রাস্ট্রেটিং জিনিস আছে। যেমন একটা জিনিস নিয়ে আসবে যেটা এই 5টা পয়েন্টের বাইরে, বলে দিবে যে উইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ কন্ট্রোল অ্যাকাউন্ট। সো আপনারা যদি 5টা ভালো করে জানেন, আপনারা জানেন যে কোনটা এখান থেকে অড ওয়ান আউট। ঠিক আছে, তো আরেক ধরনের কোশ্চেন আসে যে আপনাকে এরকম 4টা পয়েন্ট দিয়ে, ঠিক আছে, বলে দিবে যে এখানের মধ্যে উইচ ওয়ান অফ দ্য পেয়ার দিয়ে দিবে আপনাকে, যে 1 and 2 পেয়ার। ঠিক আছে, 1 and 2 হচ্ছে গিয়ে কন্ট্রোল অ্যাকাউন্টের অবজেক্টিভ। আরেকটা পেয়ার দিবে 1 আর 3 দিবে, আরেকটা পেয়ার দিবে 1, 2 and 3 দিয়ে দিবে। ঠিক আছে, আরেকটা পেয়ার থাকবে অল অফ দি অ্যাবাভ। ঠিক আছে, সো এতটুকু যদি ভালো করে বোঝেন তাহলে ইটস গোয়িং টু হেল্প ইউ। বা কি ধরনের জিনিস আসতে পারে আমি আপনাদেরকে হিন্ট দিচ্ছি জিনিসগুলো এক্সামে। ওকে, সো অবজেক্টিভ। সো কেন আমরা কন্ট্রোল অ্যাকাউন্ট করি একটু আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে আমি যখন, দেখেন দুইভাবে হতে পারে। একটা লেম্যান যখন সে চিন্তা করে যে আজকে আমার সেল হলো, আমি ইনভয়েস হাতে পেয়েছি, আজকে আমি একটা রেকর্ড করলাম, ঠিক আছে, একটা কাস্টমারের নামে একটা টি অ্যাকাউন্ট করে রেকর্ড করে দিলাম। ঠিক আছে, এটা একটা লেম্যানস ওয়ে অফ ডুইং অ্যাকাউন্টিং আর কি। বাট আমরা কি করি? আমরা সবার আগে যখন একটা ক্রেডিট সেল হবে, আমরা সোর্স ডকুমেন্ট নিয়ে সেটাকে আমরা আগে অথেন্টিকেট করব। অ্যান্ড ওয়ান্স উই অথেন্টিকেট দিস, উই রেকগনাইজ দিস ইন আওয়ার বুক অফ অরিজিনাল এন্ট্রি। অ্যান্ড মাই বুক অফ অরিজিনাল এন্ট্রি ফর ক্রেডিট সেলস হচ্ছে সেলস টেবল। এইভাবে সারা মাস ধরে আমি তাকে রেকগনাইজ করব। ঠিক আছে, যতগুলা ক্রেডিট সেলস হবে
সবগুলাকে আমি আমার সেলস ডে বুকে রেকগনাইজ করব। আর মাস শেষ যখন হবে তখন আমি টোটাল যে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটাকে আমি সাম আপ করে, ঠিক আছে, সাম আপ করে আমি তাকে নমিনাল লেজারে পোস্ট করব। এই ওয়ার্ডগুলাকে খেয়াল করবেন, কিন্তু যখন আমরা টোটাল ব্যালেন্স করি আমাদের সেলস ডে বুকে, এই ওয়ার্ডটাকে আমরা বলে থাকি ক্যাস্টিং। দেখবেন ক্যাস্টিং এরর থাকবে, অনেক শুনবেন এই জিনিসগুলো, আস্তে আস্তে আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি। ওভার ক্যাস্ট হয়, আন্ডার ক্যাস্ট হয়, রাইট? সো এটাকে আমরা বলি ক্যাস্টিং করি। ফ্রম ওয়ার? ফ্রম মাই সেলস ডে বুক। আর এই ক্যাস্টিং করে যে লেজারে আমরা দিই, দ্যাট লেজার ইজ মাই নমিনাল লেজার, দ্যাট লেজার ইজ নেভার মাই পার্সোনাল লেজার। পার্সোনাল লেজার হচ্ছে ব্যক্তি সাপেক্ষে যাদের নামে, যে ইন্ডিভিজুয়াল কাস্টমার্স বা ইন্ডিভিজুয়াল সাপ্লায়ার্স, তাদের নামে আমরা করি না জিনিসটা। ঠিক আছে? সো আমি যে ওয়েটা বললাম যে সেলস হবে, সেলস ডে বুকে রেকগনাইজ করলাম, সব টোটাল করে আমরা ক্যাস্ট করব, যে লেজারে করব, দ্যাট ইজ মাই নমিনাল লেজার। আর নমিনাল লেজারে যখন তাকে রেকগনাইজ করি, দ্যাট ইজ মাই টোটাল। এটা আমার রিসিভেবলস কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করব, আমার সেলসে ক্রেডিট করব। অর যদি আমার ক্রেডিট পারচেজ হয়ে থাকে তাহলে পারচেজকে ডেবিট, বা আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করব। ঠিক আছে? সো দিস ইজ হাউ উই ডু থিংস। এখন একটা জিনিস বলি, যে এই প্র্যাকটিসের মাঝে এতগুলো জিনিস আপনাদেরকে ডিসকাস করলাম, দ্য মেইন এরিয়া অফ কনসার্ন, যে এর মধ্যে কি আমার পার্সোনাল অ্যাকাউন্টের কোনো জায়গা আছে? একটু আগে আমি দুটো আপনাদেরকে এক্সাম্পল দিয়েছিলাম যে আমার পার্সোনাল অ্যাকাউন্ট করার দুটো নিড আছে। একটা হচ্ছে বিজনেস নিড, আমাকে জানতে হবে ইরেসপেক্টিভ অফ অ্যাকাউন্টিং যে কোন কাস্টমারের কাছ থেকে কত টাকা পাই, কোন সাপ্লায়ার কাছ থেকে কত টাকা আমার বাকি আছে। সেটা কিন্তু আমার কন্ট্রোল অ্যাকাউন্টে আমি কখনো কনফার্ম করতে পারবো না। ঠিক আছে? এই জন্য আমাকে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু যেটা বলেছিলাম, যে আজকে যদি আমি কখনো আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আমি নিব, বা আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স নিল, তার অ্যাকুরেসি চেকের রাস্তাটা কি? ঠিক আছে? সো এই জিনিসটাই, যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টু চেক দ্য অ্যাকুরেসি অফ এন্ট্রিজ। সো কন্ট্রোল অ্যাকাউন্ট যখন আমরা করি, আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট এক সাইডে মেনটেন করি, আর কন্ট্রোল অ্যাকাউন্ট যখন করি, এই দুইটা ব্যালেন্স যখন আমার সামেশন করে যখন মিল হয়, তখন কিন্তু আই ক্যান গেট আ গ্লিমস অফ অ্যাকুরেসি। ঠিক আছে? একটা অ্যাসুরেন্স আমরা পাই যে আমার এই কন্ট্রোল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে, বি ইট দ্য পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট অর মাই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স, দিস ইজ কাইন্ড অফ অ্যাকুরেট। ঠিক আছে? আর নাম্বার টু, লোকেট এরর্স ইন পোস্টিং এরর্স বা পোস্টিং প্রম্পটলি। সোজা কথা, আপনি কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপেয়ার করেন কোন সময় থেকে? ইউজুয়ালি আমরা মান্থলি বেসিসে করি। সো আজকে যখন আপনি মান্থলি বসে আপনার যখন রিসিভেবলের টোটাল ব্যালেন্স গুলো নিবেন কাস্টমার ওয়াইজ, আর কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্সটা নিয়ে যখন আপনি রিকনসাইল করবেন, আপনার ভুল থাকলে আপনি খুব দ্রুত তাকে পেয়ে যাবেন, আর তাকে রেকটিফাইও করতে পারবেন। ঠিক আছে? সেটা যদি বছর শেষে একবারে নিয়ে বসতেন, আপনাকে হয়তো আপনি বুকসই ক্লোজ করতে পারতেন না ইন টাইম। ওকে? আর যেটাকে আমরা থার্ড যে পয়েন্টটা বলি, সেটা হচ্ছে আমার ইন্টারনাল চেক, যেটা আসে ফ্রম সেগ্রিগেশন অফ ডিউটিস। একটা লোক কাজ করবে কন্ট্রোল অ্যাকাউন্ট প্রিপারেশন, আরেকটা লোক কাজ করবে আপনার ইন্টারনাল কাস্টমার অ্যাকাউন্ট গুলাকে সে যে মেনটেন করবে। সো এটা হলে কি হয়, ফ্রডের আপনার পসিবিলিটি অনেকটা কমে আসে। ঠিক আছে? আর এই ইন্টারনাল চেক অনেকটা জিনিস এনশিওর করে যে দুটা ব্যালেন্স যদি মিসম্যাচ হয়ে থাকে, তাহলে এগুলো নিয়ে আসলে ওই যে যে পয়েন্ট নাম্বার ওয়ান অ্যান্ড পয়েন্ট নাম্বার টুতে আমরা কাজ করতে পারি। অ্যাকুরেসি এনশিওর করতে হবে আমাদের সিরিয়াসলি তখন। ঠিক আছে? আর নাম্বার ফোর, প্রোভাইড টোটাল রিসিভেবল অ্যান্ড পেয়েবল ব্যালেন্স। আমি ওয়ান রিসিভেবল ব্যালেন্স অ্যান্ড ওয়ান পেয়েবল ব্যালেন্স পাচ্ছি। ঠিক আছে? অ্যান্ড নাম্বার ফাইভ, কিপিং ম্যানেজেবল সাইজ অফ নাম্বার অফ অ্যাকাউন্টস ইন ট্রায়াল ব্যালেন্স। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে গিয়ে আমাকে আমার ট্রায়াল ব্যালেন্সের, যদি আমি আজকে ইন্ডিভিজুয়াল কাস্টমার নিয়ে আসতাম বা ইন্ডিভিজুয়াল সাপ্লায়ারদের মানে নাম নিয়ে আসতাম, তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স দেখতেন যে কয়েক পাতা হয়ে যেত। কারণ কিছু কিছু কোম্পানি আছে যাদের ট্রায়াল ব্যালেন্স, আপনি যদি চিন্তা করেন যে তাদের 1,000টা করে কাস্টমার আছে, তাদের জন্য যদি আপনি 1,000টা কাস্টমারের নাম ট্রায়াল ব্যালেন্সে তুলেন, দ্যাট উড বি আনম্যানেজেবল। ঠিক আছে? সো আমরা যখন একটা রিসিভেবল বা একটা পেয়েবল ব্যালেন্স পাচ্ছি, এটাতে আমার ট্রায়াল ব্যালেন্সের অ্যাকাউন্ট সাইজটাকেও আপনার অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ করতে পারছি আমরা। ঠিক আছে? সো দিজ আর দ্য ফাইভ বেসিক অবজেক্টিভস অফ কন্ট্রোল অ্যাকাউন্ট। আচ্ছা, জাস্ট আপনাদের কাছে কন্ট্রোল অ্যাকাউন্টটা আমি এক্সপ্লেন করার আগে আমি একটা জিনিস আগে বলে নিব। সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্টে এই যে কথাটা আমি বারবার বলছি, যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল আর আমার ইন্ডিভিজুয়াল যে কাস্টমারের যে টোটাল ব্যালেন্স, দ্যাট হ্যাজ টু অলওয়েজ ম্যাচ। তাহলে ম্যাচ হয় না কেন? ঠিক আছে? ম্যাচ কেন হয় না? আমরা বইতে চার ধরনের এরর দেখে থাকবো। ঠিক আছে? একটা হচ্ছে ক্যাস্টিং এরর, ক্যাস্টিং ফ্রম মাই সেলস ডে বুক অর ক্যাস্টিং ফ্রম মাই পারচেজ ডে বুক।
ঠিক আছে, আমরা জাস্ট মনোযোগ দিয়ে শুনি। আজকে এই যে এই ইন্ডিভিজুয়ালদেরকে আমি ক্রেডিট সেলস রেকগনাইজ করলাম, ঠিক আছে, বাট আমি যখন টোটাল করতে যাচ্ছি আমার টোটাল ব্যালেন্স শুড বি 115, বাট এই টোটাল ব্যালেন্সটা যদি আমি করে যদি পাই পাই যে 120 টাকা হচ্ছে, আমার সামেশন মিস্টেক হচ্ছে। তাহলে এই টোটাল ব্যালেন্স যদি আমি এখন 120 টাকা পাচ্ছি, তারপর তাকে আমি কোথায় রেকর্ড করছি? রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে ডেবিট করছি, সেলসকে আমি ক্রেডিট করছি 120 টাকা। সো উড দ্যাট বি কারেক্ট? নো স্যার। ঠিক আছে, নো সো হোয়াট উড বি মাই রেকটিফিকেশন? নো আপনাদের কাছে আমি শুনতে চাচ্ছি। স্যার, আমরা পার্সোনাল অ্যাকাউন্টের সাথে মিলাবো। পার্সোনাল অ্যাকাউন্টের সাথে, আচ্ছা ঠিক আছে, পার্সোনাল অ্যাকাউন্টের সাথে মিলাবেন। আমি আপনাদেরকে যে 4 ধরনের এরর হয়, 4টা এরর কি ধরনের, হুম। সেটার ইম্প্যাক্ট অন দি আদার সাইড, ঠিক আছে, যেমন হয় পার্সোনাল অ্যাকাউন্ট বা কন্ট্রোল অ্যাকাউন্ট, আর তার রেকটিফিকেশন আমি এখানে আপনাদের সাথে একটা একটা করে শেয়ার করি। ওকে, সো এখানে যে কেসটা যেখানে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট, আমার সামেশন ভুল হয়েছে, অ্যাজ আ রেজাল্ট আমার কন্ট্রোল অ্যাকাউন্ট রংলি পোস্টেড। আর কন্ট্রোল অ্যাকাউন্ট হলে সবসময় একটা জিনিস মনে রাখবেন, কন্ট্রোল অ্যাকাউন্ট হ্যাজ ইম্প্যাক্ট অন মাই ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। ভেরি গুড। অ্যান্ড কন্ট্রোল অ্যাকাউন্টের যে ইম্প্যাক্ট গুলো হয় সেটা কিন্তু আমার দুই সাইডে কিন্তু হচ্ছে। তাহলে আমার কন্ট্রোল অ্যাকাউন্টের যে রেকটিফিকেশন আমি করব, সেটাকে আমাকে সবসময় দুই সাইডে আবার ঠিক করতে হবে। ঠিক আছে, আমাকে ভাউচার দিয়ে বা জার্নাল পোস্ট করে রেকটিফাই করতে হবে। ওকে, সো নাম্বার ওয়ান এরর, যেখানে আমার কন্ট্রোল অ্যাকাউন্টে বা ইন্ডিভিজুয়াল আমি যখন টোটাল সাম আপ করতে গিয়ে যখন ভুল করছি, ফ্রম মাই সেলস ডে বুক অর ফ্রম মাই পারচেজ ডে বুক, সেই টোটাল করে যে ভুলটা করছি সেটার উপর বেসড হয়ে আমার যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স যে আজকে 120 টাকা চলে গেল, ঠিক আছে, 120 ডেবিট আর সেলস হচ্ছে 120 ক্রেডিট। তাহলে হোয়াট উড বি মাই কারেকশন? সেলস হয়ে যাবে ডেবিট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট হবে ক্রেডিট। বাই হোয়াট অ্যামাউন্ট? 5 টাকা, 5 টাকা। ঠিক আছে, এভরিবডি ক্লিয়ার? অর এনি কোশ্চেন্স উইথ রিগার্ডস টু দিস? ঠিক আছে, দিস ইজ নট ইজি। আমি আপনাদেরকে জাস্ট ইভেন প্রবলেম গুলার কিছু সলিউশন দিয়ে এসে আমি অঙ্কতে নিয়ে যাবো, নাহলে দেখবেন যে একদম টাফ একটা এরিয়াতে পড়ে যাবেন। স্যার, আচ্ছা, এরর পড়াচ্ছেন, রিফ্লেকশন অফ এরর। হুম, এখন আমি একটা জিনিস আপনাদেরকে বলি। টকিং অ্যাবাউট পার্সোনাল অ্যাকাউন্ট, আমাকে একটা কথা বলেন। আমি তো বললাম যে এখানে কন্ট্রোল অ্যাকাউন্টে মিস্টেক হয়েছে, বাট ইজ মাই পার্সোনাল অ্যাকাউন্ট ইন এনি ওয়ে ইনকারেক্ট? ইয়েস আমার স্যার। স্যার কিভাবে হতে এরর পারে। হচ্ছে? আচ্ছা, কিভাবে হতে হতে পারে? সেফ, সেফ উত্তর, হতে পারে ইজ আ ভেরি ভেরি সেফ অ্যান্সার। বুক কিপিং। এখানে আচ্ছা, হইতেই পারে স্যার। আর হয়তো এই কোনো আমি রেকর্ড কোনো একটা এক পাখি ট্রানজাকশন বললে কোনো স্যার একটা রেকর্ড করি নাই। সাসপেন্স অ্যাকাউন্ট হয় আর কি। আচ্ছা, যা এখন আমি তো আমি বলি, আমি একটা ফার্স্ট স্টেটমেন্টটা দিয়েছি যে আমি 4 ধরনের এরর বলবো। নাম্বার ওয়ান এরর হচ্ছে, ঠিক আছে, আমার টোটাল যে ব্যালেন্সটা আছে আমার সেলস ডে বুকে, তাকে যখন আমি সাম আপ করছি, অনলি সেইখানে আমার সাম আপ সামেশনে ভুল হচ্ছে। তাহলে সেইটার ইম্প্যাক্ট অনলি পড়বে অন মাই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। সো বেসড অন দিস আমার পার্সোনাল অ্যাকাউন্টের যে টোটাল ব্যালেন্স আছে সেটাকে আমি ভুল হিসাবে আমি কাউন্ট করবো কি করবো না? না স্যার, করবো না, কাউন্ট করবো না। ঠিক আছে, দ্যাট ইজ মাই এক্সপেকটেশন। কারণ আপনি যখন রিকনসাইল করবেন, ওয়ান ইজ কারেক্ট, ঠিক আছে, ওয়ান ইজ রং। আর যদি দুই জায়গায় আপনার ইনঅ্যাকুরেসি থাকে, সেটাও আছে, আমি আপনাকে বলবো, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তখন দুটা এরিয়াতেই আপনাকে কারেক্ট করে এসে যে ব্যালেন্স দুটা পাবেন সেই দুটা হ্যাজ টু রিকনসাইল। ঠিক আছে, সো প্রথম পার্টটা কি আপনারা বুঝতে পেরেছেন? যদি কন্ট্রোল অ্যাকাউন্টে কোনো এরর থাকে, দি অনলি সলিউশন হচ্ছে আপনাকে ভাউচার করে বা জার্নাল দিয়ে তাকে রেকটিফাই করতে হবে। ওকে, নাম্বার টু, এবার আমি বলি যে এবার হলো যে আমি ইন্ডিভিজুয়াল 4টা কাস্টমারের কাছে আমি সেল করেছি। ঠিক আছে, সো ইন্ডিভিজুয়াল 4টা কাস্টমারকে যখন আমি সেল করেছি, ঠিক আছে, কোনো একটা কাস্টমারকে আমি আজকে 20 টাকা করে সেল করেছি, কিন্তু তাকে যদি ভুল করে আমি যদি 40 টাকা দেখাই দিই, মনোযোগ দিয়ে শুনেন, 40 টাকা হিসাবে যদি আমি তাকে রেকগনাইজ করি, এটা কিন্তু বলছি ইন মাই পার্সোনাল অ্যাকাউন্ট অনলি। দেখেন, আমি সেলস ডে বুকে আমি প্রতিটা কাস্টমারের সেলস রেকগনাইজ করেছি, প্রতিটা কাস্টমার সেলস 20, 30, 25, 40 হিসাবে আমি রেকগনাইজ করেছি। ওকে, বাট আমার পার্সোনাল অ্যাকাউন্ট যখন আমি করছি, টি অ্যাকাউন্ট গুলা যখন ড্র করছি, তাহলে টি অ্যাকাউন্টের যে ব্যালেন্স গুলো আছে সেখানে কিন্তু আমি ভুল করে
ফার্স্ট যে কাস্টমার এবিসি তাকে 20-র জায়গায় 40 রেকগনাইজ করেছি, বাকিগুলা 30, 25 এন্ড 40 আমি রেকগনাইজ করেছি। ঠিক আছে, তাইলে এখন আমি যখন যে কাজটা করি, এই যে ফার্স্ট যে কাজ, যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স হচ্ছে আমার 115, কারণ সেগুলো আমার অ্যাকুরেট রিফ্লেকশন আসছে। বাট আমার সাম অফ ইন্ডিভিজুয়াল ব্যালেন্সেস ইন দ্য রিসিভেবল লেজার, ঠিক আছে, এইটার যে সামটা যখন আমি করব, যখন আমি 20-র জায়গায় যদি আমি 40 রেকগনাইজ করে থাকি, ঠিক আছে, তাইলে উইল মাই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ব্যালেন্স ম্যাচ উইথ ইন্ডিভিজুয়াল রিসিভেবল লেজার ব্যালেন্সেস? নো। না না, স্যার। না হবে না। ঠিক আছে, তাইলে ফার্স্ট ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে এররটাকে আপনাদের আগে রেকগনাইজ করতে হবে। তাইলে হোয়াট উড বি দি রেকটিফিকেশন? তখন ওই স্যার পার্সোনাল অ্যাকাউন্টের যেটা এইটাকে স্যার রেকটিফাই করতে হবে। আচ্ছা, দেন পার্সন, দেন দেন স্যার কন্ট্রোল অ্যাকাউন্টকে আপনার ঠিক করতে হবে। হুম, এখানেই তো শেষ করে দিলেন। ঠিক আছে, স্যার না, পার্সোনাল অ্যাকাউন্টের গ্রস টোটাল যদি স্যার সেম থাকে সেহেতু রেকটিফিকেশনের প্রয়োজন নাই, মানে এই যে কন্ট্রোল অ্যাকাউন্টে। কিন্তু যদি স্যার ভুলটা যদি গ্রসে এসেও যদি হিট করে কন্ট্রোল অ্যাকাউন্টে, সেই ক্ষেত্রে তো স্যার রেকটিফিকেশনের অবশ্যই প্রয়োজন আছে, মানে আচ্ছা, জার্নাল এন্ট্রি দিয়ে। ঠিক আছে, ঠিক আছে, এটা এটা বলি কেন আপনাদেরকে, আমি আপনাদের কাছ থেকে বলাচ্ছি এভাবে অ্যাজাম্পশনে মিস্টেক গুলো হয়। দেখেন, আজকে আমার ক্রেডিট সেলস হলো 4টা কাস্টমারের কাছে, 20, 30, 25, 40, এই ব্যালেন্সটাই আমি সেলস ডে বুকে রেকগনাইজ করেছি। আর মাস শেষে যখন সেলস ডে বুক থেকে আমি ব্যালেন্সটাকে নিয়ে আসছি, আমি ব্যালেন্সটা নিয়ে আসছি এই 4টা টোটাল 115 টাকা। ওকে, 115 টাকা আমি সেলস ডে বুক থেকে আমি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করেছি, সেলসকে আমি ক্রেডিট করেছি। দিস মাচ ক্লিয়ার? আচ্ছা, ইয়েস স্যার। তাইলে আমার সেলস ডে বুকের যে টোটাল, আর যেটা আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল, আর যেটা আমার ডাবল এন্ট্রির পার্ট, সেখানে কোনো এরর আছে? ইয়েস অর নো? নো স্যার। গুড। এবার আমি আমার রিসিভেবল লেজারের কথাগুলো বলি। আমি যখন 4টা অ্যাকাউন্টকে এখন টি অ্যাকাউন্ট হিসেবে রেকগনাইজ করছি, ভুল করে 20 টাকার জায়গায় আমি 40 টাকা রেকগনাইজ করছি। সো ইন্ডিভিজুয়াল যে 4টা কাস্টমারের টি অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আমি পাবো, ঠিক আছে, সেটা আমি পাবো 135 টাকা পাবো। তাইলে আমি যদি আজকে জানি যে ওয়ার ইজ মাই এরর, এরর হচ্ছে আমার লিস্ট অফ ব্যালেন্সেস, ঠিক আছে, আমার ইন্ডিভিজুয়াল রিসিভেবল লেজার ব্যালেন্সের যে টোটাল ব্যালেন্স আছে সেখানে আমার এরর আছে। তাইলে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে কোনো এরর আছে? ইয়েস অর নো? নো স্যার। না গুড। ঠিক আছে, তাইলে যখন আমরা জানি ওয়ার ইজ দি এরর, ঠিক আছে, ওয়ার দের ইজ নো এরর, তাইলে মানে আমাদেরকে খালি রেকটিফিকেশনের দিকে এখন তাকাতে হবে। তাহলে রেকটিফিকেশনটা কি? রেকটিফিকেশনটা আমি জানি আমার 115 টাকা কারেক্ট, হুইচ ইজ মাই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। তাহলে আমার রিসিভেবল লেজারের ব্যালেন্সের যে টোটালটা আছে, ঠিক আছে, তাকে আমি কি করব, এই গ্রস ব্যালেন্সটা আমার 135 টাকা পাচ্ছি, তার থেকে আমি 20 টাকা মাইনাস করে দিব। সো আই এম লেফট উইথ 115 টাকা। দিস মাচ ক্লিয়ার? ইয়েস স্যার। yes, sir. ইয়েস। ক্লিয়ার স্যার। ঠিক আছে, এখানে অনেকের কোশ্চেন আসতে পারে। আমি আমার আগের ক্লাসগুলোর থেকে যদি এক্সপিরিয়েন্স রোল করি, তাহলে একটা কোশ্চেন আসে যে ঠিক আছে, তাহলে আমি টি অ্যাকাউন্ট করে কেন ঠিক করতেছি না? ঠিক আছে, যে টি অ্যাকাউন্ট করে বা লেজার করলে আমি ঠিক হচ্ছে কেন? দেখেন, এই টি অ্যাকাউন্ট আপনার জন্য আসলেই রিলেভেন্ট, কারণ এরা তো আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেমের কোনো পার্ট না। আপনার জন্য অনলি দরকার হচ্ছে এই 4টা কাস্টমারের টোটাল ব্যালেন্সটা। যেই 4টা কাস্টমারের টোটাল ব্যালেন্স আপনার যদি থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্সের সাথে তাকে ম্যাচ করে মিলাতে পারবেন। দ্যাট ইজ দি মেইন অবজেক্টিভ অফ দিস টোটাল ব্যালেন্সেস। ঠিক আছে, তাকে ধরে ধরে রিকনসাইল করার, একটা একটা করে টি অ্যাকাউন্ট করে করার, ওসব জিনিস আসলে আমাদের, যে আমার ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং এর পার্ট না, তাকে আলাদা করে আমার রাখার কোনো দরকার নেই। ওকে, আচ্ছা, তো এরপরের জিনিসগুলো যেটা বলি আর কি, ঠিক আছে, যেটা কমন যেটা হয়, যে কিছু ট্রানজেকশন আছে, ঠিক আছে, যেমন সহজ এক্সাম্পল শোনা যাচ্ছে না তো। হ্যালো। আই থিঙ্ক স্যারের নেটের সমস্যা।
নিউ অ্যাকাউন্টিং যে ম্যানুয়ালটা দিছে এটার টোটাল পেজ কয়টা, মানে কত পর্যন্ত? 341 পেজ। ও আচ্ছা, না আমি আর কাছে পিডিএফ আছে তো, এখন কনফিউশনে পড়ে যাচ্ছে আর কি, পেজ নাম্বার মিলে না। সেই একটা প্রিভিয়াস যে পিডিএফ ম্যানুয়ালটা আছে এটা আসলে অনেক ওল্ড, 2019-এর ভার্সন। তো দুই একটা কিছু আপডেট হয়েছে নতুন ম্যানুয়ালে, এতটুকুই পার্থক্য, সেই জন্য পেজ গুলো মিলছে না। হ্যাঁ আমার এখানে আছে 348 পেজ আর কি, একটা ছিল অনেক ওল্ড, এটা 2016 মেবি। বিরতি চলছে নাকি? আচ্ছা, ওকে। জাস্ট আমার ইলেকট্রিসিটি চলে গেল আর কি, ওই কারণে আর কি ফোন প্লাস আমার আমার ল্যাপটপ সব আর কি জাস্ট কিছুক্ষণের জন্য শাট ডাউন হলো। ওকে, আমি জাস্ট আবার লগ ইন করছি আপনাদেরকে আর কি। ওকে, জাস্ট গিভ মি 5 মিনিটস। ওকে স্যার।
আচ্ছা আমাদের চ্যাপ্টার 5 মার্কস আর দিবেন না? ওকে, ঠিক আছে। আচ্ছা, নো ফার্দার ইন্টারাপশনস। এবার শুরু করি আর কি আমরা ক্লাসটা। আচ্ছা, এনি কোশ্চেন সো ফার? ওকে। আর যে দুটা পয়েন্ট বলছিলাম, যে যেটা বলতে গিয়ে জাস্ট কেটে গেল, একটা হচ্ছে গিয়ে যে আপনি কোনো ট্রানজেকশন রেকর্ড করেছেন, ট্রানজেকশনটা আপনার ইয়েতে, যেটা হলো যে কন্ট্রোল অ্যাকাউন্টে আপনি রেকর্ড করতে হয়তো ভুলে গেছেন, বা রেকর্ড করলেও হয়তো রংলি রেকগনাইজ করেছেন। বাট অন দি আদার হ্যান্ড, আপনার মেমোরেন্ডাম লেজারের যে আছে, সেখানে কিন্তু আপনি কারেক্টলি তাকে রেকগনাইজ করেছেন। তাইলে আমাকে রেকটিফিকেশন করতে হবে ইন দি কন্ট্রোল অ্যাকাউন্ট, মানে ভাউচার দিয়ে রেকগনাইজ করতে হবে। আর যদি আমার ইয়ে হয় যে আরেক ধরনের ভুল হতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে আমার মেমোরেন্ডাম লেজারকে আমি ঠিকভাবে রেকর্ড করিনি ট্রানজেকশনটা, বা তাকে আমি অমিটই করে গেছি পুরা। ওকে। আর ওই দিক দিয়ে হচ্ছে যে আমি আমার কন্ট্রোল অ্যাকাউন্টে অ্যাকুরেটলি তাকে রেকগনাইজ করেছি। সো ইন দ্যাট কেস আমাকে কন্ট্রোল অ্যাকাউন্টে কোনো হাত দিতে হবে না। অনলি এরিয়া ওয়ার উই নিড টু চেঞ্জ, সেটা হচ্ছে টোটাল ব্যালেন্সটাকে আমি অ্যাডজাস্ট করে নিব, আমার মেমোরেন্ডাম লেজারের টোটাল ব্যালেন্সকে। ঠিক আছে। সো আরেকটা জিনিস, সেটা লাস্ট যে পয়েন্টটা আছে পেজ নাম্বার 137-এ, যে আমি যদি মেমোরেন্ডাম লেজারের টোটাল ব্যালেন্সকে যখন রেকগনাইজ করব, ঠিক আছে, স্ক্রিন মনে হয় শেয়ার যাচ্ছে না, না? রাইট, দ্যাট ইজ দি প্রবলেম। আমি এটা নিয়ে আসছি জিনিসটা। ওকে, এবার পাচ্ছেন স্ক্রিন? ইয়েস স্যার। ঠিক আছে। ওকে। সো লাস্ট যেটা বলছি, যে সেটা হচ্ছে আমার মেমোরেন্ডাম লেজারের যে টোটাল ব্যালেন্স যেগুলো আছে, এই যে 20, 30, 25 এন্ড 40, সেটা যদি আমি সাম করতে গিয়ে যদি ভুল করি, ঠিক আছে, লেটস জাস্ট সে সব টোটাল করে আমি তাকে 95 রেকগনাইজ করলাম, আর আমার কন্ট্রোল অ্যাকাউন্টে 115ই আছে, তাইলে আমার রেকটিফিকেশনটা দরকার হচ্ছে অনলি এই মেমোরেন্ডাম লেজারের টোটাল ব্যালেন্সের সাথে। সো দিন শেষে আমি যা বলি, এতগুলা কথার বলার মেইন অবজেক্টিভ হচ্ছে আমার কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল আর আমার ইন্ডিভিজুয়াল রিসিভেবল লেজারের ব্যালেন্সের টোটাল হ্যাজ টু বি দি সেম। ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা আমাদের অঙ্কের খুব কাছাকাছি চলে আসছি। ওকে। সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট দেখতে কেমন, এই কোশ্চেনগুলো যদি কেউ বলে, ঠিক আছে। একটা সময় ছিল আমি এক্সামে স্টুডেন্টদেরকে বলতাম যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে, আর একটা ওয়েজেস কন্ট্রোল অ্যাকাউন্ট মুখস্থ করে গেলে এক্সামে হয়, আর কিছু লাগে না। বাট আসলে আমাদের কারেন্ট সামগুলোতে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট গুলো আপনাদেরকে জানতে হবে। ওকে। সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট নিয়ে যখন আমি কাজ করি, ঠিক আছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে তাদেরকে আমি ওয়ার্ক এক্সাম্পল গুলো নিয়ে আসি। দেখেন, প্রথমত রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার কোন সাইডে হবে, ইউজুয়াল নেচার কি, আপনাদেরকে দিয়ে আমি একটা একটা করে এক্সাম্পল দিয়ে আসবো। টেল মি। ডেবিট স্যার। গুড। ঠিক আছে। বিকজ দিস ইজ অ্যান অ্যাসেটের ব্যালেন্স সবসময় আমার ডেবিট সাইডে শো করবে। সো উই আর অলওয়েজ ইউজ টু দিস, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমার ডেবিট সাইডে এই ব্যালেন্সটা থাকবে। ওকে। বাট দেয়ার আর টাইমস যখন আমরা মাঝে মধ্যে তার ক্রেডিট সাইডেও ব্যালেন্স দেখতে পাই। এক্সামে আমাদের এক্সামিনার আমাদেরকে এইভাবে কনফিউজ করার চেষ্টা করে যে একটা ক্রেডিট সাইড একটা ব্যালেন্স দিয়ে নিয়ে আসবে হঠাৎ করে। ঠিক আছে। সো দিস ক্যান বি আনইউজুয়াল। ঠিক আছে, বা জিনিসটা আসলে যে এরোনাস তা না, দিস ইজ আনইউজুয়াল বা ভেরি ইনফ্রিকুয়েন্ট, বাট এটা অবশ্যই হতে পারে। ঠিক আছে। কিভাবে হতে পারে? আমি যদি ক্রেডিট সেল করি আজকে 100 টাকার, সেটা আমার ডেবিট সাইডে রেকগনাইজ করবো। সো যদি আমি ক্যাশ পেমেন্ট, যদি আমি কাস্টমারের কাছ থেকে যদি আমি ক্যাশ রিসিভড পাই, ঠিক আছে, ভুল করে যদি কাস্টমার আমাকে 100 টাকার জায়গায় 120 টাকা দিয়ে যায়, ঠিক আছে, তাইলে আমাকে যে এই ব্যালেন্সিং করব, আমি মান্থ এন্ডে যখন ব্যালেন্সিং করব, আমার ডেবিট সাইড থেকে মাই ক্রেডিট সাইড ইজ গোয়িং টু বি ডেফিনেটলি হায়ার। এতটুকু কি আপনারা ধরতে পারছেন? ইয়েস স্যার, তখন ক্রেডিট সাইডটা হায়ার হবে। তখন ক্রেডিট সাইডে হবে ব্যালেন্স শেষে ঠিক পরবর্তী। আছে। সো দিস ইজ, মানে যে বললাম না, দিস ইজ আনইউজুয়াল বাট দিস ক্যান হ্যাপেন। সো এক্সামে যদি আসে, নিচে কখনো কোশ্চেন করেন না যে এক্সামে আমাদের কোশ্চেন কি ভুল করছে কিনা। ঠিক আছে। ননা, অনেক ইম্পর্টেন্ট নোট একটা কথা বলি, আমাদের সার্টিফিকেট লেভেলের কোশ্চেনে সচরাচর ভুল থাকে না, ওই ভুলগুলো হয় ইউজুয়ালি প্রফেশনাল লেভেলে বা অ্যাপ্লিকেশন লেভেলে কিছু জিনিস আছে, ঠিক আছে, বা অ্যাডভান্স লেভেলে কিছু আছে, বাট এই লেভেলে আপনারা এরকম মিস্টেক পাবেন না, কারণ এগুলো মেজরিটি একটা সার্টেন জায়গা থেকে আসে। ওকে। সো যেটা বলছিলাম যে এটা একটা কেস। সেকেন্ড কেস আছে আপনার, যে আজকে আপনি ক্রেডিট সেল করেছেন 100, ঠিক আছে, আপনি কাস্টমারের কাছ থেকে ক্যাশ রিসিভ করেছেন 100,
পরে ওই কাস্টমার যদি আপনাকে পরে এসে আরো 20 টাকার গুডস যদি ফেরত পাঠিয়ে দেয়, রিটার্ন ইনভার্টস করে, তাহলে কি হলো? আপনি যখন ব্যালেন্সিং অফ করলেন, লেটস জাস্ট সে যে আপনার ওই একটাই কাস্টমার ছিল, তাহলে ব্যালেন্সিং অফ স্যার করলে আমি একটা কথা বলি, হুম, মানে যদি ক্যাশে সেল করে তাহলে কি সেলস রিটার্ন করা যায়? আমরা তো ছোটবেলায় পড়ছি যে করা যায় না, শুধু অনলি এই যে আচ্ছা কি আপনাকে বলে। বলি, ঠিক আছে, আমি জাস্ট এখান আপনি থেকে একটু, বাকিতে প্রয়োগ করে ওইটা ইয়ে হ্যাঁ, করুন। আমি ব্রেক নিয়ে আপনার প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, প্রথমত আমরা রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট যখন করি বা সেলস ডে বুক যখন করি, কোন ধরনের অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, মানে কোন ধরনের সেলস কে নিয়ে আমরা কাজ করি? টেল মি। স্যার যেটা বাকিতে ক্রেডিট credit সেলস। ক্রেডিট সেলস। ক্রেডিট ক্রেডিট সেলস। ঠিক আছে, ভেরি গুড, ক্রেডিট ক্রেডিট সেলস সেলস। নিয়ে আমরা কাজ করি। ওকে, আর যদি আমরা ক্যাশ যদি কোনো সেল করে থাকি, দ্যাট ইজ রেকর্ডেড ইন মাই ক্যাশ বুক। ওকে, দ্যাটস ফর শিওর। এবার আমাকে বলি, যখন আমি ক্রেডিট সেলস এর যখন রিটার্ন হয়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? যে সেলস রিটার্ন হচ্ছে ডেবিট আর হচ্ছে রিসিভেবল ক্রেডিট। গুড। তাহলে আমি যদি আজকে ক্যাশে যদি আমি কোনো সেল করে থাকি, সেখানে যদি আমার রিটার্ন হয়, হোয়াট শুড বি মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? এবার আপনি আমাকে বলেন। তাহলে ক্রেডিট হবে স্যার। সেলস রিটার্ন ডেবিট, তারপর কি ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, ক্যাশ ক্রেডিট। ঠিক আছে, আর ওই যে যেটা বললেন রিটার্নের কথা বললেন, আমি ওই জায়গায় আমি যাচ্ছিলাম। ঠিক আছে, আপনি আগে নিয়ে আসছেন। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি বলি, রিটার্ন ইনওয়ার্ডস বলে কোনো লেজার আমার আর থাকবে না। রিটার্ন আউটওয়ার্ডস, রিটার্ন ইনওয়ার্ডস বলে আমার কোনো টি অ্যাকাউন্ট থাকবে না। ঠিক আছে, সো যদি আমার কখনো ক্রেডিট সেলসে যদি রিটার্ন হয়, my accounting treatment is going to be সেলস ডেবিট। ঠিক আছে, আর ওইদিকে রিসিভেবল ক্রেডিট। আমরা তাকে রিটার্ন ইনভার্স নামে কোনো টি অ্যাকাউন্ট আর করি না, করবো না। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের এই বইটার জিস্ট। ওকে, আপনি যদি ধরেন আজকে ক্যাশ সেল যদি করে থাকেন, তারপর আপনি যদি ক্যাশ সেলের যদি রিটার্নও করে দিয়ে থাকেন, তাহলে আমার জন্য কি হবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? সবার আগে সেলসকে আমি এখন ডেবিট করব। নো রিটার্ন ইনওয়ার্ডস উইল এভার বি মেড অ্যাগেইন। ঠিক আছে, সো সেলস ডেবিট, আর ওইদিকে ক্রেডিট হবে আমার। ক্যাশ। ঠিক আছে, এইটা এবার জিনিসটা একটু কনফিউজিং লাগতেছে তো, ঠিক আছে, আই উইল মেক ইট ইজি। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি জিনিসটা। সো এই প্রতিটা টি অ্যাকাউন্ট আমি আপনাদেরকে এখন একটা একটা করে বুঝাবো, মানে প্রতিটা টার্মস কিভাবে এখানে আসতেছে। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট, আপনার ব্যালেন্স বিডি অ্যান্ড ব্যালেন্স বিডি যে দুই সাইডে থাকে ডেবিট অ্যান্ড ক্রেডিট, সেটা কি ক্লিয়ার আপনাদের জন্য? কারো কোনো কনফিউশনস আছে? না, এখানে কোনো কনফিউশন গুড, নেই স্যার। ঠিক আছে, তাইলে আমি যদি প্রসিড করতে থাকি। ওকে, ওয়ার ইজ ইট? কত জায়গায় যেগুলো করছি সব জিনিস। ঠিক আছে, এইটা নিয়ে আসি আমি। ওকে, এইবার আমি যদি বলি, আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে ডেবিট সাইডে আমরা ক্রেডিট সেলসকে দেখতে পাই। দিস ইজ দি ইজিয়েস্ট অফ অল সলিউশনস। আমি যদি কখনো ক্রেডিট সেল করি, মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ইজ রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট। সেলস ক্রেডিট। ঠিক আছে, এখানে আশা করি কারো কোনো কোনো কনফিউশন থাকবে না। সো যদি আমি ক্রেডিট সেল করে থাকি, ঠিক আছে, তাহলে আমার পরের কাজগুলা কি হয়? তিনটা জিনিস হতে পারে। এক, যে গুডস আমি দিয়েছি সেই গুডস হয়তো আমার ফেরত আসতে পারে। ঠিক আছে, যে গুডস আমি দিয়েছি সেই গুডস আমাকে পরে কাস্টমার হয়তো আমাকে টাকা দিতে পারে। ঠিক আছে, আর নাম্বার থ্রি হচ্ছে গিয়ে যে গুডস আমি দিয়েছি সেই গুডস এর উপর আমি হয়তো কাস্টমার আমাকে আর্লি পেমেন্ট করেছে দেখে তাকে আমি ডিসকাউন্ট অ্যালাউ করতে পারছি। ঠিক আছে, সো দিজ আর থ্রি বেস কেসেস যেটা হয়। আরো দুটা অ্যানোমালি জিনিস হতে পারে। এক হচ্ছে যে কাস্টমারকে আমি সেল করেছি, ঠিক আছে, যাকে আমি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে ডেবিট সাইডে রেকগনাইজ করেছি, সেখান থেকে সে কি হতে পারে? সে আমাকে মানে ব্যাড ডেট করে দিতে পারে। ঠিক আছে, সে হয়তো আপনার দেউলিয়া হয়ে যেতে পারে, বা তার আনউইলিংনেস হয়ে আসছে, সে এখন টাকা দিবে না, আমাকে ডিসাইড করে ফেললো। তাহলে কি হলো? তাহলে ইরিকভারেবল ডেটস হিসাবে সেটা কনসিডার হবে, উই উইল নট রিসিভ দিস ফান্ড অ্যাগেইন। ঠিক আছে, আরেকটা জিনিস হতে পারে যে সে আমাকে যখন টাকা দিয়েছে সে আমাকে বেশি টাকা দিয়ে দিতে পারে। ঠিক আছে, যেটাকে আমরা রিফান্ড করে দিব কাস্টমারের কাছে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে গিয়ে আমার ডিসঅনার চেক হতে পারে, যে সে আমাকে টাকা দিয়েছে ঠিকই, বাট টাকাটা নিয়ে যখন আমি ব্যাংকে দিচ্ছি দেখা যাচ্ছে তার অ্যাকাউন্টে অ্যাডিকুয়েট ফান্ড নেই। আর আরেকটা জিনিস যেটা না জানলে না, যেটা আপনার বোথ পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে গিয়ে আমার কন্ট্রা। ঠিক আছে, সো কন্ট্রা কি, এটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করবো। ঠিক আছে, সো বিট বাই বিট। প্রথমে যেটা হয় ক্রেডিট সেলস, এটা আপনারা খুব সহজেই ধরতে পেরেছেন, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট
অ্যান্ড সেলস ক্রেডিট। কারো কোনো ডাউট আছে এটা নিয়ে? নো স্যার। না স্যার। ওকে, No, আচ্ছা। রিটার্ন ইনভার্স, সো হোয়াট হ্যাপেন্স when goods are returned? রিটার্ন ইনভার্সের সোর্স ডকুমেন্ট কি? ডেবিট নোট না ক্রেডিট নোট, এটাই তো ভুলে গেছি, কনফিউশন। ডেবিট credit note. credit note. ক্রেডিট নোট হবে স্যার, ক্রেডিট। ক্রেডিট নোট, Credit ঠিক note. আছে। there is only one source document, ঠিক আছে, ক্রেডিট নোট। আচ্ছা, ঠিক আছে, ক্রেডিট নোট হলো। এখন ক্রেডিট নোট যদি হয়, where do you recognize this first? In your sales day book, where do you recognize this? সেলস ডিপ। হ্যাঁ, সেলস ডে বুকে আপনি তাকে যখন রেকগনাইজ করবেন, তাকে আপনি রেকগনাইজ করবেন অ্যাজ আ রিটার্ন। ইউ রেকগনাইজ দিস অ্যাজ আ রিটার্ন। আর রিটার্ন হিসেবে যখন তাকে রেকগনাইজ করবেন, তাকে আলাদা করে ওই যে যেই ডেটে আসছে ডেট কলামে লিখবেন, তারপর সিএন ক্রেডিট নোট কলাম দিয়ে তাকে লিখবেন, ঠিক আছে। থার্ড হচ্ছে গিয়ে কোন পার্টির কাছ থেকে আপনি রিটার্ন পাচ্ছেন তার নাম লিখবেন। আর ফোর্থ কলামে লিখবেন হচ্ছে দি অ্যামাউন্ট দ্যাট ইজ রিটার্নড। ওকে, আচ্ছা, এই তো গেল আমার সেলস ডে বুকের রেকগনিশনটা। এখন আমরা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আসি। মাস শেষে আমার ক্রেডিট নোটের যেই ব্যালেন্স গুলা, ধরেন একটা কাস্টমারই ছিল, একটা কাস্টমারই আমাকে রিটার্ন করেছে, তাহলে হোয়াট ইজ গোয়িং টু বি মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? আমরা একটা কথা আমি যেটা বলি, তার বলার আগেই আমি জিনিসটা হয়তো চাচ্ছিলাম বলতে, আমি এখন শেয়ার করে নিই। আমরা সবসময় জানতাম যে রিটার্ন ইনভার্স যদি কখনো হয়, তাহলে আমার রিটার্ন ইনভার্স হয় ডেবিট, ঠিক আছে, আর আমরা রিসিভেবলস কে করতাম ক্রেডিট সারা জীবন, ঠিক আছে। বাট দিস ইজ নট গোয়িং টু হ্যাপেন এনিমোর। আমরা এখন থেকে যখনই দেখবো কোনো রিটার্ন ইনভার্স হবে, আমরা সেলসকে ডেবিট করব, ঠিক আছে, আর রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করব। এটাতে কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কোনো কনফিউশন আছে কিনা? টেল মি। চ্যালেঞ্জেস? স্যার এটা আরেকবার একটু বলবেন? আচ্ছা, নাসরিন, ইউ টেল মি, যে আমাকে যদি কোনো কাস্টমার গুডস রিটার্ন করে, ঠিক আছে, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, বা ইউজুয়ালি কি পড়ে আসছেন সারা জীবন? তখন তো স্যার যখন ব্যাক করে তখন আপনার এই রিসিভেবল রিসিভেবল আপনার ক্রেডিট আর সেলস ডেবিট। আচ্ছা, ঠিক আছে, বাট আমরা, এটা হচ্ছে দি প্রপার প্র্যাকটিস। বাট একটা সময় আমরা জানতাম যে যখন রিটার্ন হতো, তখন আমরা রিটার্ন ইনভার্টসকে ডেবিট করতাম, আর ওইদিকে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমরা সবসময় ক্রেডিট করতাম, ঠিক আছে। এটার একটা কারণও আছে। একটা সময় আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ড্র করতাম, আমরা ইনকাম স্টেটমেন্ট যখন ড্র করতাম, সবসময় দেখতাম সেলস লেস রিটার্ন ইনভার্টস। যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তারা জানেন, ঠিক আছে। বাট এই কাজটা হওয়াতে এখন যে অ্যাপ্রোচে আমরা যাচ্ছি, বেসড অন IS 1, ঠিক আছে, সেখানে কিন্তু রিটার্ন ইনভার্টস এর কোনো জায়গা নেই। সো এটা হচ্ছে অফসেটিং কনসেপ্টে দিস ইজ অ্যালাউড। সেলস যদি কখনো রিটার্ন হয়, পারচেজ করার পর যদি পারচেজ আমার কখনো রিটার্ন হয়, আমরা কখনো রিটার্ন ইনভার্টস এন্ড রিটার্ন আউটওয়ার্ডস ইউজ করবো না আমরা, ঠিক আছে। সো মাই অনলি সলিউশন ইজ দিস: সেলস ডেবিট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। কারো কোনো কনফিউশন? এনিবডি? নো স্যার। আচ্ছা, স্যার এই জিনিসটা IS 1 এর জন্য চেঞ্জ হয়েছে বললেন, সেলস IS 1 এর আমি বলি, এটা খুব ক্রিটিক্যাল জিনিস। আমি ডেপতে গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে, জাস্ট এতটুকু বলি। IS 1 এর কেন, IS 1 এ কতগুলা প্রিন্সিপালসকে আপনার একদম হাইলাইট করে দিয়ে আসছে, ঠিক আছে। অফসেটিং প্রিন্সিপাল, অফসেটিং প্রিন্সিপালটা আগে মিসইউজড হতো। অফসেটিং প্রিন্সিপালটা যখন ছিল না, তখন মানুষ কি করতো, বিভিন্ন জিনিস দিয়ে আপনার সেলসকে আপনার অফসেট করতো। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেটাকে স্টপ করা হলো, ঠিক আছে। বিভিন্ন রকমের এক্সপেন্সকে দিয়ে সেলসকে কম দেখানো হতো, ওকে। তারপর কি হলো আমি আপনাকে বলি। এটা ছিল ওর ফার্স্ট অবজেক্টিভ। সেকেন্ড যে কাজটা করলো, তোমরা সেলস করতে গিয়ে যদি সেলসের কোনো রিটার্ন থেকে থাকে, ঠিক আছে, যেমন আমরা বলি আমাদের অ্যাকাউন্ট সার্ভিসেস থাকে, বা সরি, বেস্ট এক্সাম্পল দেই, ক্রেডিট কার্ড যখন আমাদের কাস্টমাররা ইউজ করে, ইয়ারলি ওদের একটা অ্যানুয়াল ফি থাকে না? সো অ্যানুয়াল ফিটা যখন আমরা চার্জ করি, এই অ্যানুয়াল ফিটা যখন আমরা কাস্টমারদেরকে রিটার্ন করে দিই, মাঝে মধ্যে বলি না যে 12 ট্রানজেকশন করলে বা 20টা ট্রানজেকশন করলে, ঠিক আছে, আমরা তাকে রিওয়ার্ড পয়েন্টস দিয়ে তাকে আমরা ওয়েভ করে দিই না? ঠিক আছে, জি। তো তখন আমাদেরকে যে অপশনটা দেওয়া হলো, যে ইয়েস, ইউ ক্যান রিভার্স দিস ফ্রম ইয়োর ইনকাম। সো আমার মেইন ইনকাম হচ্ছে গিয়ে সেলস। সো সেলস যখন রিটার্ন হচ্ছে, মানে কি হচ্ছে, আমার তো সেলসটা কমে গেল জিনিসটা। সো আই ক্যান ডাইরেক্টলি ডেবিট দিস ফ্রম সেলস। অফসেটিং কনসেপ্টের প্রথম ক্রাইটেরিয়া ছিল যেন তেন জিনিস দিয়ে আমি তাকে অফসেট করতে পারবো না। আর নাম্বার 2 যেটা চলে আসলো, যে একেবারে সিমিলার নেচারের জিনিস যেটা আমার সেল হয়েছে, সেটা যখন আমার রিটার্ন হবে, ঠিক আছে, অনলি দেন উই ক্যান ডেবিট সেলস।
Am I clear? IS1 এর অফসেটিং প্রিন্সিপাল দিয়ে এটা ডেডিকেটেড। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। ক্যাশ রিসিপ্ট। সো থার্ড যে জিনিসটা হয়, আমি যখন কাস্টমারের কাছ থেকে টাকা পাই, ঠিক আছে, সবচেয়ে সহজ অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, ক্যাশ পাচ্ছি ডেবিট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। ওকে, সো এখানে এই যে দুটা জিনিস, আমি সেল যখন করি ক্রেডিট সেলস, তখন আমার ক্রেডিট সেলস হচ্ছে ডেবিট, আর যখন আমার রিটার্ন ইন হচ্ছে, ক্যাশ রিসিভ হচ্ছে, তখন আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে একদম বেস কেসগুলা। ফোর্থ হচ্ছে কি আপনার ডিসকাউন্ট। আপনি যদি কাস্টমারকে ডিসকাউন্ট দেন, সে যদি টাইমলি পেমেন্ট করে দেয়, সেই ডিসকাউন্টটাকে আমরা বলি ডিসকাউন্ট অ্যালাউড। ডেবিট। সো হ্যাঁ, ডিসকাউন্ট অ্যালাউড হচ্ছে, এটা সোজা কথা হচ্ছে ইটস অ্যান এক্সপেন্স। ডিসকাউন্ট অ্যালাউ। ঠিক আছে, সো ওয়েন ডিসকাউন্ট ইজ বিং অ্যালাউড টু এনি কাস্টমার, আমাকে ফার্স্টে খেয়াল রাখতে হবে আমার রিসিভেবলের ব্যালেন্সটা আসলে আমি কম পাবো। ঠিক আছে, সো রিসিভেবল ইজ অ্যান অ্যাসেট। অ্যাসেট যখন আমি কম পাবো, তখন রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট হবে আমার ক্রেডিট। ঠিক আছে, আর ডিসকাউন্ট অ্যালাউড ইজ অ্যান এক্সপেন্স, আর একটা এক্সপেন্স সবসময় আপনার ডেবিট হবে। সো ডিসকাউন্ট অ্যালাউড যদি কখনো থাকে, আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স কি হচ্ছে, কমে যাচ্ছে। সো যেই যেই আইটেম আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে কমিয়ে দিবে, সেগুলো সবসময় আমার ক্রেডিট সাইডে থাকবে। আর যেই যেই ব্যালেন্স আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্সটাকে বাড়িয়ে দিবে, যেমন ক্রেডিট সেল করলে আমার বেড়ে যাবে, ঠিক আছে, সেগুলো আমার ডেবিট সাইডে বসবে। ওকে, আচ্ছা। আর এরপর যেগুলো আপনাদের না বললে না, ইরিকভারেবল ডেটস, যেমন আমি আজকে কাউকে ক্রেডিট সেল করলাম, সেই কাস্টমার আমাকে আর টাকা দিতে পারবে না। সো হোয়াট আই ডু, আমি যেটা করব, সেই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি কমিয়ে দিব, কারণ এই টাকা তো আমি আর কাস্টমারের কাছ থেকে পাবো না। অ্যান্ড অন দি আদার হ্যান্ড যেটা হবে, আমাকে একটা এক্সপেন্স রেকগনাইজ করতে হবে, দ্যাট ইজ দিস ইরিকভারেবল ডেটস এক্সপেন্স। সো ইরিকভারেবল ডেটস এক্সপেন্সকে ডেবিট করে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করছি। ঠিক আছে, এবার আমি আপনাদেরকে যেটা বলি যে ডিসঅনার চেক, কোনো কাস্টমার যাকে আমি, লেটস জাস্ট সে দিস এক্সাম্পল, যে একটা কাস্টমারকে আমি ক্রেডিট সেল করেছি 2,000 টাকা, সে আমাকে একটা চেক দিল। সেই চেকটা যখন আমি হাতে পাই, হোয়াট ডু আই রেকর্ড, ক্যাশকে আমি ডেবিট করি, ঠিক আছে, আর ওইদিকে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে ক্রেডিট করি, রাইট? আচ্ছা, এই চেকটা নিয়ে যখন আমি স্যার ব্যাংকে যখন ক্লিয়ার করলো, ক্লিয়ার করতে গিয়ে যখন আমি দেখছি যে আসলে ক্লিয়ার হচ্ছে না, ঠিক আছে, তখন আমি বুঝতে পারলাম যে চেকটা বাউন্স হয়েছে বা ডিসঅনার্ড হয়েছে। তখন আমরা কি করব, যে ডিজনার ক্যাশ, চেকটা হ্যাঁ, যেই ক্যাশ আমরা রিসিভড হিসাবে রেকগনাইজ করেছে, আমার তাকে কি করতে হবে, আবার আগের বাদ এন্ট্রিতে দিতে হবে। ফেরত দিতে হবে, আগের জায়গায় ফেরত যেতে হবে। ঠিক আছে, ফেরত তার দিতে মানে হবে। রিসিভেবল হিসাবে আমি তাকে কি করেছিলাম, ক্রেডিট করেছিলাম, এখন রিসিভেবলকে আমার ডেবিট করতে হবে। ঠিক আছে, আর ক্যাশ হিসাবে যাকে আমি একটু আগে রেকগনাইজ করেছিলাম, ঠিক আছে, ক্যাশকে ডেবিট করেছিলাম, এখন ক্যাশকে আমার ক্রেডিট করতে হবে। সোজা কথা, ডিসঅনার চেক হলে আপনি ক্যাশ রিসিভ করলে বা চেক রিসিভ করলে কি ট্রিটমেন্ট দেন, ক্যাশ ডেবিট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। আর যদি ডিসঅনার্ড হয়ে যায়, তাহলে ওই আগের অ্যাকাউন্টিং এন্ট্রিটা জাস্ট রিভার্স হয়ে যাবে আপনাকে। তখন আমরা কি করব, যে ক্যাশকে করব আবার ক্রেডিট, আর রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ ডেবিটেড। ঠিক আছে, এটা সহজ না জিনিসটা, হঠাৎ করে দেখলে এটা আমাদেরকে হিট করে, যে কি করে এটা ডিসঅনার চেক হয়ে গেলে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। ফ্যাক্ট ইজ, সে তো আগে একবার এখানে ঢুকে গেছে। ঠিক আছে, সো তাকে বের করতে হলে আমাকে আবার তাকে ডেবিট করতে হবে। ঠিক আছে, লাস্ট, না লাস্ট না, কন্ট্রা আছে আর রিফান্ড আছে। আচ্ছা, রিফান্ডের গল্পটা খুব সহজ। আমি কাস্টমারকে সেল করেছি, ক্রেডিট সেলস 2,000, কাস্টমারের কাছ থেকে ক্যাশ রিসিভ করেছি ভুলে 2,100 টাকা। সো 2,100 টাকা যদি আমি তার কাছ থেকে রিসিভ করি, আমি তো তাকে তাকে ডেফিনেটলি ফেরত দিয়ে দিব, রাইট? সো হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? আই উইশ টু নো হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, কাস্টমারকে যদি আমি স্যার টাকা ফেরত দিয়ে দিই। কাস্টমারকে রিফান্ড করতে হবে, আমাদের এখান থেকে রিসিভেবল থেকে কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে মাইনাস করতে হবে। মাইনাস প্লাস ভুলে যান, ডেবিট ক্রেডিটে চলে আসে। ঠিক আছে, ইট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। আমার সোজা আর কথা বলি, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। হ্যাঁ, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট হবে না, আপনাকে রিসিভেবল বলি। কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট হবে, হ্যাঁ, জাস্ট একটু ক্যাশ একটু করে বলি, ক্রেডিট। জিনিসটা বুঝেন। আমি ক্রেডিট সেল করেছি 2,000 টাকা, ঠিক আছে, আমার ফার্স্ট অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট হচ্ছে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট। ঠিক আছে, হ্যাঁ, এইবার আমি কাস্টমারের কাছ থেকে টাকা পেয়েছি, সো ক্যাশ ইজ ডেবিট অ্যান্ড রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে আমার ক্রেডিট। বাট আমি টাকা পেয়েছি 2,100 টাকা, বেশি পেয়েছি, রাইট? এই বেশিটা পাওয়ার কারণে আসলে কি হচ্ছে, আপনাদেরকে থিমটা বুঝতে হবে। আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে ডেবিট ছিল 2,000, সো মাই অ্যাসেট সাইড ওয়াজ 2,000 ডেবিট।
পরে যখন টাকা পেয়েছি, ইট শুড নট বি মোর দেন 2000 টাকা ক্রেডিট, বাট আমার 2000 টাকা যেহেতু ক্রেডিট হয়ে গেছে, আমার এখানে লায়াবিলিটি সাইড বেশি শো করছে। ঠিক আছে, সো আমি তাকে কি করবো, এখন টাকা যদি ফেরত দিয়ে দিই, আমি টাকা ফেরত দিয়ে দিলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়, সব কথা বাদ দিয়ে যদি চিন্তা করে, ঠিক আছে, ক্যাশ ফেরত দিয়ে দিলে কি হয়, ক্যাশ ক্রেডিট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, বাট যদি লজিক জানতে চান যে কেন এই ট্রিটমেন্ট, এই ডেবিট ক্রেডিট এটা, সেটা হয়ে যাচ্ছে আমি যেহেতু রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে বেশি টাকা ক্রেডিট করেছি, এখন তাকে আমি এখন কমিয়ে দিব। সো রিসিভেবল অ্যাকাউন্ট কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি এখন 100 টাকা ডেবিট করছি। ঠিক আছে, আর বাকিটা হচ্ছে আমার ক্যাশ। কনফিউশন থাকলে আমাকে বলেন। ঠিক আছে, দিস আর নেভার ইজি। জাস্ট এই ফরম্যাটটা আপনাদেরকে বোঝা দরকার, কারণ এক্সামে তো আপনাকে এত বড় একটা সাম আসবে না, এগুলার একটা একটা করে ছোট ছোট ট্রিটমেন্ট আসবে। আর অ্যাকচুয়ালি ট্রানজেকশনটা কি ছিল, আমি একটু শুনতে পাইনি আর কি নেটওয়ার্ক সমস্যার কারণে। ট্রানজেকশনটা কি আসলে, যে কি আচ্ছা ট্রানজেকশন হয়েছে? তারেক, আই উইল বি ভেরি ব্রিফ, আর খেয়াল করে শুনেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল ক্রেডিট সেল হয়েছে 2000 টাকা, রাইট? সো ট্রানজেকশনটা, হ্যাঁ, মেইন ট্রানজেকশন হচ্ছে হ্যাঁ, কাস্টমার আপনাকে 2100 টাকা করে ভুল করে ফেরত দিয়েছে। দ্যাট মাচ ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। কাস্টমারকে আপনি 100 টাকা করে ফেরত দিবেন। ঠিক আছে, সো তাকে যদি আপনি ফেরত দেন, হোয়াট ইজ ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? ঠিক আছে, এইটাই আমরা এখন এই জায়গাতে আছি। সো আমি যখন তাকে কাস্টমারকে, যদি আমি ফেরত দিই, আমি পাচ্ছি তাহলে ক্যাশ ক্রেডিট হওয়ার কথা। হুম, ক্যাশকে আমার ক্রেডিট করতে হবে, গুড। এভাবে আগে চিন্তা করবেন যে কাস্টমারকে যখন টাকা ফেরত দিচ্ছি, আমি তাকে 1000 টাকা 100 টাকা ফেরত দিচ্ছি, দ্যাট মিনস ক্যাশ ক্রেডিট হচ্ছে। অ্যান্ড অন দি আদার সাইড আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে। ঠিক আছে, এখন অনেকের কোশ্চেন আসতে পারে যে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি কেন ডেবিট করছি। ঠিক আছে, মেইন ইস্যু হচ্ছে আমার কন্ট্রোল অ্যাকাউন্টে প্রথমে আমি যখন ক্রেডিট সেল করেছি তখন 2000 টাকাকে আমি ডেবিট করেছিলাম। টাকা যখন আমি পেয়েছি তখন তাকে আমি 2000 টাকা আমার ক্রেডিট করা উচিত ছিল, বাট সেই জায়গায় আমি পেয়ে গেছি আসলে 2100 টাকা পেয়ে গেছি, ভুল করে আমাকে দিয়েছে। তাহলে আমার ক্রেডিট সাইড বেশি হয়ে আছে না? সো ক্রেডিট সাইড জি যদি স্যার। বেশি হয়ে থাকে, তাকে যদি আমার কমাতে হয়, হোয়াট ইজ মাই ট্রিটমেন্ট? রিসিভেবল ডেবিট হবে, রিসিভেবল ক্যাশ ডেবিট ক্রেডিট করতে হবে। হবে, গুড। ঠিক রিসিভেবল আছে, এবং ডেবিট ক্যাশ ক্যাশ ক্রেডিট করতে হবে। হ্যাঁ, ক্রেডিট। ক্যাশ ক্রেডিট আর কি, দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা, রিভার্স এইবার ছিল আর আমরা, কি। হ্যাঁ, এইবার আমরা আসবো কন্ট্রা অ্যাকাউন্টের গল্পতে। ঠিক আছে, কন্ট্রা অ্যাকাউন্টের গল্প আসলে খুব ইন্টারেস্টিং, একবার এটা সারা জীবন মানুষ ক্যারিয়ার পার করে দেয় না বুঝে জিনিসটা। ঠিক আছে, কন্ট্রার প্রথম লজিক আপনারা এতটুকু বুঝলেই হবে এক্সামের জন্য। কন্ট্রার কাজ হচ্ছে কন্ট্রোল অ্যাকাউন্টের তার যেই সাইডের ব্যালেন্স বা যেই নেচারের সে ব্যালেন্স, সেই সাইডটাকে সে কমিয়ে দিবে। তাহলে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের নেচার কি? সে অ্যাসেট ডেবিট সাইডের। সাইড, ইয়েস, ঠিক আছে, সে ডেবিট সাইডে তার ব্যালেন্স থাকে, তো তার ডেবিট কাজ কি? ব্যালেন্স। হ্যাঁ, তার ডেবিট। ক্রেডিট কন্ট্রার শো করাবো। সবসময় সে আপনাকে ব্যালেন্সটা কমিয়ে ডেবিট দিবে। শো। তাইলে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে যেখানে ডেবিট ব্যালেন্স হওয়ার কথা, সেখানে সেই ব্যালেন্সটা যখন কমিয়ে দিবে, দ্যাট উইল বি রিফ্লেক্টেড অন দ্য ক্রেডিট সাইড, অলওয়েজ ইয়েস অন দ্য স্যার। ক্রেডিট সাইড। ঠিক আছে, সো আমি যদি পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের কথা বলি, যার নেচার সবসময় পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের যদি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে তার যদি কন্ট্রা থাকে, তাহলে ইট উইল বি রিফ্লেক্টেড অন দ্য ডেবিট সাইড স্যার। ডেবিট সাইড। ভেরি 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 গুড। ঠিক আছে, এতটুকু জানলে এক্সামের জন্য না, বাট আমরা আপনাদেরকে আমি একটু দেখাতে চাচ্ছি যে কন্ট্রা আসলে কি। ঠিক আছে, ধরেন আজকে আমি সেল করি, আজকে প্রাণ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আমি, ঠিক আছে, আমি বিভিন্ন এজেন্টের কাছে আমি আরএফএল এর প্লাস্টিক চেয়ার সেল করি, ক্রেডিটে সেল করে থাকি। ঠিক আছে, তাইলে এই যে হাজারটা হাজারটা ডিলার আছে সারা বাংলাদেশ জুড়ে, এই হাজারটা ডিলারের সাথে আমার রিলেশনশিপটা কি? দে আর মাই হোয়াট, মানে কাস্টমার। হ্যাঁ, কাস্টমার, হ্যাঁ, সেল তার আমার কাস্টমার। কাস্টমার। ঠিক আছে, সো আমি যখন তার দিকে তাকাবো, খুব খেয়াল করবেন, পয়েন্ট অফ ভিউটা এখানে ইম্পর্টেন্ট। আমি যখন তার দিকে তাকাবো, আমি একটা কাস্টমারকে দেখবো। ঠিক আছে, সো তার সাথে আমার নেচার হচ্ছে গিয়ে ক্রেডিট সেলস অনলি। ওকে, গুড। তাইলে এই কাস্টমার গুলাকে, ঠিক আছে, এই কাস্টমারদেরকে আমি যখন ক্রেডিট সেল করছি, তার সাথে আমার সবসময় অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি থাকবে? পেবল, সরি, রিসিভেবল থাকবে রিসিভেবলস মানে তার থেকে। ডেবিট রিসিভেবল গুড, ডেবিট অ্যান্ড সেলস। ক্রেডিট। রিভার্স সেলস ক্রেডিট। ভেরি গুড। ঠিক আছে, তার সাথে আমার ওয়ান সেট অফ ট্রানজেকশন হবে, আর ক্যাশ পাবো কখন? যখন সে আমাকে টাকা ফেরত দিবে। ঠিক আছে, এর বাইরে তো কিছু না। বাট কন্ট্রার জন্ম তখনই হয় যখন আজকে যাকে আমার দৃষ্টিতে যে কাস্টমার, তার কাছ থেকে যদি আমি কিছু পারচেস করে থাকি। ঠিক আছে, আমি আবার বলছি, কন্ট্রার কেসগুলো আসলে খুব রেয়ার, খুব ইনফ্রিকুয়েন্ট, অ্যান্ড এটা আনন্যাচারাল।
যেমন আজকে বুঝছি আমার স্যার 10টা কোনটা। কাস্টমার আছে, আমার 10টা কাস্টমারের মধ্যে যদি একটা কাস্টমারের কাছ থেকে আজকে যদি আমি যদি প্রাণের আরএফএল এর যে ডিলাররা যারা আছে, ঠিক আছে, তাদের কাছ থেকে যদি আমি প্লাস্টিক চেয়ার যদি আমি সেল করে থাকি, বাট আজকে তার কাছ থেকে কোনো র ম্যাটেরিয়াল নিলাম, লেটস জাস্ট সে কোনো গাম নিলাম, ঠিক আছে, বা কোনো ওয়্যারিং নিয়ে আসলাম, আমার অন্য কোনো পারপাসে তার কাছ থেকে লাগছে, বাকিতে কিনে নিয়ে আসলাম। ওয়ার্ডটা খেয়াল করবেন, বাকিতে ওই কাস্টমারের কাছ থেকে নিয়ে আসলাম, দেখেন। সো বাকিতে যদি কারো কাছ থেকে, আচ্ছা না আমি একটু এরর করে ফেলেছি, বাকিতে তার কাছে আমি পারচেজ করলাম, এখন দেখা গেল আমার কাছে কিছু স্পেয়ার ওয়্যার্স আছে, র ম্যাটেরিয়ালস পড়ে আছে, ওই যে আমার যে কাস্টমার সে আজকে আমাকে সে বললো যে আপনার যদি কোনো র ম্যাটেরিয়ালস থেকে থাকে আমাকে দেন, আমি সেটা কিনবো। খেয়াল করেন, আমার পয়েন্ট অফ ভিউতে সে হচ্ছে সবসময় ইজ আ কাস্টমার, কিন্তু এখন যদি সে আমার কাছ থেকে কোনো কিছু, বা আমি যদি তাকে কোনো কিছু তার কাছ থেকে পারচেজ করি, খেয়াল করে দেখেন, তার কাছ থেকে যদি বাকিতে কিছু এখন আমি পারচেজ করি, তাইলে আমার জন্য কি হবে, একটা পেয়েবল ক্রিয়েট হবে, দিস ইজ ইট, একটা ট্রেড পেয়েবল জি ক্রিয়েট স্যার। হবে। ঠিক আছে, সো তখন আমার জন্য পারচেজ ডেবিট, পেয়েবল ক্রেডিট ক্রিয়েট হয়। ঠিক আছে, বাট ওই যে বললাম না যে পয়েন্ট অফ ভিউ, আমার পয়েন্ট অফ ভিউতে হি ইজ আ কাস্টমার, তার কাছ থেকে অনলি ট্রেড রিসিভেবল থাকবে, তার কাছ থেকে আমি কোনো পেয়েবল আমি রাখতে চাই না। ঠিক আছে, কারণ একই ব্যক্তির কাছে যদি রিসিভেবল হয় পেয়েবল হয়, আমার জন্য এটা ম্যানেজ করা কঠিন হয়ে পড়বে। এই জন্য আমি ডিসাইড করবো যে নো ওয়ে, আমি তার কাছ থেকে কোনো পেয়েবল রাখবো না, সেটাকে আমি এখন অ্যাডজাস্ট করে দিব, কন্ট্রা দিয়ে নক অফ করে ফেলবো। দিস ইজ হাউ কন্ট্রা ইজ বর্ন। ঠিক আছে, কন্ট্রার কাজ হচ্ছে তার কাছ থেকে যে আমি যে পারচেজ ডেবিট ট্রেড পেয়েবল ক্রেডিট করেছি, আমি এখন এই ট্রেড পেয়েবলের যে ব্যালেন্সটা আছে তার নামে, সেটাকে আমি এখন নালিফাই করে দিব। তাহলে ট্রেড পেয়েবলের ব্যালেন্স ইউজুয়ালি কোন সাইডে হয়, ক্রেডিট সাইডে হয়। Credit side, yes. তাহলে আমি যদি ট্রেড পেয়েবলকে এই ব্যালেন্সটাকে আমি আজকে নালিফাই করতে চাই, ট্রেড পেয়েবলের কোন সাইডে আমি শো করব, The debit side. ডেবিট। ভেরি গুড। ঠিক আছে, তাকে আমি ট্রেড পেয়েবলে যদি আমি এখন ডেবিট সাইডে শো করি, তাহলে আমার ট্রেড রিসিভেবলের তাকে কোথায় শো করতে হবে, ক্রেডিট ক্রেডিট সাইড। সাইড। ক্রেডিট সাইড। ভেরি গুড। ওভারঅল এফেক্টটা কি চিন্তা করে দেখেন, ওভারঅল এফেক্ট হচ্ছে 980 টাকা আমি ট্রেড রিসিভেবল রেকগনাইজ করলাম। ঠিক আছে, নট 1000 টাকা আমার ক্রেডিট সেলস, নট 20 টাকা আমার পেয়েবল আমি রেখে দিলাম ওই কাস্টমারকে বাবদ। এই জন্য বললাম মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ পয়েন্ট অফ ভিউ, যে আমার কাস্টমার তার কাছ থেকে আমার অনলি ক্রেডিট সেলস থাকবে, যে আমার সাপ্লায়ার তার কাছ থেকে আমার অনলি ট্রেড পেয়েবল থাকবে। ঠিক আছে, সো সেম কন্ট্রা জিনিসটা আমার পেয়েবলের জন্য কিন্তু একই ট্রিটমেন্ট হয়ে থাকবে। যার কাছ থেকে আমি সাপ্লায়ার, মানে যে আমার সাপ্লায়ার, আমার পয়েন্ট অফ ভিউতে যে আমার সাপ্লায়ার, তার কাছ থেকে সবসময় আমার ট্রেড পেয়েবল ব্যালেন্স থাকবে। যদি তার কাছ থেকে যদি কিছু আমি কিনে ফেলি বাকিতে, তাহলে যদি আমার যে ট্রেড রিসিভেবল ক্রিয়েট হয়, সেটাকে আমি কন্ট্রা দিয়ে নালিফাই করে দিই। ঠিক আছে, কন্ট্রার কাজই হচ্ছে আপনার নক অফ করে ফেলা, আমি রাখবো না এই ব্যালেন্সটাকে। ঠিক আছে, সো দিস ইজ ইট, এগুলা দিস ইজ, অনেক সময় ঘটে, হ্যাঁ দিস ইজ ইট, দিস প্র্যাকটিক্যাল ইজ, লাইফেও ঘটে। দিস ইজ হাউ দিস ইজ গোয়িং টু লুক লাইক আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স। এবার বলেন ফরম্যাট নিয়ে কারো কোনো চ্যালেঞ্জ আছে কিনা, এনিবডি, এনি কোশ্চেন্স? স্যার বুঝতে পারছি, সোজা কথায় বললে আমরা ছোটবেলায় বলতাম যে মিটমাট করা, যে তুমি হুম, আমার থেকে এত পাও আমি তোমার থেকে এত পাই, দুজন মিলে মিটমাট করে নেট সেটেলমেন্ট আর কি। ঠিক আছে, সেটেলমেন্ট। আচ্ছা, স্যার, নেট সেটেলমেন্ট কি করা হয় স্যার? হ্যাঁ নেট সেটেলমেন্টই আমি করছি, যেমন ওই ট্রানজেকশন বাবদ আমি নেট করে ফেলছি, যেই পার্টির কাছ থেকে আমি, যেমন ওই যে বললাম না পয়েন্ট অফ ভিউ, হি ইজ মাই কাস্টমার, কাস্টমার কাছ থেকে থাকবে অনলি ট্রেড রিসিভেবল, ওই কাস্টমারকে যদি আমি তার থেকে যদি কিছু ক্রেডিট পারচেস করে থাকি, তাহলে আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হয়, পারচেস ডেবিট পেয়েবল ক্রেডিট, তার মানে একটা পেয়েবলও জন্ম হলো। ঠিক আছে, ওই কাস্টমারের জন্য। এখন একটা কাস্টমারের জন্য তো ট্রেড পেয়েবল তো এক্সপেক্টেড না, একটা কাস্টমারের জন্য অনলি ট্রেড রিসিভেবল ইজ এক্সপেক্টেড। সো আমি যেটা করি, ওই ট্রেড পেয়েবলের ব্যালেন্সটাকে আমি নক অফ করি আমার ট্রেড রিসিভেবল ব্যালেন্সের সাথে। সো যার কারণে আমার ট্রেড পেয়েবলটাকে আমি নক অফ করতে গেলে কি করতে হবে, তাকে ডেবিট করতে হবে, আর ওইদিকে ট্রেড রিসিভেবলকে আমার ক্রেডিট করতে হবে। মানে ক্লিয়ার? স্যার ঠিক আছে, ইউ আর রাইট, বাট অ্যাজ ফার অ্যাজ আই নিউ যে আপনার এটা করা যায় না, আপনার আইএফআরএস যদি আপনার পারমিট না করে। হুম হুম। কারণ হচ্ছে কি, আপনার অ্যাকাউন্ট রিসিভেবল বা পেয়েবল কে যদি আপনার সেট আপ করা যায় ওদের কাউন্টার অ্যাকাউন্ট দ্বারা, তাহলে আপনার ওই ফিগারটা এফএস এ আপনার ট্রুলি আসতেছে না।
ভেরি গুড। ঠিক আছে, আগে আগে আপনাকে বলি, আপনাকে অফসেটিং প্রিন্সিপাল যেটা আছে, এটা তো মেইন জিনিসটা হচ্ছে অফসেটিং এর সাথেই তো এটা রিলেটেড। ঠিক আছে, I might be অফসেটিং এ wrong. না না না, ভেরি গুড পয়েন্ট, এন্ড আই আই অ্যাপ্রিসিয়েট দিস মেনি ফোল্ড। ঠিক আছে, ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাকে অফসেটিং প্রিন্সিপালটা যেটা যেটা দিছে, এটা কিন্তু আমাদের ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিটের সাথে এই জিনিসটাকে সবচেয়ে বেশি ফোকাস করছে। এন্ড অফসেটিং যদি পুরো প্যারাগ্রাফটা আপনারা পড়ে দেখেন, ওখানে কিন্তু অ্যাসেট লায়াবিলিটির যে এরিয়াগুলো আছে এগুলাতে কিন্তু খুব একটা বেশি ইয়ে রাখেনি। ঠিক আছে, যদি অফসেটিং প্রিন্সিপালটা অ্যাসেট লায়াবিলিটির জন্য যদি ওভাবে রাখতো, তাইলে আমাদের এই কন্ট্রা আসলে ব্যান্ড হয়ে যেত। ঠিক আছে, বাট কন্ট্রাটা কেন আসলে করে বা করে বের হয়ে যেতে পারে, বা এটা নিয়ে আসলে কেউ কখনো অডিটাররা কোনো অতটা হাইলি ইয়ে করে না। কারণ একটা জিনিস বলি, ম্যাটেরিয়ালিটি অ্যান্ড সিগনিফিকেন্স ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যে আমার কাস্টমার দেখেন, প্যারামিটারটা দেখেন, 1,000 টাকা যার কাছে সেলস আছে তার কাছ থেকে যদি ক্রেডিট পারচেজ হয়ে যায় 20 টাকা, খুব ছোট একটা অ্যামাউন্ট। এটা যদি বড় অ্যামাউন্ট হতো, আমি আবার আপনাকে বলছি, মানে যে অ্যামাউন্টটা যদি আজকে 2,000, 20 টাকা না হয়ে যদি এটা 2,000 হতো, বা ইভেন 200 হতো, তখন আমাকে হয়তো দুটা দিয়ে ব্যালেন্স আমার মেনটেন করতে হতো। ঠিক আছে, দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো ম্যাটেরিয়ালিটি আর আপনার লুপ হোল ইন মাই অফসেটিং প্রিন্সিপাল দিয়ে আসলে জিনিসটাকে আসলে মেনটেন করেছে। ঠিক আছে, বাট আমাকে যদি বলেন, আমি পার্সোনালি জিনিসটাকে কোনোভাবে অ্যালাউ করি না। আমার অর্গানাইজেশনে আমি যখন আসলে ব্যালেন্স শিট প্রিপেয়ার করি, কোনো অফসেটিং আমি এইভাবে রাখি না। কারণ অফসেটিং দিয়ে অনেক সময় অনেকে মিসম্যানেজ করে কিছু কিছু জিনিস আছে। আচ্ছা, ঠিক আছে, এবার যাব পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্টে। ফার্স্ট অফ অল দেখে নেন একটা পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্ট কিরকম থাকে, দেখতে স্যার কিরকম। একটু ইয়েস, ব্রেক প্রয়োজন ছিল আসলে। কিসের জন্য ব্রেক প্রয়োজন? স্যার আসলে আমাদের আজকে 3টা থেকে ক্লাস চলছে স্যার, মাই সেজন্য গুডনেস। আচ্ছা ঠিক আছে, তাহলে টেক আ আর ব্রেক। আমাদের ফোনে চার্জ নেই। আচ্ছা, চার্জ নেন, টেক আ ব্রেক। আর কয়টা বাজতেছে এখন? 9টা বাজতেছে। আচ্ছা ঠিক আছে, আজকে বেশি ধরে রাখবো না আপনাদেরকে আমি। ওকে, পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট আর করে। স্যারের হুম, ক্লাস তো মনে হয় ওয়েট করি, স্যারের ক্লাসটা কখন আসবে? না থ্যাংক ইউ, বাট আমি বলি আসলে এক্সস্টিং হয়ে স্যার গেলে। স্যার স্যার একটা রিকোয়েস্ট রাখবেন। টেল মি। স্যার আমাদের ফুল অ্যাকাউন্টিং সাবজেক্ট আপনি পড়ো। না, এটা আসলে আমি আসলে আমার হাতে নাই অনেক কিছু। ঠিক আছে, বাট আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার গুলো আমি কভার করে দিয়ে যাবো। ঠিক আছে, অ্যাটলিস্ট অতটুকু আপনাদেরকে আমি অ্যাসিওর করি। আচ্ছা, সো যেটা বলছি, আপনারা 9টা বাজে 9টা 10-এ আসেন। ঠিক আছে, 10 মিনিটস, আই থিঙ্ক 10 মিনিটস ইজ গুড এনাফ। তারপর পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টটা ক্লিয়ার করে একটা সাম করাবো, একটা কোশ্চেন পেপারের মতো একটা সাম আছে, ওটাও দেখাবো। দেখে আমি ব্যাংক রিকনসিলিয়েশনটা আমি আপনাদেরকে, আমি একটা ডিফারেন্ট স্লাইডস প্রিপেয়ার করা আছে আপনাদের জন্য। ঠিক আছে, কারণ বইতে 4 পেজেস নট এনাফ। ঠিক আছে, স্টার্ট ইউর ব্রেক। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস, দেবাশিস। আচ্ছা, আপনারা ব্রেকে থাকেন ইন জেনারেল, বাট কোশ্চেন্স থাকলে আম অল ইয়ার্স, আমি নিতে পারি। দেবাশিস বলেন। জি জি স্যার, আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, সাপ্লায়ার কি আমার কাস্টমার হতে পারে না? ভেরি ভেরি রেশনাল, কারণ দিন শেষে মানে রিয়েল ওয়ার্ল্ডে কিন্তু আসলে কাস্টমার সাপ্লায়ারের যে বাউন্ডারি গুলো এগুলো খুব গ্রে। ঠিক আছে, সেখানে আসলে কোনো ইয়ে থাকে না। ঠিক আছে, সো আপনি যদি বলে থাকেন কাস্টমার অবশ্যই আপনার সাপ্লায়ার হতে পারে। ঠিক আছে, বাট আজকে যদি আপনার কাস্টমার সাপ্লায়ার করে যদি আপনি তাকে ম্যানেজ করতে চান, ঠিক আছে, দুটা জিনিস হতে পারে। দেখা গেল একটা পার্টির সাথে আপনি রেগুলার বেসিসে আপনি সেল করতেছেন, ক্রেডিট সেলস রেগুলার বেসিসে তার কাছ থেকে পারচেজ করতেছেন, তখন আপনার তার জন্য আলাদা দুইটা একটা পেয়েবল একটা রিসিভেবল অ্যাকাউন্ট মেনটেন করাটা জাস্টিফাইড। ইয়েস স্যার। ঠিক আছে, বাট আজকে যদি দেখেন যে 5 বছর ধরে সে আপনার শুধু কাস্টমার, হঠাৎ করে 5 বছরের মধ্যে একটা ক্রেডিট পারচেস করেছেন, তাইলে তার জন্য আলাদা একটা পেয়েবল লেজার ক্রিয়েট করাটা কতটুকু জাস্টিফাইড? তখন ওইটা স্যার একটু আনজাস্টিফাইড হয়ে যাবে। হ্যাঁ, রেশনালিটিটা আসলে প্রিভেইল করে এখানে। ঠিক আছে, আচ্ছা। উম, তখন তো স্যার আমরা কন্ট্রাতে সুইচ করতে পারবো, তাই না? হুম, কন্ট্রাতে সুইচ করলে হয়। আমার ক্লাসটা কি আমি একটু আগায় নিয়ে আসলে কি ভালো হয়, 3টার থেকে করলে, বা জি নাকি? স্যার, খুব ভালো হয়। আচ্ছা, আমি তাহলে 3টার দিকে আমি বলে এই দিব টাইমেও নিয়ে ভালো, আসতে। খারাপ না। হ্যাঁ, এই স্যার এই টাইমটা। টাইমটা এখন রাতের বেলা মানুষ ঘুমায় যায়। স্যার এই ঘুমায়। টাইমটা একটু প্রোডাক্টিভ টাইম আর কি। হ্যাঁ, স্যার এই টাইমটাই ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক পারফেক্ট আছে। টাইম স্যার, শীতের মধ্যে। স্যার আমার আপনার এখনই ঠিক আছে। ক্লাসটা মানে আনবিলিভেবল, আমি অনেক আগ্রহ নিয়ে বসে থাকি কখন আপনার ক্লাসটা আসবে। না থ্যাংক ইউ তারেক, বাট আছে অনেক কিছু আছে আসলে। সত্য কথা বলতে কি,
সিলেবাসটা যত হিউজ আর এতটা ব্রেড বেড়ে গেছে আমাদের এই এক্সামের কারণে, আসলে আমাদের এই ক্লাসগুলো এনাফ হয় না আসলে আপনাদের জন্য ইয়ে করার জন্য। কারণ আমার অনেকগুলো ইচ্ছা আছে, যদি আমি পেতাম যে কোশ্চেন ব্যাংক থেকে কিছু কিছু জিনিস ইয়ে করা। ইভেন আমি একটা ক্লাসে আমি ট্রাইও করেছি, ঠিক আছে। ওটাতে করে কি হয়েছে বলি। একটা এক্সপেরিমেন্টাল ব্যাচ ছিল আমার 2 ব্যাচ আগে, আমি জাস্ট কোশ্চেন ব্যাংক দিয়ে করছি, বই থেকে খুব কম দিয়ে আসছি। সেই ব্যাচে সারপ্রাইজিংলি খুব ভালো রেজাল্ট হয়েছে, যারা করছে এরা এ পাইছে, কারণ কোশ্চেন পেপার, কারণ নিজেদেরও বেস খুব স্ট্রং ছিল। কিন্তু যারা ওই বেসটা ভালো ছিল না, তারা মেজরিটি আসলে খারাপ করেছে। পরের ব্যাচে এসে তারা তাদেরকে ক্লিয়ার করতে হয়েছে জিনিসটা। সো দ্যাটস ওয়ান থিং, আসলে কোনটা ধরলে কোনটা ছাড়তে হয়। ঠিক আছে, এখন যেটা বলছি যে বইটাকে যেহেতু বেশি ফোকাস করছি, বইটার যতটুকু পারি যে কোর এরিয়াগুলো নিয়ে আসছি, আর আরেকটা কাজ করি যে আপনাদের যে এরিয়াগুলো ইম্পর্টেন্ট না সেই জিনিসগুলোকে আমি আসলে একটু ডিসকার্ড করার চেষ্টা করি। ঠিক আছে, বা কম ফ্রিকোয়েন্সি দিয়ে নিতে, কারণ এমসিকিউর জন্য অনেক কিছু আসলে লাগে না। ঠিক আছে, আর যেটা বলি আপনাদের জন্য, এমসিকিউ কিন্তু ইটস ইটস আ ব্লেসিং, ইটস আ বিগ ব্লেসিং। এই যে বসে বসে 1.5 ঘন্টার পরীক্ষাতে, ঠিক আছে, একটা রেসের মতো করে পরীক্ষা দেওয়া, মানে কম বুঝেন ভালো বুঝেন যেমনি বুঝেন কলম চলতে থাকে, এটা দেখতেও আমার কাছে আসলে খুব একটা কমফোর্টিং লাগতো না কখনো। ঠিক আছে, তার থেকে দিস ইজ মাচ বেটার। আর কোশ্চেনগুলো যেহেতু এখনো আইসিডব্লিউ বা আইসিসি এর পেপার থেকে আসে, দিস ইজ ভেরি স্ট্যান্ডার্ড। কারণ এই দুটা প্রতিষ্ঠান যাদের বয়স 100, 100, 150 বছর প্লাস, এই দুটা প্রতিষ্ঠানে কিন্তু একটা ফ্রেমওয়ার্ক আছে। ঠিক আছে, আর আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যে বিভিন্ন জিনিস এখন চলছে, হয়তো আইসিবি তে দেখবেন বা আইসিবির বাইরেও দেখেন কিছু কথা হচ্ছে আপনাদের, আইসিএমএবি কে কিছু এক্সেমশন দেওয়া নিয়ে বা বিভিন্ন জিনিস নিয়ে, ঠিক আছে, অনেক রকম আন্দোলনের কথা হয় বা স্টুডেন্টদেরকে দিয়ে আসলে করতে চায়। এগুলা যখন আপনাদের কাছে এসবের কিছু কোশ্চেন আসবে বা আপনাদের কাছে কখনো চাবে, সচরাচর এগুলোর মধ্যে আসলে ঢুকেন না। লেট দ্য প্রিন্সিপালস ডিল উইথ দিস, দ্য ম্যানেজার্স ডিল উইথ দিস। কারণ অনেক সময় হয় আমাদের স্টুডেন্টদেরকে আসলে মানে মাঠে নামায় অনেক মানে অ্যাডভান্টেজ আসলে ইয়েরা নেয়, যেটা আসলে আপনাদেরকে আসলে দরকার কি, কাজ করে কুল পান না, তার উপর হচ্ছে গিয়ে আবার এই স্টাডিজ শেষ করতে হবে। আমি যখন বলি যে দিস ইজ আ ভেরি প্রফেশনাল এক্সাম, অ্যান্ড আমি যেটা আমি বলি যে আমি এখন সিএফএ পার্সিউ করতেছি, মানে আমাদের সিএর থেকে এতটা প্রফেশনাল, এতটা ওয়ার্ক ওরিয়েন্টেড বেসড কোনো প্রফেশন আসলে আর নাই ইন্ডাস্ট্রিতে। আরেকটা যদি থেকে থাকে সেটা হচ্ছে গিয়ে যারা লয়ার হয়ে প্র্যাকটিস করে, আরেকটা হচ্ছে গিয়ে যারা ধরেন ডক্টরি মানে প্র্যাকটিস করে আর কি, চিকিৎসা বিজ্ঞানে আছে আর কি বা ইয়েতে আছে। ঠিক আছে, সো আমরা এই 3টা প্রফেশনের মধ্যে এই জিনিসটা আছে। সো নো ডাউট যে আসলে আমাদের প্রফেশন ওয়াইজ আমরা আসলে কোথায় স্ট্যান্ড করি। ঠিক আছে, কারণ এখানে অ্যাটেনশন আছে বলেই মানুষ এই কাজগুলো জি করছে। স্যার। ঠিক আছে, সো আপনারা শুনবেন, এখানে আমি কোনো কিছু আপনাদের কাছ থেকে আমি রিপ্লাই আমি নিব না। এক, এটা আপনাদের কাছ থেকে থাকবেন, সময় নষ্ট করেন না বা কোনো কিছু ইয়ে করেন না। আর দ্বিতীয় যেটা আমি বলবো যে অন প্রফেশনাল লেভেল, দিন শেষে আর্টিকেলশিপের যে এক্সপিরিয়েন্সটা, এই জিনিসটা কেউ কখনো আপনাকে দিতেও পারবে না। ঠিক আছে, সে যেই ফিল্ড থেকে আসুক, যেই জায়গা থেকে আসুক। কারণ আমি ফ্র্যাঙ্কলি একটা কথা বললি, আমি আমার অর্গানাইজেশনে আমার টিমে 12 জন ছেলে আছে। ঠিক আছে, এন্ড এটা আমি প্রফেশনে আছি বলে আমি বলবো না যে এই প্রফেশনের প্রতি আমার একটা উইকনেস আছে, বলতে পারেন আমি সেকেন্ড জেনারেশন, আমার ফাদার ছিল। ঠিক আছে, আমার ফ্যামিলির অনেক মেম্বারও আছে এই প্রফেশনে, আমিও আছি এখানে, বাট ওই জায়গা থেকে বলছি না। কারণ আমি দেখছি যে একটা ছেলে যখন আমার টিমে বা আমার টিমে যে একটা লেডি যদি আমাকে একটা যে নাম্বারটা নিয়ে আসে, সে কিন্তু ওই নাম্বারের উপর আমি অনেক বেশি কনফিডেন্স পাই। কারণ সে যে নাম্বারটা নিয়ে আসে সেই নাম্বারটাকে আগে কোশ্চেন করে নিয়ে আসে। ঠিক আছে, কারণ আমি যখন এই নাম্বারটা নিয়ে যখন সিনিয়রদের কাছে যাচ্ছি বা যেটা নিয়ে যখন ডিসিশন হয়, আমি কিন্তু একটা সার্টেন লেভেল অফ কমফোর্ট পাই। কারণ অডিটে আপনারা শিখে আসেন হাউ টু কোশ্চেন, হোয়াট টু কোশ্চেন। ঠিক আছে, and কোনটাকে আসলে কোশ্চেন করা কতটুকু করা উচিত সেই জিনিসগুলো জানেন, যেটা আসলে অনেকের আসলে হয়ে ওঠে না। কারণ অনেকগুলো জিনিস আসলে ডিএনএ এর মধ্যে থাকে। এটা এই 3 বছর আপনাদেরকে এই বিলটা হয়। ঠিক আছে, বা যে কোশ্চেনগুলো আপনারা আমাকে করেন, এই কোশ্চেন বাইরের প্রফেশনাল লোক থেকে কিন্তু আমার কাছে কখনো আসে না। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি বলি যে এর উপরে আসলে কিছু নেই। ওকে, আর মানে যদি আপনাদেরকে কেউ এরকম মানে বলে থাকে, ঠিক আছে, যে কখন আপনারা ফিল করে থাকেন তাহলে আমি এসিসিএ তে যাই, তাহলে আমি এখন আইসিএমইবি তে পড়ে আমি এখান থেকে আসি, ইট মাইট বি ইজিয়ার ফর মি, এরকমও আপনাদের কিছু কনফিউশন আসতে পারে। আমি জাস্ট একটা জিনিস বলি যে এডুকেশনের সবচেয়ে বড় জিনিস হচ্ছে গিয়ে বই, আপনার কারিকুলাম। আপনি জাস্ট পাশাপাশি 2টা সাবজেক্টের কারিকুলাম নিয়ে বসেন। একটা হচ্ছে টিপিক্যাল বাঙালি স্টাইল, আমি কোন ছোট করছি না, একটা হচ্ছে একদম আমাদের নিজেদের বানানো একটা বই, ইন্ডিয়ান বই কিছু আছে, ইউনিভার্সিটির বইগুলোকে কিছু মিক্স করে একটা সিলেবাস বানানো। ঠিক আছে,
আর আরেকটা হচ্ছে আমরা যেহেতু আইএসবির পার্ট, ঠিক আছে, আমাদের বইগুলো সব ব্রিটিশ সিলেবাসের বই, হয়তো আপনাদের ল বইতে পাবেন না, হয়তো আপনাদের ট্যাক্সের বইতে পাচ্ছেন না, হয়তো আপনারা আপনাদের আইটি বইতে পাচ্ছেন না, তাছাড়া যা যা আছে আপনাদের চোখের সামনে সবগুলো হচ্ছে আপনি যা পড়বেন, আপনার ইউকের যে কন্টেম্পোরারি আছে সে একই জিনিস পড়তেছে। তাহলে লেভেল অফ কোয়ালিটি যদি আপনি নিজেকে ওই জায়গায় নিতে চান, ঠিক আছে, উইথ ইয়োর আর্টিকেলশিপ, উইথ ইয়োর বুকস, এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট হয়। আর আমাদের প্রফেশনে একটা ডিসক্রেডিট আছে, আমি যেটা বলবো যে আসলে এটা আসলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ইয়ে করা, কিছু সুপেরিয়রিটি কমপ্লেক্স আছে, আমি জানি না কেন এই জিনিসগুলো হয়, কিছু ফার্মের সুপেরিয়রিটি থাকে, কিছু ফার্মের আবার দেখা যাচ্ছে কি যে ইনফিনিটি কমপ্লেক্স থাকে, বোথ অফ দেম আর ব্যাড। আপনি ইনফিনিটি কমপ্লেক্স থাকা মানে কি, আপনি নিজেকে ছোট করতেছেন, আরেকজনের সাথে আপনি আরেক ধরনের কম্পিটিশন করছেন, উইচ ইজ রিয়েলি ব্যাড। আরেকটা হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স, হচ্ছে কনস্ট্যান্ট আপনি ফিল করছেন আপনি সুপিরিয়র, এন্ড এই ফিলিংসটা ইট উইল হার্ট ইউ ইন দ্য লং রান। ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে ওসব বাদ দিয়ে আমাদের মধ্যে প্রফেশনের মধ্যে দ্য বেস্ট অফ দ্য বেস্ট আমি যাদেরকে দেখেছি, বা যারা এখন প্র্যাকটিসও করছে বা চাকরিতে আছে, যাদেরকে আমি ভালো দেখেছি, ভালো এক্সাম্পল গুলাকে বেশি করে দেখবেন। অ্যান্ড মোস্ট অফ দিস পিপল, তারা সবচেয়ে বেশি ফোকাস করেছে তাদের ইন্ডিভিজুয়াল স্কিল ডেভেলপমেন্টের দিকে, ইরেসপেক্টিভ অফ এনিবডি। আমি পার্সোনালি যেটা সবসময় করেছি, যে আমি যখন স্টাডি করতাম আমি দেখতাম যে এই সাবজেক্টের এক্সপার্টকে, আমি তার কাছে রিচ আউট করতাম অ্যান্ড তার কাছ থেকে আমি শিখতাম। ঠিক আছে, কখনো আমি মনে করি না যে ঠিক আছে তার কাছে গেলে সে কি ভাববে বা সে কিভাবে নিবে বা আমি বা কেন তার কাছে যাব। সে জুনিয়র হোক সিনিয়র হোক হুএভার ইট ইজ, আমাদের ওখান থেকে জিনিসগুলো চাওয়া, রিচ আউট করা, কমিউনিকেট করা, আর্গু করে ডিবেট করে জিনিসটা আসা। আমি আপনাদের ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এই যে কতগুলো নাম আমি পিক করেছি আপনাদের, আই রিয়েলি এনজয় হ্যাভিং ডিসকাশন উইথ ইউ, কারণ আমি যেটা ফিল করেছি আপনারা জানতে চান, আরো জানার জন্য এ করছি, এই জন্য আমি আমার ক্লাসটা ওভাবে করে মডিফাই করছি যাতে করে আপনাদেরকে আরেকটু বেশি আমি দিতে পারি। ঠিক আছে, সো দ্যাট ইজ ইয়োর ক্রেডিট অ্যান্ড দ্যাট ইজ অলসো মাই অ্যাবিলিটি টু হেল্প ইউ। স্যার একটা সো বিষয় একটু জানার ছিল প্লিজ স্যার। ইয়েস, আমাদের মৌসুমী। মধ্যে অনেকেই আছে হচ্ছে আপনার সিএমএও করতেছে সিও করতেছে রাইট নাও। রিসেন্টলি আইসিবি যে এক্সামশন বিষয়টা দিয়েছে এতে করে দেখা যায় অনেকে সিএ থেকে মনোযোগটা ডিস্ট্রাক্ট হয়ে দেখা যাচ্ছে আইসিএমএব এর দিকে যাওয়ার পসিবিলিটি থাকে বা এরকম একটা। স্যার আমার কোয়েশ্চেন হচ্ছে এতে ইম্প্যাক্টটা কি হবে, ফিউচার ইম্প্যাক্টটা কি হবে যদি কেউ আহ, এখন তো সোজা হয়ে গেল এসএসসিএ থেকে আইসিএমএবি থেকে সিএ তে আসা, ইভেন অনেকে দেখা যাচ্ছে আহ, আসবে যারা কোয়ালিফাইড, কারণ আইসিএমএবি তে 1870 প্লাস হচ্ছে আইসিএমএবি মেম্বার আছে, হুম। এসএসসিএ তো মোর দ্যান দ্যাট। তো স্যার ওরা যদি এরকম ভাবে অ্যাডভান্টেজটা পায়, বা অনেকে অলরেডি কিন্তু স্যার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছে বা নিয়েছে, তো এতে ইম্প্যাক্টটা কি হবে? এবং আমরা অনেকে ডিসকাস করতেছি যে ঠিক আছে তাহলে আমাদের এক্সাম দিয়ে দেখা যাচ্ছে সিএমএ তে পাশের রেট বেশি আসতেছে, চারটা পরীক্ষা দিলে তিনটা আসতেছে, পাঁচটা দিলে চারটা আসতেছে, তো তাহলে ওইটাই কনসেন্ট্রেশন দিয়ে এটা সহজ হয়ে যাবে। আলটিমেটলি স্যার আমাদের স্কিল ডেভেলপমেন্ট এবং মার্কেট ভ্যালুয়েশনের উপরে স্যার আপনার অপিনিয়নটা দিবেন। গুড, ভেরি গুড কোশ্চেন, ভেরি টাইমলি কোশ্চেন। ঠিক আছে, এইভাবে চিন্তা করলে আমাদের অনেক প্রফেশনাল আছে যারা এই অ্যাসপেক্টে চিন্তা করে না, আনফর্চুনেটলি, কারণ বয়সের সাথে সাথে বা জানি না নিজের কিছু সেলফ ইন্টারেস্টের সাথে সাথে আসলে সবকিছু একদিকে করে নিজের ইন্টারেস্টটাকে একদিকে রাখে। আপনারা তো এখনো ছোট আছেন, বা এখনো অনেক কি বলবো যে আপনাদের মধ্যে ওই যে ভালো জিনিসগুলো আছে, অ্যান্ড লং মে দিস কন্টিনিউ। ঠিক আছে, এতটুকু আমি বলি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। দেখেন, কয়েকটা পার্সপেক্টিভে বলবো, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেল আর একটা হচ্ছে অনেক প্রফেশনাল লেভেল। সো ইন্ডিভিজুয়াল লেভেলে বলি যে আজকে যদি আমি আপনার জায়গায় থাকতাম, আমি আপনার জায়গায় থাকলে আসলে কি করতাম, আমি দুটাকে একটা অপরচুনিটি হিসেবে নিতাম। ঠিক আছে, আমি যদি দেখি ওই যে অপরচুনিটি কস্ট করবো কোনটা দিয়ে, কারণ এইটা তো একটা অপশন রাখতে হবে আমাকে প্রায়োরিটি বেসিস। এটা ভালো হয়েছে কিন্তু এটা আবার খারাপ হয়েছে। আমি আপনাকে জিনিসটা বলি কি হয়েছে। আগে জানতেন আপনার রাস্তা একটা, আইদার আপনি আইসিএমই তে ঢুকছেন, শেষ করছেন, আপনি কস্ট ম্যানেজমেন্ট এক্সপার্ট হচ্ছেন, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে আপনার সি এর লাইন, যেটা এটা ডাবলি হার্ডার, অবশ্যই হার্ডার। আমি সিলেবাস নিয়ে আমি সবসময় বসি, কারিকুলাম নিয়ে আমি একেবারে, আমি ফ্রি টাইম পাইলে আমি সবসময় কারিকুলাম গুলো নিয়ে স্টাডি করি। ঠিক আছে, ডেফিনেটলি হার্ডার। আর আমাদের প্রফেশনাল যে বই আছে বা যে যে ডিমান্ড গুলো আছে এগুলো আসলে আরো বেশি কঠিন। ঠিক আছে, এখন আপনাদের কাছে দুটো অল্টারনেটিভ আছে, রাইট। আজকে যদি আমি বলি যে আপনি আজকে যখন দেখতেছেন যে দুইটা আছে, আপনি কি করলেন, মেজরিটি স্টুডেন্টের কি হচ্ছে আমি বলি জিনিসটা, যেই কারণে আজকে আমি টপিকটা আসলে তুললাম ব্রেক টাইমে। সবাই এখন দুই জায়গায় এনরোল করছে, এক্সাক্ট যে কথাটা আপনি বলছেন। ঠিক আছে, ভয় কাজ করতেছে যে ঠিক আছে এটা না হলেও তো অন্তত দুইটা আমার হবে।
ভালো কথা। একটা বিশেষ মেজরিটি অপরচুনিটি আছে আপনার। আপ 3 পয়েন্ট প্লাস যদি থাকে তাহলে দেখা যাচ্ছে ওইখানে 3টা 4টা এক্সামশন পাচ্ছে তার। আর স্পেসিফিক কিছু টপিকে সাবজেক্টে যদি ভালো রেজাল্ট থাকে তাহলে আপ টু 6 সাবজেক্টস এ এক্সামশন ব্যবস্থা করেছে আইসিএমবি। এক্স্যাক্টলি। আলটিমেটলি স্যার ওখানে একটা ইয়ে থাকে। হ্যাঁ, এটা ওই যে বললাম না যে কোন স্টেজে আপনি আছেন। আপনি যদি আজকে আর্টিকেলশিপের মধ্যে ফার্স্ট ইয়ারে থাকেন, আপনার জন্য হচ্ছে গিয়ে দুটো অপরচুনিটি আছে, যে আমি কি এই সাইড দিয়ে ঢুকে তারপর আমি এখানে চলে আসলাম কিনা, সিএ হয়ে গেলাম কিনা। আর ওই সাইড দিয়ে ঢুকে যদি আমি একবার, আমি তো কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আর 6টা পেপার দিয়ে আমি আবার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে গেলাম। সো ডাবল ডিগ্রি, বাংলাদেশের দুইটা পাওয়ারফুল ডিগ্রি হলো। ঠিক আছে, সো দ্যাট ইজ অ্যান অপরচুনিটি। এবার রিয়েলিটিটা আমি আপনাকে বলি, দুটা করতে গেলে একটা চ্যালেঞ্জ কি হচ্ছে, আপনি হ্যাঁ আইসিএমবিটা হয়তো ইজিলি শেষ করা যায়, তারপর যে যে পেপারগুলো আমাদেরকে দিয়েছে অ্যাডভান্স লেভেলে, পেপারগুলো অতটা সহজ না। ঠিক আছে, আর আইসিবির ব্যাপারে আমি সবচেয়ে বড় জিনিসটা বলি, যে আদৌ এই এক্সামশনটা টিকবে কি টিকবে না, দ্যাটস অলসো আ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, সো আপনাদের থট, আপনাদের এনার্জি এখন শুড বি অনলি ডেডিকেটেড টু ইয়োর এক্সামস। ঠিক আছে, আরেকটা মাস যেতে দেন, দেখেন এই জিনিসটা কি করে। জাস্ট ইলেকশনের কারণে হয়তো অনেকে যাচ্ছে না, বাট আমি জানি যে আমাদের এখানে প্রচুর মেম্বার আছে, আমাদের 80% মেম্বার আছে, দে আর নট হ্যাপি উইথ দিস ডিসিশন। ঠিক আছে, 20% মেম্বার্স হচ্ছে গিয়ে যেটা চিন্তা করে যে ঠিক আছে আমাদের এই যে একটু কম আছে, আমরা এখন আইসিএমবি আরো 6টা পেপার দিয়ে বই টই কিনে আমরা পাশ করে যাই, এই চিন্তাও আছে অনেকের। স্যার আমি কিছুদিন আগে যেদিন এই ডিসিশনটা নেওয়া হয়েছে তারপর আইসিএমবি তাদের এক্সামশন পলিসির জন্য একটা মিটিং অ্যারেঞ্জ করেছিল, তো যেখানে ডিসকাশনটা এরকম হয়েছে, যারা সিএমএ কোয়ালিফাইড তারা হুম কস্টিং এর পার্টটা দেখবে, এবং অ্যাট দ্য সেম টাইম তারা অডিটের পার্টে এত বেশি এক্সপার্ট না হলেও তা তখন কি করবে, সিএ কোয়ালিফাইড পার্সনটাকে প্রায়োরিটি দিয়ে তারা কস্টিং এর পার্টটা দেখবে, তারা অডিটের পার্টটা দেখে মিউচুয়ালি একটা কাজ করবে। এবং তারাও ডিসিশন নিল যে তারা 14টা সাবজেক্ট পর্যন্ত এক্সামশন দিবে। আর যারা আমরা সি আর্টিকেলশিপের স্টুডেন্টস গুলো আছি তাদের ক্ষেত্রে মার্কেটে একটা ইয়ে থাকে যে সিএম এর যেখানে আমি প্র্যাকটিক্যাল জবের ক্ষেত্রেও দেখছি যে যেখানকার সিইও সিএফও সিএমএ তারা সিএমএ প্রিফার করে। সিএ সিনিয়র বড় ভাইরা তারা তার ফার্মের বা এরকম প্রায়োরিটি বেসিস হুম হুম সিলেকশনে থাকে, রাইট ইউ আর, আপনিও জানেন। রাইট ইউ আর। তো এই বিষয়টা থাকবে না, তখন কি হবে, এই ছেলে মেয়েগুলা যারা আর্টিকেলশিপে আছে তাদেরকে ওই ওই ব্যক্তি সিএ এবং সিএম এ দুইজনকেই প্রায়োরিটি দিবে। এরকম একটা মার্কেট জব পজিশনে এরকম একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। কিন্তু আলটিমেটলি স্যার অ্যাসুরেন্সের ভ্যালুটা কি ওরকম থাকবে? আমার আমার যেটা মনে হয় যে গভর্নমেন্ট এরকম কিছু করতে পারতো যে কস্টিং এর উপর একটা অ্যাসুরেন্স পার্ট, মানে অ্যাসুরেন্স এর তো অনেকগুলা পার্ট, তো কস্টিং এর অ্যাবসলিউটলি। উপরে অ্যাসুরেন্স এর একটা পার্ট দিতে পারতো যে কস্টিং এর অ্যাসুরেন্স দরকার হবে, তখন ওনাদেরকে স্পেসিফিক ভাবে ওইটা দিলে, এবং আমরা যারা আইসিএবি তে আছি আইসিএবি এরা এরকম অ্যাসুরেন্স এর বাকি কাজগুলো করলে তাহলে মনে হয় সমান হইতো। এখন দেখা যায় তারা ক্যাশ ইনসেনটিভের কাজটাও করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম এইদিকে একটা হিউজ অপরচুনিটি। তো রাইট ইউ এটাই আর, স্যার। রাইট ইউ আর। না, মার্কেটের ইম্প্যাক্টটা কি হলো স্যার? আমরা যে জানি যে আইসিএসিএ ইজ আ রয়্যাল প্রফেশন। হুম হুম, না তো ট্রুলি এই জিনিসটা আপনি যদি কখনো ইভ্যালুয়েশন। ইউকে তে যান, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। আমি আপনাকে বলি, আপনি অ্যাজ আ স্টুডেন্ট হিসাবেও আপনি যখন এখানে পড়ছেন, দে উইল রিয়েলি রেসপেক্ট ইউ। ঠিক আছে, আমি এসএবি থেকে যে, আমি তো বাংলাদেশের জিনিসগুলো ততটা আসলে বুঝি না। আমাদের দেশে তো একটা জিনিসই মানুষ বুঝে যে মানে গভর্নমেন্ট জব হোল্ডার ছাড়া, ডিফেন্সের জব হোল্ডার ছাড়া আসলে মানুষ ওইভাবে আর বাকি কোনো কিছুকে ইয়ে করে না, সেই দেশের যেই ভ্যালু। বাট আমি এসসিবি থেকে যখন ইউকেতে গিয়েছি তখন আমি ফার্স্ট এই জিনিসটা আমি দেখেছিলাম যে কি পরিমাণ রেসপেক্ট, কি পরিমাণ আপনাকে অনার মানে দেখবেন আপনি প্রতিটা স্টেপে আর স্টেপে যখন বাইরের দেখবেন দেশের ওই ইয়ে করে। মানুষগুলো কিন্তু যারা প্রফেশনালি কোয়ালিফাইড তারা তাদের নিজের বিজনেস করে, তারা কিন্তু জব খুবই কম, এবং তারা রাইট। কাউন্সিলিং কনসালটেন্সি বেসিস কন্ট্রাক্ট বেসিস কাজ করে, যেটা আমরা তো দেখা যায় বিসিএস টাকে মোস্ট প্রায়োরিটি দিয়ে থাকি। তারপরে সিএ সম্পর্কে তো আমাদের খুব কম মানুষই জানে। এখন স্যার দেখা যায় সিএ এবং সিএমএ আমরা জাস্ট অডিটের পার্টটা দেখতেছি, ওইখানে কিন্তু তারা ট্যাক্সের ভ্যাটের বা ক্যাশ ইনসেনটিভের আস্তে আস্তে অপরচুনিটি গ্র্যাব করতেছে। এটা ডেফিনেটলি একটা কম্পিটিটিভ মার্কেট ক্রিয়েট করবে, দ্যাটস ট্রু। না, আনফরচুনেটলি দিস ইজ দ্য কেস। ঠিক আছে, আসলে ইয়েস স্যার। মার্কেট ক্র্যাব করা শুধু বলেন যে সব কিছু শুরু আর শেষ হচ্ছে মার্কেট অপরচুনিটি নিয়ে, এই কাজগুলো হচ্ছে। স্যার ঠিক আছে। বলা হচ্ছে যদি কোয়ালিটির বিষয়ে কথা বলা হয় তাহলে কিন্তু কোয়ালিটি আইসিএবির পার্সন গুলা যেমন কস্টিং এর উপরে কোয়ালিটি ফুল কাজ বা ওই এভিডেন্স দিতে পারবে না।
হুম। তেমনি কস্ট এন্ড ম্যানেজমেন্টের ওই মানুষগুলোও কিন্তু পারবে না যে অ্যাসিউরেন্সের অডিটের কাজটাকে 100% সাপোর্ট দিতে। তো এখানে তো একটা লোক যখন দুইটা ডিগ্রি হোল্ডার হবে, সে যখন জবের ক্ষেত্রে বিড করবে, তখন তো ডেফিনেটলি কোম্পানি তাকে প্রায়োরিটাইজ করবে। এবং ফাইন্যান্সিং এর যে বিষয়টা থাকে, দুইটা ডিগ্রি থাকা মানে তার ফাইন্যান্সিং এ একটা ভালো নলেজ থাকা। আর রাইট। সিএমএ তে যারা অনেকে আছে স্যার মার্কেট লিডিং পজিশনে, আপনার বাটার সিএফও বলেন, তারপরে হচ্ছে অ্যাপলেও আছে, ওয়ার্ল্ড ব্যাংকেও একজন মেম্বার আছে। তো এই ওনারা তো কিছু কিছু ব্যক্তি আছে অনেক ভালো পজিশনে। ট্রু কিন্তু আমাদের ট্রু। সিএমএ তে তো সিএ তে দেখা যায় স্যার, যে ব্যক্তি পাশ করেছে সে তো নিজে ফার্ম করেও ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতেছে, হ্যাঁ, কনফিডেন্টলি কাজ করতেছে। অপরচুনিটি অনেক, অনেকের দেশের বাইরেও আছে আমাদের, ঠিক আছে, অনেক সেটাই মেম্বার স্যার। আছে খুব হাইলি ডিমান্ডেড, দেশের বাইরে থেকে নিয়ে যায়, হয়তো ফ্যামিলি কিছু রেসপন্সিবিলিটির কারণে অনেকে এখন আর যায় না, বা যাওয়ার জন্য ওভাবে আর কিন্তু চিন্তাও করে না। যখন স্যার এই দুইটার কম্বিনেশন হবে, তখন কি স্যার কোয়ালিটিটা আরো বেটার হবে স্যার? খারাপ হবে, ঠিক আছে, এক ওয়ার্ডে বলে দিই, এটা খারাপ হবে। অ্যান্ড এটার ইম্প্যাক্ট আসলে, সোজা কথা হচ্ছে দুটো প্রফেশনই আসলে, মানে শর্ট টার্মে আইসি মে বি গেইন, বাট লং টার্মে আমাদের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে দুটো প্রফেশনেরই আসলে মিউচুয়াল সুইসাইড হলো আর কি, ঠিক আছে, এটাই হবে গিয়ে জিনিসটা। তাহলে তো স্যার সিএফএ ওইটাও তো স্যার, তখন তো মানুষ আর হাইয়েস্ট আর কোন ডিগ্রির দিকে যাবে? আইসিইডব্লিউর মেম্বারশিপ, সিএমএ কিন্তু এটাও চেষ্টা করতেছে স্যার, যে ইয়েস, আইসিইডব্লিউ সাথে। আই এম স্যার, অ্যাওয়্যার, আই এম অ্যাওয়্যার। জি স্যার। একটা একটা কথাই আমি বলে শেষ করবো অলরেডি স্যার এখানে। অ্যাপ্লাইড, অলমোস্ট 1 বছর হচ্ছে তারা হার্ড হ্যাঁ, অ্যান্ড সোল ট্রাই করতেছে। and ওরা অনেক কিছুই পারে, কারণ এখানে একটা জিনিস বলি, দিন শেষে যারা এই রোলগুলাতে থাকে, ঠিক আছে, যা দ্য কাউন্সিলর, দ্য মিটিং পার্সন, বা যারা আছে, একটা জিনিস খেয়াল করতে হবে যে কি করতেছি বা আমার অবজেক্টিভটা কি, ব্রডার অবজেক্টিভ অ্যান্ড লং টার্ম গোল ঠিক রাখতে হয়। আমাদের এখানে যারা আছে আসলে, তারা আসলে এই বিগার পিকচারটা হারায় ফেলছে, আর ওরা একটা কথা আসলে না বললেন, আমি ওদের অনেকের সাথে আমি আমি আমার অনেক অল্প বয়স থেকে আমাদেরকে দেখার সৌভাগ্য হয়েছে, বোথ আইসিবি অ্যান্ড আইসিএমবি মেম্বার্সদেরকে, যারা এখন কাউন্সিল লিডিং এ আছে। আমি একটা জিনিস আমি বলতে পারি, ওরা আমাদের থেকে ইন্ডিভিজুয়াল ওয়াইজ, আমি স্কিল সেট বলবো না, বাট ইন্ডিভিজুয়াল তারা স্মার্টার, শার্পার, এন্ড তারা অনেক গোল ড্রিভেন। আমি কিছুটা জিনিস দেখছি and কিভাবে নিয়ে আসতে হয় সেই সেই ব্যাপারেও তারা অনেক বেশি অভিজ্ঞ, ঠিক আছে। সো এটা বললাম না যে একটা শর্টার কারেন্সি দিয়ে আর একটা মানে বড় কোনো জিনিস অ্যাচিভ করার যদি কোনো ইয়ে থেকে থাকে, দে আর দ্যাট কাইন্ড অফ পার্সন, ঠিক আছে। বাট এটা ঠিক যে আসলে যদি দেশের কেসে বলেন, ওরা কিছুটা অ্যাডভান্টেজ হয়তো এখন কিছুটা গেইন করতে পারছেন, কিন্তু গ্লোবাল পার্সপেক্টিভ থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইজ আ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। আর এটা এটা রয়্যাল প্রফেশন স্যার, এটার সাথে কোনো কম্পারিজন হয় না। কিন্তু অন্য ওই প্রফেশনাল অ্যাকাউন্টেন্টদের যেটা হয় স্যার, বন্ডিংটা অনেক ভালো, একজন হ্যাঁ, আরেকজনকে অনেক বেশি অপরচুনিটি দেয়, হিউজ পরিমাণে সাপোর্ট দেয়। কিন্তু ওই জায়গাতে আমাদের ল্যাকেন্স আছে কিনা এটা আমাদের বিষয় না, আছে আমার আছে প্রশ্ন আছে। স্যার। এটা আসলে এগুলা থেকেই এগুলা মানে মানে সূত্রপাত, ঠিক আছে। আমি জাস্ট লাস্ট এতটুকু বলে দিই, আপনারা ইয়ে পাবেন যদি এই ইউনিটি আমাদের থাকতো, ঠিক আছে, যদি ফার্ম টু ফার্ম ইরেসপেক্টিভ অফ ফার্ম টু ফার্ম আমরা যদি দেখতাম যে প্রফেশনাল টু প্রফেশনাল, ঠিক আছে, তাহলে হয়তো আমাদের অনেক প্রবলেম হতো না। আমাদের ফার্মের মধ্যে আমরা উই মেক টায়ার্স, ঠিক আছে, ফার্মের মধ্যে আবার এরকমও ফার্ম থাকে যত পারে মানে একটা লোক 2 মাসে কি করে 12টা ব্যাংকের অডিট করে, ঠিক আছে। আমাদেরও কিছু ম্যাল প্র্যাকটিস আছে, আমরা যদি ওই ইনওয়ার্ডলি এই জিনিসগুলো ঠিক করতাম, আর ফার্ম টু ফার্ম আমাদের প্রফেশনালদের যদি সাপোর্ট বেস গুলো আরো ইয়ে হতো, বা স্টুডেন্টদের জন্য যদি আমাদের আরো সাপোর্ট সেন্টার থাকতো, যে এক্সামের পর যে কোথায় আমরা খারাপ করছি, আমার মনে হচ্ছে এত কিছু এরিয়া আছে যেগুলো নিয়ে কাজ করে, সেটা বাদ দিয়ে আমরা চলে গেলাম স্ট্রেট এক্সামিশন, কোন ধাক্কায় বা কি থট নিয়ে চলে গেলাম, বা হয়তো আমার থেকে আরো বেটার ব্রেন বলতে পারবে জিনিসগুলো, ঠিক আছে। বাট এটা আসলে আমরাও অ্যাজ জেনারেল মেম্বার্স আমরা জানতাম না যে ওয়েন দিস হ্যাপেন্ড, বাট ঠিক স্যার আছে। আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা পার্টলি কোয়ালিফাইড সিএমএ, তো তারা ডেফিনেটলি স্যার এখন ওইটাই চেষ্টা করবে, কারণ সিএমএ এর একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্ট ইন্টার রিলেটেড একটা বিষয় আছে। অ্যাবসলিউটলি। তো এই কারণে পাঁচটা দেখা যায় কম্পারেটিভলি ইজিয়ার দেন আইসিএবি। তো হুম। এখন দেখা যাবে যারা পার্টলি কোয়ালিফাইড বা তার থেকে বেশি যারা আছে, তারা ওই দিকে ফোকাস করবে বেশি, কারণ হ্যাঁ, তখন তো স্যার দুইটা ডিগ্রি গ্র্যাব করার একটা অপরচুনিটি থেকে যায়। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, ওই যে বললাম না যে ডিপেন্ডস, একটা হচ্ছে যে স্টার্টার, একটা হচ্ছে মিড লেভেলে আছে যে স্টুডেন্ট, আরেকটা হচ্ছে প্রফেশনাল যে হচ্ছে গিয়ে ইয়াং প্রফেশনাল আমাদের মধ্যে যারা আছে, আরেকটা হচ্ছে মিড এজ প্রফেশনাল যারা আছে, আরেকটা হচ্ছে ওল্ড প্রফেশনাল যারা আছে। প্রতিটা পার্সনের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মোটিভ হয়ে গেল এখন এই জিনিসটা, ঠিক আছে। বাট এটা দেখেন এটা কতটুকু থাকে, ঠিক আছে।
till then we wait and we focus on this only. Okay, জি স্যার, আমরা so এক্সামটা কনসেন্ট্রেশন দিই, আফটার দ্যাট হ্যাঁ, আর ডিসিশন। কিছু না, আর কিছু না, কারণ এটা আমাকে এত স্টুডেন্ট ধরছে এই কয়টা দিন, আমি আসলে ভাবলাম যে না, এটা এটা আসলে ডিসকাশন হওয়া দরকার। আর কারো কোনো ইয়ে না হয়ে জাস্ট এক্সামটা ফোকাস করে, কাজ করে জানেন, এক্সাম ফোকাস করে। ওকে, সো পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্ট। ওকে, সো যেটা বলছিলাম যে দিস ইজ হাউ পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্টস লুক লাইক। বাট গুড টু নো মৌসুমি দ্যাট প্রতিটা মানুষ আপনাদেরকে আসলে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইয়োর সেলফ, ইয়োর প্রফেশন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ যেই Sir, I'm প্রফেশনে proud. I'm proud. I believe that an accountant is someone who knows the cost of everything but value of nothing. And I just want to be proud of myself because one day I will be able to tell that I'm in a royal profession. Yes, that's my proud, sir. And much that's, appreciated, much thank you. appreciated. ওকে, সো ওয়েন উই লুক ইনটু আ পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্ট, ঠিক আছে, আমাদেরকে জিনিসটা যেটা দেখতে হবে যে ফার্স্ট অফ অল উই মাস্ট নো দিস ইজ আ লায়াবিলিটি। ঠিক আছে, সো ওয়েন উই লুক ইনটু আ লায়াবিলিটি, ইউজুয়ালি যে ওপেনিং ব্যালেন্সটা আমরা পাবো, ঠিক আছে, দ্যাট উইল বি প্রেজেন্ট অন মাই ডেবিট সাইড অর মাই ক্রেডিট সাইড। গ্রেট সেট স্যার। ঠিক আছে, অন মাই ক্রেডিট সাইড। আচ্ছা, সো উই মাইট অফেন বি লেফট উইথ ব্যালেন্স অন মাই ডেবিট সাইড, যেটা একটু আগে আমরা ডিসকাস করেছিলাম রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে, যে মাঝে মধ্যে আমরা সেখানে কিন্তু ক্রেডিট সাইডেও ব্যালেন্স পেয়ে থাকি। তাহলে কখন সেই জিনিসটা হতে পারে? আমি যদি আজকে ক্রেডিট পারচেস করে থাকি, আজকে লেটস জাস্ট সে 1,000 টাকা, আর আমি যখন এই 1,000 টাকা যদি আমি আজকে যদি কাস্টমার, আমি যখন আমার সাপ্লায়ারকে যখন আমি ক্যাশ পে করব, যদি দেখা যাচ্ছে আমি 2,000 টাকা আমি ক্যাশ পে করে দিয়েছি ভুল করে, ঠিক আছে, আর যদি আমার পিরিয়ড ক্লোজ হয়ে যায়, তাইলে আমার ক্রেডিট পারচেজ, আমার ক্রেডিট সাইডে ছিল 1,000 টাকা, আমার পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্টের ডেবিট সাইডে 2,000 টাকা আছে। দ্যাট মিনস আমার ডেবিট সাইড বেশি হয়ে যাচ্ছে ইন আ পেয়েবল কন্ট্রোল নেচার অ্যাকাউন্ট। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আমি যদি পিরিয়ড ক্লোজ করি, তাহলে আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি ব্যালেন্স করছি আমার ক্রেডিট সাইডে একটা ব্যালেন্স দিয়ে, ঠিক আছে, যেটা কিনা পরে পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের ওপেনিং সাইডে আমার ব্যালেন্স বিডি হয়ে আসবে। ঠিক আছে, সো এই জিনিসটা যদি কখনো হয়, এটা ইনফ্রিকুয়েন্ট বাট দিস ইজ নট আনন্যাচারাল। ঠিক আছে, দিস ক্যান হ্যাপেন। সো ইউজুয়ালি পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমার ব্যালেন্স বিডি থাকবে অন মাই ক্রেডিট সাইড। ঠিক আছে, মাঝে মধ্যে আপনার ডেবিট সাইডেও ব্যালেন্সটা আপনি পেতে পারেন। ওকে, এটা গেল হচ্ছে আমার ফার্স্ট এন্ড ফরমোস্ট। এবার দেখি আমরা কি কি আছে, একটু সহজ পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট আপনার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের থেকে। ঠিক আছে, মেইন ডিফারেন্স রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট এন্ড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের কি জানেন? নাম্বার ওয়ান, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে আপনার ব্যাড ডেট হয়, ইরিকভারেবল ডেট হয়, সেটা কিন্তু পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে হয় না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান ক্রাইটেরিয়া। নাম্বার টু স্টাফ যেটা, সেটা হচ্ছে যে আপনার ইয়ে যেটাকে আমরা বলি এই যে ডিসঅনার চেক। ঠিক আছে, সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের কেসে ডিসঅনার চেক হয়ে থাকে, পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের কেসে আমার ডিসঅনার চেক হয় না। ঠিক আছে, এখন আমি জানি আপনারা কোশ্চেন করতে পারেন যে আমি যখন আজকে আমার কোনো সাপ্লায়ারকে আমি চেক দিচ্ছি, তো সাপ্লায়ারকে আমার অ্যাকাউন্টে টাকা না থাকার পরও যদি আমি সাপ্লায়ারকে চেক দিয়ে থাকি, তাহলে সেটা কি ডিসঅনার চেক যদি হয়ে থাকে, তাহলে সেটা কি আমার পেয়েবলস এর কেসেও কি ডিসঅনার চেক থাকার কথা না? সি দেয়ার ইজ দ্য থিং, আপনি যদি জানেন যে আপনার চেকটা ডিসঅনার্ড হবে, সেটাকে আপনি আপনার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে কি রেকগনাইজ করবেন কি করবেন না? টেল মি। করব না, এথিক্স এর ভেরি একটা সিম্পল। ব্যাপার আছে। হ্যাঁ, নাম্বার ওয়ান ইজ এথিক্স, আর নাম্বার টু আরো ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনি জানেন এই চেকে টাকা নেই, তাহলে আপনি তাকে কি পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে ক্যাশ পেইড হিসাবে রেকগনাইজ করবেন? প্রশ্নই আসে না। No. ঠিক আছে, দ্যাটস দ্য থিং। সো এই জিনিসটাই আমাদেরকে জানতে হবে। সো টু কেসেস, নাম্বার ওয়ান হচ্ছে ইরিকভারেবল ডেট, আর নাম্বার টু হচ্ছে আমার আহ, যেটাকে বললাম যে ডিসঅনার চেক। এই দুটো জিনিস আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমার আসছে না। ওকে, সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমার ক্রেডিট পারচেজ হচ্ছে, সো যখন আমি ক্রেডিটে পারচেজ করছি আমার পারচেজ অ্যাকাউন্ট ডেবিট, ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। এটা আশা করি কারো কোনো ডাউট নাই। ওকে, রিটার্ন আউটওয়ার্ডস। ঠিক আছে, লাস্ট জাস্ট ক্লাসের ফিফথ ক্লাসে যে জিনিসটা আমরা ডিসকাস করেছিলাম যে রিটার্ন আউটওয়ার্ডস মানে কি। রিটার্ন আউটওয়ার্ডস হচ্ছে সোজা কথা, আমি পারচেস করেছি, সাপ্লায়ারের কাছে এখন পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, নাও দেয়ার ইজ দ্য থিং, রিটার্ন আউটওয়ার্ডস আপনারা আগে ছোটকালে পড়ে আসছেন, ট্রেড পেয়েবলকে ডেবিট করে রিটার্ন আউটওয়ার্ডসকে আপনারা ক্রেডিট করতেন, পরে কি করতেন, পারচেজের সাথে মাইনাস করতেন রিটার্ন আউটওয়ার্ডস। ঠিক আছে, বাট সেই কাজটা আমরা এখন করব না, আমরা এখন রিটার্ন আউটওয়ার্ডস হলে ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট আর পারচেজকে আমরা করছি ক্রেডিট। সো একটা কথা না বললে না যে পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট যখন করবেন,
যেহেতু এটা আমার লায়াবিলিটি নেচারের জিনিস, যা যা জিনিস আমার লায়াবিলিটিকে বাড়িয়ে দেয় সেটা সবসময় আমার ক্রেডিট সাইডে থাকবে। ঠিক আছে, যেমন ক্রেডিট পারচেজ। ওকে। আর যা যা জিনিস আমার লায়াবিলিটি ব্যালেন্সে কমিয়ে দেয় সেটা থাকবে আমার ডেবিট সাইডে। যেমন আমার রিটার্ন আউটওয়ার্ডস হতে পারে, বা সাপ্লায়ারকে আমি টাকা দিয়ে দিলাম, আমার ডিউ কমে গেল। ঠিক আছে, তাহলে আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে সে ডেবিট সাইডে বসবে। থার্ড হচ্ছে আমার ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট খুব স্পষ্টত করেই আমরা জানি যে এটা হয়, আমি সাপ্লায়ার কাছ থেকে যদি বাকিতে পারচেস করি, তাহলে যখন ক্যাশ পেমেন্ট করে দিব, তখন আমার ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, আর ক্যাশ হয়ে যাচ্ছে আমার ক্রেডিট। সো আমার ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি ডেবিট করব, ঠিক আছে, আর ক্যাশকে আমি ক্রেডিট করছি। কারো কোনো ডাউট আছে এখানে ক্যাশ পেমেন্ট বা টিল দিস পয়েন্ট? এনি চ্যালেঞ্জেস? ওকে। ডিসকাউন্ট রিসিপ্ট। আমরা যখন কাস্টমারকে সেল করি, তাকে যে ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি, দ্যাট ইজ মাই ডিসকাউন্ট অ্যালাউড। ঠিক আছে, যেটা কিনা আমার একটা এক্সপেন্স। এখন আমরা যখন সাপ্লায়ারের কাছে যদি কোনো কিছু বাকিতে সেল করি, আর সাপ্লায়ার আমাকে যে টাইম ফ্রেমটা বেঁধে দিয়েছে তার আগে যদি আমি তাকে পেমেন্ট করে দিই। স্যার এখানে সেলস হবে না পার্সেস হবে স্যার? হুম, কোনটাতে? ডিসকাউন্ট রিসিপ্টের এখানে স্যার। আচ্ছা, ডিসকাউন্ট রিসিপ্টে তো পার্সেস সবসময় পার্সেসের ক্ষেত্রে আপনার পারচেজ ডিসকাউন্ট হয়। রিসিভ করি আমরা। হ্যাঁ তারেক, আমরা পারচেজের সময় আমাদের হচ্ছে গিয়ে ক্রেডিট, পারচেজের কেসে আমার ট্রেড পেয়েবল ক্রিয়েট হবে, আর ট্রেড পেয়েবল ক্রিয়েট হলে আমার আই এম এলিজিবল ফর ডিসকাউন্ট রিসিপ্ট। ঠিক আছে, যে ডিসকাউন্টটা পাই সেটা আমার ডিসকাউন্ট রিসিপ্ট। আর আমি এক্সাম্পলটা কেন দিচ্ছিলাম, আমি সবসময় যখনই এই সেলস পেয়েবল, সেলস কন্ট্রোল অ্যাকাউন্ট করি, বা আমার যেটা হচ্ছে গিয়ে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট করে, আমি সাথে সাথে পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের এক্সাম্পল গুলো দিই, যাতে করে মানে অন পার্ট দুটাই পাশাপাশি আপনারা দেখতে পারেন। ঠিক আছে। সো যেটা বলছিলাম যে ডিসকাউন্ট রিসিভ তখনই হয় যখন আপনি ক্রেডিট পারচেজ করেন, আর ডিসকাউন্ট অ্যালাউড তখনই হয় যখন আপনি ক্রেডিট সেল করেন, আপনার কাস্টমার আপনার কাছ থেকে বাকিতে কিনে। ঠিক আছে। সো ডিসকাউন্ট রিসিভড এর ইম্প্যাক্টটা কি? ডিসকাউন্ট রিসিভটা কি আগে জানা ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে তার ইম্প্যাক্টটা কি। ডিসকাউন্ট রিসিভড হলে সোজা কথা হচ্ছে যে আপনার যে লায়াবিলিটি আছে দ্যাট গোজ ডাউন। আপনি যে টাকাটা আপনার পে করার কথা ছিল আপনি এখন কম পে করবেন, সো কম পে যদি করে থাকেন তাহলে আপনার কি হবে? ট্রেড পেয়েবল অ্যাকাউন্ট ডেবিট হবে। আমি আবার একটা কথা বলছি, যেই যেই জিনিস আপনার লায়াবিলিটিকে কমিয়ে দিবে সেই জিনিসগুলো কি হবে? আপনার ডেবিট হবে। ডেবিট। ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং। এতটুকু আমাদের গেল ডিসকাউন্ট রিসিভড। এবার হচ্ছে রিফান্ড। একটু আগের যে এক্সাম্পলটা দেখাচ্ছিলাম আপনাদেরকে, সেলস ডে বুকের কেস, আমার ট্রেড রিসিভেবলস এর কেসে, ঠিক আছে, যে আমি 2000 টাকা সেল করেছি, কাস্টমার কাছ থেকে 2100 টাকা পেয়েছি, তার মানে ওই 100 টাকা আমি কাস্টমারকে আবার রিফান্ড করে দিয়েছি। এবার হচ্ছে উল্টা কেস কিন্তু, এবার হচ্ছে আমি ক্রেডিট পারচেস করেছি 2000 টাকা, ঠিক আছে, আর আমি যখন পেমেন্ট করার কথা আমি ভুল করে 2500 টাকা আমি পেমেন্ট করে দিয়েছি। ওকে। তাহলে যে সাপ্লায়ার সেই টাকাটা যদি পেয়ে যায় আমার কাছ থেকে বেশি, সে যদি চেক করে দেখে যে আমার কাছ থেকে 2500 টাকা পাওয়ার কথা না, 2000 টাকা পাওয়ার কথা, সে 500 টাকাটাকে কি করবে? আমাকে রিটার্ন করুন। রিটার্ন করবে। গুড, রিফান্ড করবে। সো ওয়েন দিস ফান্ড ইজ রিফান্ডেড, হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন? আমার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট কি হচ্ছে? ক্যাশ ডেবিট হবে। ক্যাশ ডেবিট হবে যদি রিফান্ড পাই। কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। গুড, ট্রেড পেয়েবল ক্রেডিট। ঠিক আছে তারেক, এবার কি আপনি মিলাতে পারছেন আগেরটার সাথে এটার কিছু ইম্প্যাক্ট? আমি যখনই জি ক্যাশ স্যার, পাবো ক্যাশ মিলাতে ইজ ডেবিটেড, ঠিক আছে। পারছি। আমার ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে কি হচ্ছে? ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টকে কেন আমরা ক্রেডিট করছি? এটা অনেকেরই কোশ্চেন হতো, এটা আমাকেও বদার করতে একটা সময় যখন ক্লাস 8-এ ছিলাম আমি, ঠিক আছে, যে কেন এই জিনিস আসতেছে। প্রথম কথা, আমি যখন ক্রেডিট সেল করি আমার ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে কি হয়? সরি, কেন বলি সেলস, আমি যখন ক্রেডিট পারচেস করি আমার ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে কি ব্যালেন্স আসে? ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স আসে। আমি যদি পে করে দেই, সাপ্লায়ারকে পে করে দেই, তাহলে আমার কি আর কি ব্যালেন্স আসে ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে? ডেবিট ব্যালেন্স। গুড। যদি আমি বেশি ডেবিট করে ফেলি তাহলে কি হয়ে যাচ্ছে? আমার ফাইনালি একটা ডেবিট ব্যালেন্স রয়ে যাচ্ছে কিন্তু, ঠিক আছে, বাট দ্যাট ইজ নট দি ইউজুয়াল হ্যাঁ। কেস। এখন যখন ওই ব্যক্তি আমাকে টাকা ফেরত দিয়ে দিবে, তাইলে আমার জন্য রাইট থিং টু ডু ইজ ওই যে ট্রেড পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টকে আমি ক্রেডিট করলে ওটা আমার নালিফাই হয়ে যাবে অ্যান্ড ক্যাশ ইজ ডেবিটেড। আচ্ছা, বাকি থাকে যেটা সেটা হচ্ছে কন্ট্রা। ঠিক আছে, কন্ট্রার গল্প হচ্ছে ঠিক আগের গল্প, কন্ট্রার গল্প আমি আর করবো না, তাহলে সময় থাকলে করতাম। আচ্ছা, কন্ট্রাটা হচ্ছে সোজা কথা এতটুকু মনে রাখবেন, আমার অ্যাকাউন্টের নেচার কি?
পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট ইজ আ লায়াবিলিটি অ্যাকাউন্ট। ঠিক আছে, সো লায়াবিলিটি অ্যাকাউন্টে সবসময় আমার ইউজুয়াল যদি লায়াবিলিটি বাড়ায় সেই ব্যালেন্স গুলো কোথায় বসবে? আমার ক্রেডিট সাইডে বসবে। মনে রাখবেন কন্ট্রার কাজ হচ্ছে সে যেই নেচারের অ্যাকাউন্ট সেই ব্যালেন্সটাকে কমিয়ে ফেলা। তাহলে পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট সবসময় আমার লায়াবিলিটি, অ্যান্ড লায়াবিলিটিকে আমার ক্রেডিট সাইডে বসে। সো লায়াবিলিটিকে কমিয়ে দিবে কিভাবে? আপনার ডেবিট সাইডে বসলে। তাহলে কন্ট্রা যদি কখনো থেকে থাকে সে সবসময় আপনার ডেবিট সাইডে বসবে। ঠিক আছে, সো দিস ইজ ইউর ফরম্যাট। এবার আপনাদেরকে একটা একটা করে বইয়ের সামগুলা নিয়ে আসেন। ঠিক আছে, দিস ইজ এনাফ যতটুকু এখানে ডিসকাস হয়েছে আর কি। আপনাদের অনেকগুলা কনসেপ্ট একসাথে মাথায় রাখতে হয়, দিস ইজ নট এন ইজি থিং টু ডু। ওকে, আচ্ছা, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। আচ্ছা, কোন পেজ নাম্বার দিয়ে আসবেন? আপনি হিটমেনটা দিয়ে করলে ভালো হয়। পেজ নাম্বার 133 আসেন। ঠিক আছে, ইন্টারঅ্যাক্টিভ কোশ্চেন 1, পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট। Page 133, interactive question 1. A payables control account contains the following entries. আপনাকে ব্যাংক ব্যালেন্স বলা আছে, ঠিক আছে, 79,500, ক্রেডিট পারচেজ দেওয়া আছে 83,200, ডিসকাউন্ট রিসিভড আছে 3,750, ওকে, কন্ট্রাও আছে 4,000 টাকা, ব্যালেন্স সিডি অ্যাজ এট 31st December 2008, আপনাকে ক্লোজিং ব্যালেন্স হচ্ছে 12,920 টাকা। There are no other entries in the account, okay. What was the opening balance brought down as at 1st January 2008? দেখেন অঙ্কগুলো ঠিকই কিরকম। এই যে আপনাকে ফার্স্ট আমি বলেছি যে পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের ফরম্যাট শিখিয়ে দিলাম, এখন এর মধ্যে নাম্বারগুলোকে বসাতে পারলে আপনার সলিউশন বের হয়ে আসবে। এখানের কোশ্চেনটা ছিল যে আপনার ওপেনিং ব্যালেন্সটা দেওয়া নেই। ঠিক আছে, ওপেনিং ব্যালেন্সটা মিসিং। তাহলে ওপেনিং ব্যালেন্স ছাড়া আমার ক্লোজিং ব্যালেন্স আছে, আর বাকি সব কিছু দেওয়া আছে, আর বলা আছে আর কোনো ট্রানজেকশন হয়নি। ঠিক আছে, তাহলে ফার্স্ট থিংস ফার্স্ট, আমার ব্যাংকের ব্যালেন্স আছে 79,500, রাইট? তাহলে আমি পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমি যদি এই সাপ্লায়ারকে টাকা দিয়ে দিই, সেইটা আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের কোন সাইডে বসবে? টেল মি। ডেবিট সাইড। ডেবিট সাইডে। ঠিক আছে, গুড। তাইলে এই যে আমি ক্যাশ পেমেন্ট, এই যে ডেবিট সাইডে বসলাম, লায়াবিলিটি কমে যায় যেটা, সেটা ডেবিট সাইডে বসবে। ওকে, ক্রেডিট পারচেজ খুব স্পষ্টভাবে জানেন, ক্রেডিট পারচেজ মানে পারচেজ ডেবিট, আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট হয়। ঠিক আছে, তাহলে ক্রেডিট পারচেজ আমি ক্রেডিট সাইডে বসালাম। ওকে, ডিসকাউন্ট রিসিভড 3,750, আমরা ডিসকাউন্টের ব্যাপারে জানি যে ডিসকাউন্টের কাজ হচ্ছে আমার লায়াবিলিটিটাকে কমিয়ে ফেলা, ডিসকাউন্ট রিসিভ যখন হচ্ছে। ঠিক আছে, তাহলে লায়াবিলিটিকে আমি কোন সাইডে বসাবো? ডেবিট সাইড। আচ্ছা, কারো এই লজিক নিয়ে কোনো কোশ্চেন আছে? ডিসকাউন্ট রিসিভড কেন আমার ডেবিট সাইডে বসছে পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টে? কন্ট্রা উইথ রিসিভেবলস কন্ট্রোল অ্যাকাউন্ট, এক্সামে এতটুকুই আপনাদেরকে জানতে হবে। কন্ট্রা মানে হচ্ছে যে আপনার যেই ব্যালেন্সই থাকে, এটা যদি আজকে আপনার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট হতো তাহলে কন্ট্রা বসতো আপনার ক্রেডিট সাইডে। ঠিক আছে, যেহেতু পেয়েবলস কন্ট্রোল অ্যাকাউন্ট, সে আজকে বসবে হচ্ছে আপনার ডেবিট সাইডে, জাস্ট উল্টা সাইডে সে বসবে। ডেবিট সাইডে। ঠিক আছে, ক্রেডিট ব্যালেন্স, তারপর মানে আপনাকে স্যার, ইয়েস তারেক, হ্যাঁ স্যার লিসনিং। আমরা উল্টাটা ফলো করতে, পেবল কন্ট্রোল অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট, যেহেতু লাইবিলিটি, সেহেতু তার উল্টাটা হবে হচ্ছে কন্ট্রা। হুম, রাইট রাইট। অ্যান্ড আপনার পেয়েবল কন্ট্রোল রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের জন্য হচ্ছে তার রং সাইডে বসবে কি। ঠিক হ্যাঁ, আছে, এটা এতটুকু জানলে গুড ফর এক্সাম। বাট আমি আপনাদেরকে আসলে কন্ট্রাক্টর কিভাবে জন্ম হয় সেটা আজকে আপনাদেরকে চেষ্টা করেছিলাম একটা কেস দিয়ে শেয়ার করতে আর কি। বাট এক্সামের জন্য দিস ইজ এনাফ, এতটুকু এক্সাম্পল যেটা দিয়েছি আপনাদের। আচ্ছা, এরপর যেটা আমি আপনাদেরকে বলি, ক্লোজিং ব্যালেন্স দেওয়া আছে। দেখেন এখন ক্লোজিং ব্যালেন্স কি ডেবিট সাইডে বসাবেন না ক্রেডিট সাইডে বসাবেন, এই কোশ্চেন তো আপনাদের আসতে পারে, রাইট? সো হাউ ডিড ইউ ডিসাইড যে আমি আমার ব্যালেন্স সিডি আমার ক্রেডিট সাইডে বেশি হয়েছে, আমার ডেবিট সাইডে কম আছে? ঠিক স্যার আছে, আগে হিসাব করে নিতে হবে স্যার। গ্রস টোটাল করে যেটা হাইয়েস্ট ওইটার সাথে স্যার অফসেট করলে তো বোঝা যাবে কোন সাইডে আপনার তো শর্ট আছে। আমি বলি মানে সেটা বোঝার তো উপায় নেই, কারণ আপনার ডেবিট সাইডে তো একটা ওপেনিং ব্যালেন্স আছে যেটা আপনার এখনো চোখে পড়েনি। সরি, পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট একটা ক্রেডিট সাইডে আপনার একটা ওপেনিং ব্যালেন্স আছে যেটা আপনার এখনো মানে আপনার হাতে নেই। তাহলে কি আপনি কি ডিসাইড করতে পারেন কোন সাইড আমার বেশি, ডেবিট অর ক্রেডিট? এটা একটা না লাস্ট এক্সামে আসছিল, এসে বেশ কনফিউজ করে ফেলছে স্টুডেন্টদেরকে। ঠিক আছে, ইউজুয়ালি
আমি আপনাকে বলি যে পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্টের নেচার, এই জন্য ওয়ার্ডটা আমি ইউজ করি। ইউজুয়ালি আমার পেয়েবল কন্ট্রোল অ্যাকাউন্ট সবসময় ক্রেডিট সাইড বেশি থাকে। ঠিক আছে, সো যদি ক্রেডিট সাইড বেশি থাকে তাহলে আমি কোন সাইডে ব্যালেন্স শিটে বসাবো? ডেবিট সাইড। ভেরি গুড। আপনি ডেবিট পাশে যান। ঠিক আছে, ডেবিট সাইডে বসাবো। হ্যাঁ। আর যদি ওই কনফিউশন থাকে যে ঠিক আছে তাহলে যদি ডেবিট সাইড না হয় তাহলে আমি এখন, যদি আমার ডেবিট সাইড এখন বেশি হয়ে গেল কিন্তু আমি বুঝতে পারতেছি না, এক্সামে লিখে দেওয়া থাকবে। ঠিক আছে, আইসিডব্লিউ একটা কোশ্চেন আছে যেখানে এটা লিখে দিয়েছে জিনিসটা। সো যদি ওরকম কিছু না থাকে তাকে তার ইউজুয়াল পাথ ফলো করতে হবে আপনাদের কাছে। তাহলে আমি যখন এগুলোকে সাবমিট করব, আমার ডেবিট সাইডের টোটাল ব্যালেন্স আমি পাচ্ছি 1,170। ঠিক আছে, আর ওখানে আমার আছে 83,220। তার থেকে আমি যদি ব্যালেন্স টোটালটাকে মাইনাস করি, আই গেট মাই ওপেনিং ব্যালেন্স 16,970। ওকে, দিস ইজ ইট। আচ্ছা, ইন্টারাক্টিভ কোশ্চেন 2, এই জিনিসই বেশি পাবেন এক্সামে আপনারা। ঠিক আছে, এটাই আপনাদেরকে এক্সাম এসে অনেক বেশি বদার করবে। দেখি আপনারা এটা কতটুকু পারেন। ওকে, একটা একটা করে আসি। দ্য টোটাল অফ ব্যালেন্সেস ইন আ কোম্পানিজ রিসিভেবল লেজার ইজ 800 টাকা। দেখেন, আমরা জানি যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে রিসিভেবল লেজার, আরেকটা হচ্ছে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট। আমার রিসিভেবল লেজারের ব্যালেন্স কত আছে? 800 টাকা বেশি, গ্রেটার দেন 800 টাকা, মোর দেন দ্য ডেবিট ব্যালেন্স অন দ্য রিসিভেবল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। তার মানে আমার রিসিভেবল লেজার অ্যাকাউন্টে 800 টাকা বেশি আসতেছে আমার কন্ট্রোল অ্যাকাউন্টে থেকে। সো ফার্স্ট এন্ড ফরমোস্ট এই প্রেমিসটাই তো ঠিক নাই, আমাকে তো রিসিভেবল লেজারের টোটাল আর কন্ট্রোল অ্যাকাউন্ট আমার এক হতে হবে। সো নাও কামস দ্য পয়েন্ট, 4টা পয়েন্ট দেওয়া আছে, কোন পয়েন্টের সাথে আপনার এটার কি কারণে এই ভুলটা হলো, এই 4টার মধ্যে একটা ইজ ইউর অ্যান্সার, রাইট? আমরা একটা একটা করে আসি। আমি একদম ডি থেকে আসবো আপনাদের কাছে। দ্য ক্যাশ রিসিভস বুক হ্যাজ বিন আন্ডার ক্যাস্ট বাই 800, বলেন এটা কি হয়েছে? এটা তো ক্যাশ রিসিপ্টে আসবেই না। না, ইম্প্যাক্ট আছে। ঠিক আছে, ক্যাশ রিসিভস বুক হ্যাজ বিন আন্ডার ক্যাস্ট বাই 800। দেখেন, আপনি ক্যাশ রিসিপ্টে কি আসে? আপনি যখন ক্যাশ পান, আপনার ইম্প্যাক্ট কিন্তু শুধু ক্যাশ বুকে না, আরেক জায়গাতে আছে। ক্যাশ ডেবিট হয়, আরেকটা ক্রেডিট কি হয়? স্যার রিসিভেবল ঠিক আছে, কন্ট্রোল অ্যাকাউন্ট। ভেরি গুড। ঠিক আছে, আমার যখন রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে যখন আমি ক্যাশ পাচ্ছি, সেই ক্যাশ রিসিভ সবসময় আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, এখন দেখেন, মনোযোগ দিয়ে শুনে জিনিসটা, যে ক্যাশ রিসিভড বুক হ্যাজ বিন আন্ডার ক্যাস্ট বাই 800। তার মানে আমি যদি ক্যাশ বুকে আমি যদি কম শো করি, ঠিক আছে, লেটস জাস্ট সে আমি 1,000 টাকা আমি ক্যাশ পেয়েছি, কিন্তু তা না পেয়ে যদি আমি দেখালাম যে আমি 800 টাকা আমি ক্যাশ রিসিভ করেছি, তাহলে আমার কি হলো? চিন্তা করে দেখেন, তাহলে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট কি বেশি আছে না কম আছে? স্যার কম আছে জি। কম আছে 200 টাকা। রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট বেশি শো করবে। দেখেন, আজকে বুঝেন, ক্যাশ রিসিভ যদি আমি রেকগনাইজ করি, মনোযোগ দিয়ে শুনে, ক্যাশ রিসিভ যখন আমি রেকগনাইজ করব, সেটা আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স কি কমাবে না বাড়াবে? কমাবে। কমাবে। সো আজকে যদি আমি 1,000 টাকার জায়গায় যদি আমি 800 টাকা রেকগনাইজ করি, ঠিক আছে, তাহলে কি তাহলে আমাকে রিসিভেবল বাড়বে। তাহলে স্যার রিসিভেবল বেড়ে যাবে। বেড়ে যাবে? মানে আমি যদি আজকে 1,000 টাকাই আমি রেকগনাইজ করতাম, তাহলে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স কম থাকতো। কিন্তু আমি যে 1,000-এর জায়গায় আমি 800 টাকা কমিয়েছি, মানে 800 টাকা রেকগনাইজ করেছি, আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স বেশি শো করছে। ঠিক আছে, সো ইজ দিস দি অ্যান্সার? অ্যান্সার ইজ নো। কারণ আমার এখানে রিসিভেবল লেজারের ব্যালেন্স 800 টাকা বেশি। ঠিক আছে, আমার রিসিভেবল কন্ট্রোল এই নাম্বার ডি যদি হতো, তাহলে আমার রিসিভেবল লেজারের অ্যাকাউন্ট কি হতো? কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স কিন্তু বেশি থাকতো রিসিভেবল লেজারের থেকে। তার মানে কি ডি ইজ নট দি অ্যান্সার? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আই উইশ টু নো। একটা একটা করে সুতা দিয়ে আসতে হবে। ক্যাশ রিসিপ্ট মানে ক্যাশ যখন পান, ক্যাশ ডেবিট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ক্রেডিট। তার মানে আপনি যদি কম শো করেন, 800 টাকা যদি কম শো করেন, এই 800 টাকা কম শো করার কারণে আপনার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স 800 টাকা বেশি শো করতেছে, কিন্তু আমার উপরের স্টেটমেন্টটা তো সেটা না, রাইট? তাহলে দিস ইজ দি রং অ্যান্সার। নাম্বার বি, ক্যাশ ডিসকাউন্ট টোটালিং 800 হ্যাজ বিন অমিটেড ফ্রম দ্য নমিনাল লেজার। ঠিক আছে, এটা খুব সহজ, যদি নাম্বার ডি বুঝেন বিও বুঝবেন। ক্যাশ ডিসকাউন্ট টোটালিং 800, তাহলে ক্যাশ ডিসকাউন্ট যদি থাকে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে সে কোন দিকে বসে? তো বলে ক্রেডিট দিকে বসবে স্যার। ক্রেডিট সাইডে বসে, ক্রেডিট রাইট? দিকে। 800 টাকা যদি আমি আজকে বাদ দিয়ে দিই, তাহলে আমার কি হয়? 800 টাকা আমি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট থেকে যদি বাদ দিয়ে দিই, তাহলে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স কি বেশি শো করবে না কম শো করবে?
স্যার কম বেশি শো শো করছে। করে। কম কম শো করবে। কম শো করবে। আচ্ছা তারেক, ঠিক আছে, পেশেন্স। ফার্স্ট অফ অল, সরি সরি সরি, বেশি শো করবে। হ্যাঁ আস্তে আস্তে একটা একটা করে বুঝেন। আমি যদি আজকে ডিসকাউন্ট অ্যালাউ করতাম, আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স তো কমে যেত, কারণ সেটা তো ক্রেডিট সাইডে বসে। আমি যেটা করেছি, ক্যাশ ডিসকাউন্ট টোটালিং 800 হ্যাজ বিন অমিটেড ফ্রম দ্য নমিনাল লেজার। এই নমিনাল লেজার বোঝাতে বুঝলাম যে সে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স, ঠিক আছে। সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে যদি আমি ক্রেডিট সাইডে ব্যালেন্স না দেখাই 800 টাকা, তাহলে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স কি বেশি শো করবে। কিন্তু দ্যাট ইজ নট দ্য স্টেটমেন্ট মেড অন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। ওখানে বলছে রিসিভেবল লেজারের ব্যালেন্স বেশি, নট কন্ট্রোল অ্যাকাউন্ট। দ্যাট মিনস নাম্বার বি ইজ অলসো রং। ইজ দিস ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা এবার একটা একটা করে আসি। নাম্বার সি, ঠিক আছে, দেখেন এটা অ্যান্সার কিনা আপনার। ওয়ান রিসিভেবল লেজার অ্যাকাউন্ট, খেয়াল করে দেখেন, অ্যাটেনশন বাড়তে হবে আপনাদেরকে, কারণ এবার দেখতেছেন যে রিসিভেবল লেজার অ্যাকাউন্টের ইম্প্যাক্ট। ওকে, উইথ আ ক্রেডিট ব্যালেন্স অফ 800। আচ্ছা, ক্রেডিট ব্যালেন্স অফ 800 তার মানে আজকে এটাকে চিন্তা করেন, এটা একটা রিসিভেবল লেজার অ্যাকাউন্ট, নট আ কন্ট্রোল অ্যাকাউন্ট। ওকে, একটা কাস্টমার লেজার অ্যাকাউন্ট, রিসিভেবল লেজার অ্যাকাউন্ট উইথ আ ক্রেডিট ব্যালেন্স অফ 800। ঠিক আছে, তার মানে কি, লেটস জাস্ট সেটা ক্যাশ রিসিভ করেছেন কোনো কাস্টমারের কাছ থেকে। সো ক্যাশ রিসিভ করলে সেটা কোথায় হওয়া উচিত সবসময়? অন ইউর উইচ সাইড? অন ইউর ক্রেডিট সাইড, ঠিক আছে, অন ইউর ক্রেডিট সাইড। এখন হ্যাজ বিন ট্রিটেড অ্যাজ এ ডেবিট ব্যালেন্স ইন দ্য লিস্ট অফ ব্যালেন্সেস, দিস ইজ দ্য মিস্টেক। আপনি ক্যাশ রিসিভ করছেন, রেকগনাইজ হওয়ার কথা আপনার ক্রেডিট সাইডে, কিন্তু সেটাকে আপনি ভুল করে রেকগনাইজ করে নিয়ে আসছেন রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের আপনার ডেবিট সাইডে। ঠিক আছে, তো সেটা যদি আপনি করেন, তাহলে আপনার ইম্প্যাক্ট কি হচ্ছে, রিসিভেবল লেজারের যে ব্যালেন্সটা আছে, ফার্স্ট অফ অল দ্যাট ইজ নট কারেক্ট, দ্যাটস ফর শিওর। কিন্তু আপনার রিসিভেবল লেজারের সাথে আপনার কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স ডিফারেন্স কত টাকা হবে? 1600 টাকা হইতেছে। ভেরি গুড মাইদুল, আপনার কিছুটা বেসিক মানে অ্যাডভান্স নলেজ আছে। ঠিক আছে, সেটা কেন হচ্ছে খেয়াল করে দেখেন। আজকে আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে সে কিন্তু ঠিকই এটাকে ক্রেডিট সাইডে দেখাচ্ছে, যার কারণে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স 800 টাকা কম। কিন্তু রিসিভেবল লেজার সেটাকে ক্রেডিটে না দেখায়, সেই ব্যালেন্সটাকে রিসিভেবল লেজারে সে দেখাইছে ডেবিট সাইডে, যার কারণে তার ব্যালেন্স 800 টাকা বেশি। তাইলে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে যেখানে 800 টাকা কম, রিসিভেবল লেজারে যেখানে 800 টাকা বেশি, তাহলে টোটাল যদি আপনি দুটাকে চেক করেন পাশাপাশি রেখে, দেখবেন যেখানে 1600 টাকা বেশি আছে রিসিভেবল লেজারে। এটা যদিও ঠিক আছে, বাট পার্শিয়ালি কারেক্ট, যে রিসিভেবল লেজারের ব্যালেন্স বেশি, বাট দিস ইজ বাই ডাবল, নট বাই 800 টাকা। তাহলে ইট ব্রিংস আস টু নাম্বার এ। নাম্বার এটা কেন কারেক্ট, লেটস ফাইন্ড আউট। সেলস ডে বুকের টোটাল কলাম হ্যাজ বিন আন্ডার ক্যাস্ট বাই 800। এখানে অনেকগুলো জিনিস আছে, আপনাদেরকে জানতে হবে যে লজিক। এই কারণে আমি অনেক সময় দিয়ে আসি। সেলস ডে বুক থেকে যে ব্যালেন্সটা যায়, সেটা কোন লেজারে যায়? ইজ ইট দ্য নমিনাল লেজার অর মাই পার্সোনাল লেজার? টেল মি। হ্যাঁ, নমিনাল লেজার ইজ মাই কন্ট্রোল অ্যাকাউন্ট, রাইট? আচ্ছা, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে এই ব্যালেন্সটা যাচ্ছে। তাইলে সেখানে আমি যখন আন্ডার ক্যাস্ট করি, আন্ডার ক্যাস্ট মানে কি? কম দেখানো। রাইট, আন্ডার ক্যাস্ট হচ্ছে ওই যে টোটাল করে নিয়ে আসলাম। আমার সেলস ডে বুকে প্রতিটা ক্রেডিট সেলসের টোটাল ব্যালেন্সকে নিয়ে যখন রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টকে ডেবিট করব, আর সেলসকে আমি যখন ক্রেডিট করব, এই যে টোটাল যে ব্যালেন্সটা আমার আছে, ঠিক আছে, সেটা আমার কি আসবে? কম আসবে। এই যে দেখেন, সেলস ডে বুক টোটাল কলাম হ্যাজ বিন আন্ডার ক্যাস্ট বাই 800, দ্যাট মিনস আমি যে এখানে ক্রেডিট সেলস নিয়ে আসছি, আমি 800 টাকা কম আনছি। দ্যাটস ওয়াই আমার রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স 800 টাকা কম। বাট অন দি আদার হ্যান্ড, আমার রিসিভেবল লেজারের যে টোটাল ব্যালেন্স আছে, সেইখানে কিন্তু ঠিকই আছে, এন্ড দ্যাট ইজ গ্রেটার বাই 800 টাকা। অনেক কঠিন জিনিস এটা, ঠিক আছে, বাট এইগুলো যদি বুঝতে পারেন, ইউ আর ইন আ গুড প্লেস। রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, একটা বড় সাম আছে আপনাদের জন্য। দিস ইজ হোয়াট অ্যাওয়েটস ইউ। ঠিক আছে, এটা করে আমি ব্যাংক রিকনসিলিয়েশনের একটা সামে যাব আপনাদের সাথে। ওকে, সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের লেটস সি আমরা কে কোন জায়গাতে আছি। ইট উইল বি ক্লিয়ার নাও। আচ্ছা, দিস ইজ পেজ নাম্বার আমাদের 138। ওকে, সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে সামটা আমাদের আছে, পেজ 138, এপ্রিল শাওয়ার সেল গুডস অন ক্রেডিট টু মোস্ট অফ হিস কাস্টমার্স এন্ড মেনটেন্স আ রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনাদের জন্য জাস্ট প্রতিটা ট্রিটমেন্ট জানতে পারলেই গুড এনাফ। এক্সামে এই ট্রিটমেন্ট গুলাই আপনাদের আসবে, ওই পুরা সামের ওই এটা আসবে না, বাট আমি করিয়ে দিব আপনাদেরকে। ওকে, সো এপ্রিল শাওয়ার্স
রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট মেনটেন করে। 30th অক্টোবর হচ্ছে তার ক্লোজিং ডেট, যেখানে তার টোটাল পার্সোনাল অ্যাকাউন্ট ব্যালেন্সেস ইন রিসিভেবল লেজার ইজ 12,802। এই যে ওয়ার্ডগুলা খেয়াল করবেন খুব মনোযোগ দিয়ে, টোটাল অফ অল পার্সোনাল অ্যাকাউন্টস, এটা হচ্ছে আপনার মেমোরেন্ডাম লেজার। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের টোটাল, এটা হচ্ছে আপনার লিস্ট অফ ব্যালেন্সেস। ওকে, whereas the receivable control account balance is 12,550। তার মানে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের টোটাল হচ্ছে আমার কন্ট্রোল অ্যাকাউন্ট, যেটা পার্ট অফ মাই ডাবল এন্ট্রি অ্যাকাউন্টিং সিস্টেম, হচ্ছে 12,550। ওকে, আচ্ছা, এখানে আপনাদেরকে এ থেকে এল পর্যন্ত কতগুলা আপনার কারেকশনস আছে। কারেকশনস ক্যান বি আইদার ইন মাই রিসিভেবল লেজার অর ইট ক্যান বি ইন মাই কন্ট্রোল অ্যাকাউন্ট। ওকে, সো দুটা যে রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে কারেক্টেড রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট করতে হবে। তার মানে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টের যে ব্যালেন্সটা আছে 12,550, দ্যাট মাইট বি ইনকারেক্ট, তাকে ঠিক করতে হবে। পরের পার্টি কি বলেছে, যে লিস্ট অফ ব্যালেন্সেস যে আছে আপনার 12,802 টাকা আছে, সেটাকেও কারেক্ট করে নিয়ে আসতে হবে। এন্ড আপনি কখন বুঝবেন আপনার অঙ্কটা ঠিক হয়েছে, যখন বোথ রিসিভেবল লেজারের ব্যালেন্স আর কন্ট্রোল অ্যাকাউন্টের ব্যালেন্স আপনার ম্যাচ করবে, যেটা আপনি আপডেট করে নিয়ে আসবেন। ঠিক আছে, সো উইথ দিস আই স্টার্ট। নাম্বার 1, দেখি আপনারা কি কতটুকু এখন আপনাদের কোন লেভেলে আছেন। সেলস ফর দ্য উইক। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটা কাজ করি সব সময়, যখনই আমি অঙ্কগুলো করতাম আমি পাশে সিএ বা আর এল লিখে রাখতাম, কারণ আমাকে আগে জানতে হবে যে কারেকশনটা কোথায় করতে হবে। ইজ ইট গোয়িং টু বি ইন মাই কন্ট্রোল অ্যাকাউন্ট নাকি আমার রিসিভেবল লেজারে। ঠিক আছে, সো কন্ট্রোল অ্যাকাউন্ট হলে অনলি কন্ট্রোল অ্যাকাউন্টে আমি তার রেকটিফিকেশন করব, আর রিসিভেবল লেজার হলে অনলি রিসিভেবল লেজারে তার রেকটিফিকেশন আমি করবো, নট ইন বোথ। বা যদি বোথ কেসে ডিকটেট করে তাহলে সেইভাবে আমার করতে হবে। বাট এটা আমার জন্য ইজি হতো, যখন আমি কন্ট্রোল অ্যাকাউন্ট রেকটিফাই করতাম, জাস্ট সিএ ব্যালেন্স গুলাকে ধরে নিয়ে আসতাম। ওকে, আচ্ছা, একটা একটা করে আসি। সেলস ফর দ্য উইক এন্ডিং 27th March amounting 850 has been omitted from the control account. So where is the mistake? Control account না রিসিভেবল লেজারে? কন্ট্রোল অ্যাকাউন্ট। গুড, তাইলে কন্ট্রোল অ্যাকাউন্টে খালি রেকটিফাই করব। সো কন্ট্রোল অ্যাকাউন্টে omitted সেলস কোথায় বসে? ইন দ্য ডেবিট সাইড অর দ্য ক্রেডিট সাইড? omitted সেলস কি আমার ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে বসবে? ডেবিট সাইডস। ভেরি গুড, সেলস সবসময় ডেবিট সাইডে বসবে। ওকে, সরি, নাম্বার 1 গেল। নাম্বার 2, একটা একটা করে ওয়ার্ড গুলা বুঝবেন, যে আমি এটাকে হাইলাইট করছি, এটার একটা পয়েন্ট আছে, কন্ট্রোল অ্যাকাউন্ট লিখে রাখছি। নাম্বার 2, a customer's debit balance of 300 had not been included in the list of balances. List of balances মানে কি? Is it my control account or is it my receivable ledger balance? Tell me. রিসিভেবল লেজার ব্যালেন্স। রিসিভেবল লেজার ব্যালেন্স। ঠিক আছে, নাও ইউ নো। এই যে বারবার আপনাদেরকে বলে 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 এই জায়গায় নিয়ে আসছি, কারণ একটা সময় দেখতাম যে এগুলাই স্টুডেন্টরা ধরতে পারে না, কনফিউজড হয়ে যেত। সো আমি এটাকে রিসিভেবল লেজারে নিয়ে আসলাম, আর রিসিভেবল লেজারের ব্যালেন্স আমি তো টোটাল করি, সাম আপ করি। তাহলে যদি ডেবিট ব্যালেন্স বাদ দিয়ে দেই, ডেবিট ব্যালেন্স মানে কি, সোজা কথা কোনো সেলস আমি রেকর্ডই করিনি ভুল করে, ঠিক আছে, যখন টোটাল করতে গেছিলাম। তাহলে রিসিভেবল লেজারে এই ব্যালেন্সটা কি হবে, অ্যাড না সাবট্রাক্ট? অ্যাড হবে। অ্যাড অ্যাড হবে স্যার, যেহেতু বাদ ভেরি দিয়েছি গুড, সেহেতু অ্যাড হবে। ভেরি গুড। এবার আসি নাম্বার সি। ক্যাশ রিসিভড অফ 750 has been entered in a personal account as 570. First of all, control account নাকি receivable ledger? রিসিভেবল লেজার। রিসিভেবল লেজার স্যার। ভেরি গুড। সো রিসিভেবল লেজার যদি হয়ে থাকে, কন্ট্রোল অ্যাকাউন্টে ধরার কোনো প্রশ্নই আসে না। এবার আমাকে ইম্প্যাক্টটা খেয়াল করতে হবে, ঠিক আছে, যে ক্যাশ রিসিভড হচ্ছে 750, কিন্তু আপনি রেকর্ড করেছেন 570। এই এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করেন, যেটা একটা রিসিভেবল লেজার হয় যদি আপনার, ঠিক আছে, আপনি যদি ক্যাশ রিসিভ করেন 750 কিন্তু রেকর্ড যদি করে থাকেন 570, কম রেকগনাইজ করেন, তাহলে রিসিভেবল লেজারের ব্যালেন্স কি বেশি শো করবে না কম শো করবে? বেশি শো করবে। বেশি Good. শো করবে স্যার। বেশি শো বেশি করবে show করবে। বাই হাউ মাচ? ডিফারেন্সটুকুই বেশি ইয়ে করতেছে। এক্স্যাক্টলি। তাহলে তাকে আপনি কি করবেন? রিসিভেবল ডিডাক্ট লেজার করতে ব্যালেন্স, আর ইউ গোয়িং টু অ্যাড অর সাবট্রাক্ট? সাবট্রাক্ট করতে হবে। ভেরি গুড, ঠিক আছে, কারণ আপনাকে রিসিভেবল লেজারের ব্যালেন্স বেশি হয়ে আছে, কারণ আপনি কম শো করেছেন। সবসময় এই ফরম্যাটটা মাথায় রাখবেন, যদি এক্সামে কোনো কনফিউশন হবে সাথে সাথে টি অ্যাকাউন্ট দাঁড়া করায় ফেলবেন একটা, ঠিক আছে। এই জিনিসটা আর কি, দেখেন কতটা সহজে আপনারা বলতে পারছেন। ডিসকাউন্ট অ্যালাউড টোটালিং 100 হ্যাজ নট বিন এন্টার্ড ইন দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট। তো বলাই আছে কন্ট্রোল অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, কন্ট্রোল অ্যাকাউন্ট। কন্ট্রোল অ্যাকাউন্টে আছে। সো কন্ট্রোল অ্যাকাউন্টে ডিসকাউন্ট অ্যালাউড কোন সাইডে বসে? ডেবিট কার্ড। ও, ডেবিট পাশে স্যার। নট ডেবিট, ক্রেডিটে।
ক্রেডিট। স্যার ক্রেডিটে বসবে স্যার, যেহেতু স্যার অ্যালাউ করছে। ডিসকাউন্ট অ্যালাউড সবসময় আপনার রিসিভেবল ব্যালেন্সে কমিয়ে দিবে। ওকে, আচ্ছা। আ পার্সোনাল অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স হ্যাজ বিন আন্ডারক্যাশড বাই 200 টাকা। স্যার ওই যে প্রিভিয়াস কোশ্চেনের মতো স্যার। একটা একটা করে একটা করে জি চিন্তা স্যার, করবেন। পার্সোনাল জি অ্যাকাউন্ট, স্যার। পার্সোনাল অ্যাকাউন্ট স্যার হচ্ছে রিসিভেবল লেজার। ভেরি গুড। ঠিক আছে, আমার ডেবিট সাইডে আন্ডার ক্যাস্ট হয়ে আছে 200 টাকা, তাহলে আমাকে সবচেয়ে সহজ হিসাব হচ্ছে আমার রিসিভেবল লেজারের যে ব্যালেন্স, রিসিভেবল লেজারের ব্যালেন্স ছিল কত, 12,802 টাকা। তার সাথে আপনি কি করবেন, এই 200 টাকা টাকা অ্যাড করা হবে। অ্যাড করে দিবেন। এই ওয়ার্ড গুলা খেয়াল করবেন, আন্ডার ক্যাস্ট, ঠিক আছে, নট এন্টার্ড, অমিটেড, এই জিনিসগুলা। আচ্ছা, তারপর হচ্ছে কন্ট্রা আইটেম অফ 400 with the payables ledger has not been entered in the control account. কন্ট্রোল অ্যাকাউন্ট। আচ্ছা, কাউন্টের সাথে add করতে হবে। কন্ট্রোল অ্যাকাউন্টে কোন সাইডে বসবে, ডেবিট অর ক্রেডিট? ক্রেডিট সাইডে। ভেরি গুড, ঠিক আছে, আপনারা যথেষ্ট ভালো ধরতে পারছেন। এবার ইরিকভারেবল ডেট আসলো, এটাই বাকি ছিল। ইরিকভারেবল ডেট অফ 500 হ্যাজ নট বিন এন্টার্ড ইন দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট, তাইলে এটার ইম্প্যাক্ট কন্ট্রোল অ্যাকাউন্টে ক্রেডিট কন্ট্রোল অ্যাকাউন্টে ক্রেডিট সাইড। ভেরি গুড, ঠিক আছে। এবার দেখেন, এটা ক্যাশ রিসিভড অফ 250 has been debited to a personal account. This is tricky. যে রিসিভেবল লেজার। আস্তে আস্তে প্রথম কথা হচ্ছে রিসিভেবল লেজারে ইম্প্যাক্ট হবে। আর যদি ক্যাশ রিসিভড করেন, ক্যাশ রিসিভকে সে কোথায় শো করা উচিত ছিল, ক্যাশ রিসিপ্ট শো করা উচিত। কোন সাইডে, ডেবিট সাইড অর ক্রেডিট সাইড? ক্রেডিট সাইড। মাই গুডনেস, এখানে কেন আপনাদের কনফিউশন হয়, সবসময় মনে রাখবেন যে আমি যদি ক্রেডিট সেল করি আর যদি কাস্টমারের কাছ থেকে যদি টাকা পাই, তাহলে ক্যাশ ডেবিট, রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট অলওয়েজ ক্রেডিট। কারণ আপনার অ্যাসেট কমে গেছে, মানে অ্যাসেট কমে গেছে মানে কি, আপনি যে রিসিভেবল যে অ্যাসেটটা ছিল সেটা কমে গেছে আপনার। তাইলে হাউ ডু ইউ রেকগনাইজ ডিডাকশন অর রিডাকশন ইন অ্যাসেট, আপনি তাকে ক্রেডিট করবেন। ঠিক আছে, তাহলে ক্যাশ রিসিভ করলেন, যে টাকাটা, কত টাকা রিসিভ করেছেন এখানে 250, তো সেটাকে কোথায় আসলে শো করা উচিত, খেয়াল করেন, আমার ওয়ার্ড গুলা খেয়াল করেন, কোথায় শো করা উচিত, হুইচ সাইড? ক্রেডিট সাইড। ক্রেডিট সাইডে। আচ্ছা, বাট তাকে আপনি শো করেছেন কোথায়, তাকে শো ডেবিট করেছেন ডেবিট সাইডে। গুড। তাকে যদি আপনি ডেবিট সাইডে শো করেন, প্রথম কথা হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রিটাই তো হলো না। আর তাকে ডেবিট সাইডে শো করার কারণে কিন্তু একটা ডুয়াল ইম্প্যাক্ট আছে। তাকে যদি রিসিভেবল লেজারে ক্যাশ রিসিভ করেছেন, সেটা যদি এখানে আপনার মানে ক্রেডিটে না দিয়ে যদি তাকে ডেবিটে শো করেন, আপনাকে তাকে রেকটিফাই করতে হলে এখন কি করতে হবে? ডাবল অ্যামাউন্ট ডিডাক্ট করতে হবে। ইয়েস, ডাবল ডিডাক্ট করতে হবে। এখানে একটা অনেক স্টুডেন্টরা একটা কমন মিস্টেক করে, তারা যখন তাকে রেকটিফাই করতে যায়, তারা করলো কি, ঠিক আছে আমি দেখছি আপনার 250 টাকা এখানে আমি মানে ডেবিট করেছিলাম ভুল করে, ফাইন, আমি জাস্ট এখানে একটা কারেকশন এন্ট্রি রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে আমি একটা ব্যালেন্স দিয়ে দিই, আপনার ধরেন 250, বাট সেটা করে কি হয়, আমার তো ট্রানজেকশনটা নালিফাইড হয়ে গেল, কিন্তু যেখানে ট্রানজেকশনটা আমার ইম্প্যাক্ট যে জায়গায় থাকার কথা ছিল সেটা তো আমার হলো না। ঠিক আছে, সো আই হ্যাভ টু বুক ডাবল দি অ্যামাউন্ট। ঠিক আছে, ইজ দিস ক্লিয়ার? ইয়েস স্যার। কারো কনফিউশন থাকলে আমাকে বলেন, তাইলে খেয়াল করে দেখবেন এবার। এইটাই যদি বুঝেন যে ক্যাশ রিসিভড, রিসিভেবল লেজারে ক্যাশ রিসিভড হলে সেটা হতো আমার মাইনাস হতো, কিন্তু তাকে আমি কি করছি, ভুল করে আমি তাকে ডেবিট সাইডে দেখাইছি। তাহলে এখন যদি আমি মাইনাস করি, কত টাকা মাইনাস করব? ডাবল অফ দি অ্যামাউন্ট, ডাবল টাকা, 500 টাকা মাইনাস করব। ঠিক আছে, দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আপনাদের। এগুলো এমসিকিউতে কিছুটা বদার করে আপনাদের, পরের গুলো আপনাদের জন্য সহজ। ঠিক আছে, বাট এটা একটু একটু অদ্ভুত আছে। ঠিক আছে, ডিসকাউন্ট রিসিভড অফ 50 হ্যাজ বিন ডেবিটেড টু বেলস রিসিভেবল লেজার অ্যাকাউন্ট, এটা কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট নাকি আমার কন্ট্রোল অ্যাকাউন্ট? রিসিভেবল লেজার। গুড, আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট স্যার। রিসিভেবল পার্সোনাল লেজারে অ্যাকাউন্ট, ইয়েস স্যার। পার্সোনাল অ্যাকাউন্ট, গুড। পার্সোনাল অ্যাকাউন্টে এই ডিসকাউন্ট রিসিভড আপনি কি করছেন, তাকে ডেবিট করছেন, এখন তাকে তাহলে কি করতে হবে, ক্রেডিট করতে হবে মাইনাস করবেন, তাই তো? ইয়েস স্যার। করব। আচ্ছা, একটু খেয়াল করে দেখবেন, এখানে একটা চ্যালেঞ্জ হচ্ছে কি, ডিসকাউন্ট রিসিভ কিন্তু কখনো আসলে আমার এটার পার্ট না। তাহলে ক্রেডিট করতে হবে স্যার, ডবল এন্ট্রিতে ক্রেডিট করতে না হবে। না 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 না, ডোন্ট গো দেয়ার, ডোন্ট গো দেয়ার, ওই জায়গাটা ডবল হবে স্যার অ্যামাউন্টটা। নো, কখনো ডাবল হবে না। কেন আমি আপনাকে বলি, ফার্স্ট ক্রেডিট অফ অল করব। তারেক, আস্তে আস্তে জিনিসটা বোঝেন। ঠিক আছে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমার সেই রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট, মনোযোগ দিয়ে শুনেন। রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে যদি আমার একটা ডিসকাউন্ট অ্যালাউড হতো আজকে 50 টাকা,
মনোযোগ দিয়ে শুনেন, তাহলে তাকে কোন সাইডে রেকর্ড করা উচিত ছিল আমার? ক্রেডিট ক্রেডিট সাইডে। সাইডে স্যার। ক্রেডিট সাইডে। বাট আপনি যদি তাকে ভুল করে ডেবিট সাইডে রেকগনাইজ করে দিতেন, তাহলে রেকটিফিকেশন করতে হলে কি করতে হতো? ডাবল ক্রেডিট করতে সাইডে হতো ডাবল 500 মাইনাস টাকা করতে দিয়ে। হতো। রাইট, ঠিক আছে। বাট এবার ডাবল আপনি এইটাতে ডাবল ইউজ করবেন, কারণ রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টেই তো আমার ডিসকাউন্ট অ্যালাউড থাকবে, কিন্তু সে রং সাইডে বুকড হয়ে গেছে, তাকে রাইট সাইডে বুক করতে তাকে আপনি ডাবল করেছেন। বাট রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে যদি আজকে একটা ডেবিট সাইডে আপনি ডিসকাউন্ট রিসিভ ঢুকান, তাহলে কি হলো আপনার জিনিসটা? প্রথম কথা, ডিসকাউন্ট রিসিভ কি থাকা উচিত রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে, তারেক? নো স্যার। স্যার এটা থাকা আচ্ছা, স্যার না এটা স্যার। থাকা উচিত। প্লেন এন্ড সিম্পল। তাকে আপনি নালিফাই করতে হলে রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্টে কি করবেন? স্যার ক্রেডিট দিকে ক্রেডিট ক্রেডিট দিকে দিকে বসাবো স্যার। ক্রেডিট করবেন, ঠিক আছে, দ্যাট ইজ এনাফ। ওই অ্যামাউন্টটাকে আপনি ক্রেডিট করবেন, নট ডাবল। সো আমরা একটা জিনিস এখান থেকে শিখলাম, যদি ভ্যালিড অ্যামাউন্ট থাকে, সে যদি এখানে বিলং করে, তাহলে তাকে ঠিকই তার রাইট সাইডে পোস্ট করবেন, বাট ডাবল অ্যামাউন্ট পোস্ট করবেন যদি আগের বার রং সাইডে পোস্ট হয়। কিন্তু সে যদি এখানে বিলং না করে, যেমন ডিসকাউন্ট রিসিভ তো আপনার পেয়েবল অ্যাকাউন্টের আইটেম, ঠিক আছে, তাহলে তাকে যদি আপনি রিভার্স করেন, জাস্ট আপনি তাকে উল্টা সাইডে একটা এন্ট্রি দিবেন। ওকে, এটা একটু ট্রিকি জিনিসটা। ক্রেডিট নোট ফর টাকা 200 হ্যাজ বিন অমিটেড ফ্রম দ্য ক্যাস্টিং অফ দ্য সেলস ডে বুক। ঠিক আছে, সহজ। ক্রেডিট নোট হলে আমরা জানি রিটার্ন ইনওয়ার্ডস হলো আমাদের, ঠিক আছে। আর কোথায় হয়েছে? ফ্রম ক্যাস্টিং অফ সেলস ডে বুক। সেলস ডে বুক থেকে কোথায় যায় আমার? নমিনাল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট অনলি। কন্ট্রোল হ্যাঁ, নো ইম্প্যাক্ট হোয়াটসোএভার অন মাই রিসিভেবল লেজার ব্যালেন্স, ঠিক আছে। তাইলে আমি কি করব? এই ক্রেডিট নোটের ইম্প্যাক্ট কি হবে আমার সেলস ডে বুকে? কন্ট্রোল অ্যাকাউন্টে কি হবে? ক্রেডিট থেকে। ক্রেডিট সাইডে হবে। ভেরি গুড, ঠিক আছে। আর লাস্ট ওয়ান, না লাস্ট ওয়ান, দুটো আছে। ক্যাশ রিসিভড অফ 8 হ্যাজ বিন ক্রেডিটেড টু আ পার্সোনাল অ্যাকাউন্ট অ্যাজ 8। এটা হচ্ছে ক্যাশ রিসিভড, ঠিক আছে। এটা ইম্প্যাক্ট হচ্ছে অন মাই পার্সোনাল অ্যাকাউন্ট। সো পার্সোনাল অ্যাকাউন্টে যখন আমি ক্যাশ রিসিভ করব, সেটাকে আমি কোন সাইডে রেকগনাইজ করি? টেল মি। ক্যাশ রিসিভ ক্রেডিট সাইড। ক্রেডিট স্যার সাইডে ক্রেডিট সাইডে রেকগনাইজ করব। সো যদি ক্রেডিট সাইডে রেকগনাইজ করতে গিয়ে আমি অ্যামাউন্ট রেকগনাইজ করার কথা ছিল 80 টাকা, বাট আমি রেকগনাইজ করেছি 8 টাকা, তাহলে এখন আমি ক্রেডিট সাইডে কত টাকা রেকগনাইজ করবো এক্সট্রা আরো? 72 টাকা স্যার। 72 টাকা আমি রেকগনাইজ করবো। দ্যাট মিনস 72 রিসিভেবল লেজারে সে সাবট্রাক্ট হবে আর কি আমার এখানে। ওকে, লাস্ট ওয়ান। A check of 300 received from customer and entered in the control account received from customer and entered in the control account and personal account has been dishonored by the bank। তার মানে আমি 300 টাকার চেক পেয়েছি, খেয়াল করে দেখবেন কন্ট্রোল অ্যাকাউন্টে আমি রেকগনাইজ করেছি, তার মানে কন্ট্রোল অ্যাকাউন্টে তাকে আমি ক্রেডিট করেছি, পার্সোনাল অ্যাকাউন্টেও তাকে আমি ক্রেডিট করেছি, ঠিক আছে। বাট হ্যাজ বিন ডিসঅনার্ড বাই দ্য ব্যাংক, বাট নো অ্যাডজাস্টমেন্ট হ্যাজ বিন মেড ইন দি কন্ট্রোল অ্যাকাউন্ট। তার মানে রিসিভেবল লেজারে কিন্তু ঠিকই অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে আমার, ঠিক আছে, ডিসঅনার্ড চেকের, বাট আমার কন্ট্রোল অ্যাকাউন্টে এখনো অ্যাডজাস্টমেন্ট আসেনি। সো কন্ট্রোল অ্যাকাউন্টে যখন ডিসঅনার্ড চেক হবে, ওয়ার উইল উই ইম্প্যাক্ট দিস? ডেবিট সাইড অর ক্রেডিট সাইড? ডেবিট সাইড। ডেবিট ডেবিট সাইড। সাইড। দেখেন লজিক ডেবিট সাইড হচ্ছে, স্যার। হ্যাঁ লজিক হচ্ছে ডিসঅনার চেক মানে কি, আমার রিসিভেবলটা আবার আগের জায়গায় চলে আসছে, কারণ কাস্টমার যেটা টাকা দিয়েছে ওটা তো আসলে আমার জন্য ফান্ড আমি আসলে পাইনি, ঠিক আছে। সো রিসিভেবল কন্ট্রোল অ্যাকাউন্ট ডেবিট, আর ওইদিকে হচ্ছে আমার ক্যাশ হয়ে যাচ্ছে ক্রেডিট, ঠিক আছে। সো এইটাই অঙ্কের মেইন পার্টটা। আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য এই সামটা দেখাচ্ছি, কারণ এমসিকিউর যুগে এতটুকু বুঝাই যে না, এমসিকিউর যুগে আপনাকে এই জিনিস করতে দেওয়া হবে না, ঠিক আছে। বাট এতটুকু যদি আপনারা জানতে চান যে এখন আপনাকে রিভাইজ কন্ট্রোল অ্যাকাউন্ট করতে বলা হয়েছে, আমি খুব সহজ করে এই কাজটা করি। প্রতিটা অ্যাডজাস্টমেন্ট এখানে এ থেকে এল পর্যন্ত যে অ্যাডজাস্টমেন্ট, যেগুলো শুধু কন্ট্রোল অ্যাকাউন্টের অ্যাডজাস্টমেন্ট, সবগুলোকে আমি ইয়েলো কালারে এনসিএ দিয়ে হাইলাইট করে রেখেছি। সো যেটা ডেবিট সেটা ডেবিট সাইডে বসবে, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট সাইডে বসবে। সো আই গেট মাই কারেক্ট ব্যালেন্স, ঠিক আছে, 12,500 টাকা। সেম ভাবে আমার রিসিভেবল লেজারের ব্যালেন্স ছিল 12,802 টাকা। তো তার সাথে আমি কি করেছি, রিসিভেবল লেজার দিয়ে যেটাকে আমি হাইলাইট করেছি, অ্যাড অ্যান্ড সাবট্রাক্ট করেছি, সেভাবে যদি আমি নিয়ে আসি, আই এন্ড আপ উইথ 12,500, ঠিক আছে। সো দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কারো কোনো কনফিউশন আছে কিনা কন্ট্রোল অ্যাকাউন্টে? একদম আদ্যপান্ত আপনাদেরকে বোঝানো হলো জিনিসটা। স্যার এটা সময় নিয়ে বাসায় রিল্যাক্সে দেখতে হবে, বিকজ হ্যাঁ, অনেক এটি সময় ধরে ক্লাস করা। ইট ইজ টাফ। আমি কোনোভাবে আপনাদেরকে আমি বলবো না, এন্ড আজকে আপনাদেরকে মেন্টালি অতটা ট্যাক্সও করবো না, ঠিক আছে। আজকে ব্যাংক রিকনসিলিয়েশনের যে চ্যাপ্টারটা আছে, আমি জাস্ট কিছু জিনিস আপনাদেরকে জাস্ট বেসিক ডিসকাস করে যাব।
অতটা আপনাদেরকে ইয়ে করবো না, মানে বদার করবো না, জাস্ট প্রেমিসটা দিয়ে যাবো। সো যেটা বললাম যে কন্ট্রোল অ্যাকাউন্টের জন্য অনেক অ্যাডজাস্টমেন্ট আপনাদের এক্সামে আসবে, কন্ট্রোল অ্যাকাউন্ট, ব্যাংক রিকনসিলিয়েশনস, এরর অ্যাডজাস্টমেন্ট। আমার বেটার হাফ অফ দ্য ইভেন্ট নেক্সট ক্লাসও দেখবেন যে এগুলো নিয়ে আমি ডিসকাস করব। এরপরের ক্লাস তো আমার তো ধরেন 4টা ক্লাস তো হয়ে যাবে, এরপর হয়তো আমার একটা ক্লাস থাকবে যেখানে আমি আপনাদেরকে কোন চ্যাপ্টারটা, নন কারেন্ট অ্যাসেট নিয়ে আমি গো থ্রু করবো। এরপর হয়তো আমার অফিসিয়াল ক্লাস শেষ, আমি হয়তো আরো 2টা ক্লাস পেতে পারি। ওই 2টা ক্লাসে নন কারেন্ট অ্যাসেট শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে ইয়ে নিয়ে বসবো, ওই যে, স্যার আপনি আমাদের ক্যাশ ফ্লো এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখবেন। হ্যাঁ, আমি যদি ইনশাল্লাহ যদি পারি, আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট তো অবশ্যই আমি করবো, এটা তো আমার স্যার এলিজিবল বেটার ক্লাস। হইতো স্যার একদিন যদি কোয়েশ্চেন সলভিংটা রাখতেন অ্যাজ লাইক বিফোর আপনি যেটা করেন। সেটা করতে গেলে ঠিক আছে, আই উইল স্পিড ইট আপ। আমি কিছু কিছু জিনিস স্পিড আপ করে কম্পোজ করে আমি কোশ্চেন অ্যান্সারটা নিয়ে আসবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সামস। আচ্ছা, সো যেটা বলছিলাম যে ব্যাংক রিকনসিলিয়েশন আমরা কেন করি, ব্যাংক রিকনসিলিয়েশনে আমি আপনাদেরকে আসলে বেশি একটা জাস্ট কি এরিয়াগুলো আমি হাইলাইট করবো আপনাদেরকে, ঠিক আছে? যে ব্যাংক রিকনসিলিয়েশন কেন করি, ব্যাংক রিকনসিলিয়েশন হচ্ছে সোজা কথা, আমার বুক অফ অরিজিনাল এন্ট্রি ফর অল ক্যাশ ট্রানজেকশনস কি? আই জাস্ট নিড ওয়ান ওয়ার্ড, যে বুক অফ অরিজিনাল এন্ট্রি ফর অল ক্যাশ ট্রানজেকশনস কোনটা? লেজার। ক্যাশ বুক। ক্যাশ বুক, ঠিক আছে। সো ক্যাশ বুক ইজ মাই বুক অফ অরিজিনাল এন্ট্রি ফর অল ক্যাশ ট্রানজেকশনস, ঠিক আছে। আর ক্যাশ বুকে যা আমরা রেকর্ড করি সেটা আমার ক্যাশের ব্যাংক আছে, আমার ক্যাশ ইন হ্যান্ড আছে, ঠিক আছে। আমরা এক্সামের খাতিরে এখানে যেভাবে আমরা এটাকে স্টাডি করবো সেটা হচ্ছে আমরা অনলি ক্যাশের ব্যাংক নিয়ে আমরা স্টাডি করবো, অ্যান্ড আমরা ক্যাশের ব্যাংকের সাথে আমাদের ব্যাংক স্টেটমেন্ট যেটা জেনারেট করে দেয় তার রিকনসিলিয়েশন করবো, ঠিক আছে। আর বিভিন্ন কারণে আমার ক্যাশ বুক ব্যালেন্স আর আমার মানে যেটা হচ্ছে আমার ক্যাশ অ্যান্ড ব্যাংকের ব্যালেন্স যেটা, আর তার সাথে আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কখনো ম্যাচ করে না, ঠিক আছে। মাল্টিপল রিজনস, আমি ওগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদেরকে একটু আগে কিছু প্রেমিস বা কনটেক্সট দিয়ে দিই, দিস ইজ ওয়ার আই শুড স্টার্ট, ঠিক আছে। দিস ইজ ইয়োর ক্যাশ বুক। সো একটা ক্যাশ বুক, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, সবসময় আপনার ক্যাশ বুকের বা ক্যাশ ব্যালেন্স আপনার কোন দিকে শো করবে? অন ইউর ডেবিট ডেবিট সাইড, সাইড। ঠিক আছে। আর আপনার যে পেমেন্টস গুলো হবে সেগুলো সবসময় শো করবে আপনার ক্রেডিট সাইডে। সো রিসিটস অন মাই ডেবিট সাইড, পেমেন্টস অন মাই ক্রেডিট সাইড। আর ইউজুয়ালি আমার সবসময় রিসিট বেশি থাকে, যার কারণে ক্যাশ বুকে আমার ডেবিট সাইডের ব্যালেন্স থাকে এন্ড অফ দ্য ডে, ঠিক আছে। নাও লেট আস লুক ইনটু দ্য ব্যাংক স্টেটমেন্ট। কেউ ব্যাংক স্টেটমেন্ট যদি চোখে দেখে থাকেন, একটা জিনিস খেয়াল করবেন, এটা আমাকেও আগে কনফিউজ করতাম, কি ব্যাপার যে টাকা আসলে ক্রেডিট হয় কেন, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে ব্যাংক স্টেটমেন্টে যেটা আপনি ক্যাশ বুকে ডেবিট সাইডে পাবেন সেটা আপনি ব্যাংক স্টেটমেন্টে পাবেন ক্রেডিট ক্রেডিট সাইডে, সাইডে স্যার, ঠিক আছে। তাদের জন্য লাইবিলিটি স্যার। হ্যাঁ, আমি আসছি ওটাতে। আর ক্যাশ বুকে যেটা আপনি ক্রেডিট সাইডে পাবেন সেটা ব্যাংক স্টেটমেন্টে পাবেন ডেবিট অন সাইড। ইউর ডেবিট সাইড। এই এতটুকু জিনিস আগে সবার মাথায় রাখতে হবে, ঠিক আছে। অ্যান্ড দ্য লজিক ইজ জাস্ট লাইক ক্যাশ বুকে, ক্যাশ আমার অ্যাসেট, এই ব্যালেন্সটাকে আমি সবসময় ডেবিট সাইডে রাখি। আর উইথড্রয়াল বা ওভারড্রাফট যদি হয় ক্যাশ বুকে সে সবসময় ক্রেডিট সাইডে থাকবে, ঠিক আছে। অ্যান্ড ইফ ইউ লুক অ্যাট দ্য ব্যাংক, আমি যদি ব্যাংকে গিয়ে যখন টাকা জমা দেই, এটা তার জন্য একটা লায়াবিলিটি। অ্যাজ আ রেজাল্ট যত মানুষ টাকা ডিপোজিট করে সেটা সে সবসময় ক্রেডিট হিসাবে রেকগনাইজ করে, ওকে। আর ব্যাংক যখন টাকা, মানে ব্যাংকের থ্রুতে বা আমি যখন ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসবো, তাহলে কি হলো, তার লায়াবিলিটি কমে গেল। সো লায়াবিলিটি যদি কমে যায়, ব্যাংক সেটা কোথায় রিফ্লেক্ট করবে? ডেবিট অন ইটস সাইডে। ডেবিট সাইড, ঠিক আছে। সো দিস ইজ দ্য থিং। অ্যান্ড ইউজুয়ালি আমার ক্যাশ বুকের ব্যালেন্স যদি ডেবিট সাইডে থাকে তাহলে আমার ব্যাংকের ব্যালেন্স দিন শেষে ক্রেডিট সাইডে থাকবে। আর ক্যাশ বুকের ব্যালেন্স যদি ক্রেডিট সাইডে থাকে, আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স দিন শেষে সবসময় ডেবিট সাইডে থাকবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দি বেসিক প্রেমিস। আচ্ছা, এখন আমি বলি আইডিয়ালি আমার ক্যাশ বুকের ব্যালেন্স অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স হ্যাজ টু ম্যাচ, নো কোশ্চেন্স আস্কড। কিন্তু খুব রেয়ারলি এগুলা ম্যাচ করে, রেয়ারলি ম্যাচ করে, and এগুলার কিছু কারণ আছে। কারণগুলোকে আমি আরো ডেপথে যাব, এতটুকু আগে বলে যাই আপনাদের কাছে। নাম্বার ওয়ান হচ্ছে টাইমিং ডিফারেন্স, ঠিক আছে। টাইমিং ডিফারেন্স হচ্ছে, আজকে ধরেন আপনি একটা চেক ইস্যু করেছেন আপনার একটা সাপ্লায়ারের কাছে পেমেন্ট করার জন্য। সো সাপ্লায়ারকে যখন চেক ইস্যু করেছেন, আপনি আপনার ক্যাশ বুকে কি করবেন? মনোযোগ দিয়ে চিন্তা করে দেখেন জিনিসটা, ঠিক আছে। আপনি যখন একটা চেক ইস্যু করছেন আপনার সাপ্লায়ারকে দিবেন, হোয়াট ইজ ইউর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? স্যার আমার ক্যাশ বুকে আমার আমি ক্রেডিট করবো। ক্যাশ বুক থেকে মাইনাস হবে। এই মাইনাস ওয়ার্ডটা ভুলে যান, ক্যাশ বুক হবে ক্রেডিট আর ট্রেড পেয়েবল হবে ডেবিট, ইয়েস ঠিক আছে। তাহলে আমার ক্যাশ ব্যালেন্স কমে গেল, কিন্তু সে যদি এটা ব্যাংকে জমা না দেয় চেকটা, আর ব্যাংক যদি রাইট টাইমে যদি চেকটা ক্লিয়ার না করতে পারে, ঠিক আছে, কাট অফ পিরিয়ডের আগে, তাহলে কি আমার ব্যাংক ব্যালেন্স আর
ক্যাশ বুক ব্যালেন্স মিলবে? No, মিলবে sir. না। দ্যাট নাও ইজ দ্য স্যার। থিং, দ্যাট ইজ কল্ড টাইমিং ডিফারেন্স, যে আমি চেক ইস্যু করেছি আর ব্যাংকে এখনো জমা পড়তে পড়তে যে সময়টা লেগেছে। ঠিক আছে, আরেকটা জিনিস হয় যে আমি কাস্টমারের কাছ থেকে চেক রিসিভ করেছি, সো চেকটা রিসিভ করার সাথে সাথে আমি কি করলাম, আমি ক্যাশকে ডেবিট করলাম আর ওইদিকে রিসিভেবলকে ক্রেডিট করলাম। ঠিক আছে, এবার আমি চেকটা হাতে নিয়ে হাঁটতে হাঁটতে ব্যাংকে গিয়ে জমা দিলাম। সো ব্যাংকে গিয়ে যখন আমি জমা দিব, ব্যাংক দেখা গেল চেকটাকে ক্লিয়ার করলো না। না করলে কি আমার ব্যাংক স্টেটমেন্টে কি ব্যালেন্সটা রিফ্লেক্ট করবে? করবে না। সো ইউর ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স ইজ লোয়ার দেন ইউর ক্যাশ বুক ব্যালেন্স। সো টাইমিং ডিফারেন্স হচ্ছে সোজা কথা, চেক পাওয়ার পর আপনি ব্যাংকে জমা দিতে যে সময়টা লাগে, বি ইট ইউ অর ইউর সাপ্লায়ার, যার কারণে আপনার ক্যাশ বুকের সাথে ব্যাংক স্টেটমেন্টের একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে থাকে। এম আই ক্লিয়ার? এটা হচ্ছে টাইমিং ডিফারেন্স, সবচেয়ে ফ্রিকোয়েন্টলি যেই কারণে আপনার ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স মিসম্যাচ হয়। নেক্সট হচ্ছে গিয়ে অমিশন, যে কোনো ট্রানজ্যাকশন করেছেন, এটা আপনার ক্যাশ বুকে রেকর্ড হয়নি। ঠিক আছে, বা কোনো ট্রানজ্যাকশন করেছেন, ব্যাংকে হয়তো ভুল করে এটা রেকগনাইজ করেনি। অ্যান্ড এরার্স মেড বাই দ্য ব্যাংক, যে কোনো ট্রানজ্যাকশন হলো, ভুল রেকর্ড করেছেন। ইউজুয়ালি ব্যাংক সচরাচর ভুল করে না, বাট এক্সামের জন্য প্রিপারেশন রাখবেন যে ব্যাংকেরও কিছু ভুল হয়। আছে আমাদের একটা এক্সাম্পল বইতে যেখানে এই এররটা পাবেন। আর ফার্মের ভুল আছে বলেই রিকনসিলিয়েশন সাম আছে, সোজা কথা। ঠিক আছে, আচ্ছা। অ্যান্ড এই যে ব্যাংকের সাথে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্সের সাথে আমাদের যে ব্যাংক স্টেটমেন্টের সাথে যে ক্যাশ বুকের যে ব্যালেন্সের যে আমার মিসম্যাচ হয়, হাউ ডু উই ম্যানেজ দিস? উই ইউজ ব্যাংক রিকনসিলিয়েশন। সো দিস ইজ দি প্র্যাকটিস, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইউজ করে আমরা ক্যাশ বুকের ব্যালেন্সের সাথে আমরা ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স নেই। নাও কামস দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন ব্যালেন্সটাকে আপনি আপনার ট্রায়াল ব্যালেন্সের পার্ট, কোন ব্যালেন্সটা আপনার নমিনাল লেজার হিসাবে থাকবে, অ্যান্ড কোনটা আপনার ট্রায়াল ব্যালেন্সে যায় বলেন? দ্য ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স অর ইউর ক্যাশ বুক ব্যালেন্স? ক্যাশ বুক ব্যালেন্স, Cash book. ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট হ্যাঁ, ক্যাশ যদি এন্ড ক্যাশ হিসাব ইকুইভ্যালেন্ট বা করি। আমার ক্যাশ বুক ব্যালেন্স। ঠিক আছে, কারণ ব্যাংক স্টেটমেন্ট ইজ জাস্ট আ স্টেটমেন্ট, এটা হচ্ছে আমার আমরা তো ক্যাশ রিকনসিলিয়েশন। বুক মেনটেন করি। গুড, এটা থাকে, এটা একটা বাজে একটা ট্রু ফলস আসছিল, স্টুডেন্টদের পুরো কনফিউজ করে দিছে এখানে। ঠিক আছে, টু এক্সপ্লেইন দ্য রিজনস ফর দ্য ডিফারেন্সেস অ্যান্ড টু আইডেন্টিফাই এরার্স অ্যান্ড অমিশনস ইন বোথ ডকুমেন্টস সো দ্যাট কারেকশনস ক্যান বি মেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে রিকনসিলিয়েশনের অবজেক্টিভ হচ্ছে টাইমিং ডিফারেন্স গুলাকে বের করে, আর আমার এরার্স অ্যান্ড অমিশনস যা আছে সেগুলোকে আমরা রেকটিফাই করে আমরা আমাদের ক্যাশ বুককে আপডেট করে আমরা ব্যাংক রিকনসাইল যেতে করতে পারি বা ব্যাংক স্টেটমেন্টের সাথে রিকনসাইল করতে পারি। ঠিক আছে, এইবার হচ্ছে আমরা যে ব্যাংক রিকনসিলিয়েশন করব, মানে কি প্লেয়ার্স কারা, কাদের জন্য এই রিকনসিলিয়েশন, এই আইটেমগুলো নিয়ে আসলে এটা ডেপথ স্টাডি আমাদের বইতে নেই। আমি বারবার বলি বইতে অনলি 4 পেজ, দিস ইজ নট এনাফ। সো আপনাদেরকে একটু ফোকাস রাখতে হবে অন হোয়াট, অন দিস, এই স্লাইডসটা এভাবে প্রিপেয়ার করে নিয়ে আসা। ঠিক আছে, এটা ফ্র্যাঙ্ক উডের একটা বই আছে যেখানে এত ডেপথে আসলে এগুলো নিয়ে ডিসকাস করা, অন্য কোথাও আসলে অতটা নাই। ঠিক আছে, সো কেন ক্যাশ বুক ব্যালেন্সের সাথে আমার ব্যাংক স্টেট ব্যালেন্সের মিসম্যাচ হয়? সো লেট আস স্টার্ট। ওকে, ফার্স্ট এন্ড ফরমোস্ট আনক্রেডিটেড আইটেম, যেটাকে আমি কি নামে ডাকি? আমরা বইতে পড়ি লজমেন্ট, ব্যাংক লজমেন্ট হিসাবে জানি। ঠিক আছে, বা এটাকে আমরা আনক্রেডিটেড আইটেম হিসাবে আমরা উল্লেখ করে থাকি। সো হোয়াট এক্স্যাক্টলি ইজ আনক্রেডিটেড আইটেম? ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে শুনেন। আজকে আপনাকে আপনার কাস্টমার একটা চেক দিয়েছে। ঠিক আছে, সো চেকটা যখন আপনি হাতে পাচ্ছেন, আপনি আপনার ক্যাশ বুকে কি করেন? ক্যাশ ডেবিট, রিসিভেবল ক্রেডিট করছেন। কিন্তু ওই চেকটা এখনো ব্যাংকে জমা পড়েনি, বা ব্যাংকে জমা পড়লেও ব্যাংক এটাকে আপনার কাট অফ ডেটে ক্লিয়ার করেনি। তাহলে ব্যাংক স্টেটমেন্টে আপনার ক্যাশ বুকে কি হয়ে আছে ব্যালেন্সটা চিন্তা করে বলেন? ডেবিট হয়ে আছে। ডেবিট হয়ে Debit আছে, হয়ে বাট আছে। ব্যাংক স্টেটমেন্টে কোথায় এক্সপেক্টেড এই ব্যালেন্সটা? ক্রেডিটে Credit থাকার ক্রেডিট দিকে। ভেরি গুড, বাট ব্যাংক স্টেটমেন্টে কি এটা ক্রেডিট যে হয়নি? ক্রেডিট না হওয়ার কারণে ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স আর ক্যাশ বুকের ব্যালেন্স ডেফিনেটলি মিসম্যাচ আছে। বাট কোন সাইডের ব্যালেন্স বেশি আর কোন সাইডের ব্যালেন্স কম? ক্যাশ আর বুকে আমার ডেবিট সাইডের ক্যাশ ব্যালেন্স বুকে বেশি বেশি হবে এবং আর বেশি ব্যাংক স্টেটমেন্টে কম হবে। মানে ঠিক আছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতটুকু নলেজটা নেন। ফার্স্ট অফ অল আগে জানতে হবে আচ্ছা জিনিসটা কি। স্যার, স্যার এখানে কে ঠিক আছে, ব্যাংক নাকি আমরা? এটা এটা মিলিয়ন ডলার কোশ্চেন। ফার্স্ট অফ অল হচ্ছে কারোই কোনো ভুল নাই। জাস্ট আমি একটা কথা বলি, প্রথমত হচ্ছে কেউই কোনো মিস্টেক স্যার নাই, কারণ এটা স্যার টাইমিং ডিফারেন্স হয়ে আছে স্যার। এক্স্যাক্টলি, এই যে দেখেন 3টা ওয়ার্ড আমি এখানে উল্লেখ করেছি যে কেন ব্যাংক রিকনসিলিয়েশন করতে হয়, ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অন্য জিনিসের থেকে, যেটা একটু পরে আমরা পড়বো, এরার্স এন্ড অ্যাডজাস্টমেন্ট। ঠিক আছে, এর থেকে ডিফারেন্স হচ্ছে কি, এটা হচ্ছে রিকনসিলিয়েশন, হচ্ছে দুইটা স্টেটমেন্টের ব্যালেন্স আমি রিকনসিলিয়েশন করছি।
সো আমরা রিকনসিলিয়েশন করতে পারি কি কি কারণে? টাইমিং ডিফারেন্স, এটা আমি যে এখন আপনাকে বললাম। সো টাইমিং হচ্ছে আমার টাইমে আমি চেক পাওয়ার সাথে সাথে রেকগনাইজ করলাম ক্যাশ বুকে, ঠিক আছে, কিন্তু এটা এখন আমার ব্যাংকে গিয়ে পৌঁছায়নি। ঠিক আছে, আরেকটা জিনিস হচ্ছে অমিশন। অমিশন যদি আমার ব্যাংকে যদি ভুল হয়, মানে অমিশন যদি হয়ে থাকে, মানে অমিশন অ্যান্ড এরর, সেটা যদি ব্যাংকও করে আর যদি ফার্ম করে, তাহলে আমাকে সেটাকে ঠিক করতে হবে। সো অমিশন অ্যান্ড এরর হইলে আমাকে ঠিক করার প্রশ্ন আসে, তারিখ। বাট টাইমিং ডিফারেন্স যদি হয়, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং। তো টাইমিং ডিফারেন্স হলে আপনাকে কোনটা ঠিক না বলে বলতে হবে যে কোন ব্যালেন্সটাকে আপনি নিয়ে কাজ করবেন। ঠিক আছে, নাও আই এম আস্কিং ইউ, কোন ব্যালেন্স নিয়ে আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবেন? স্যার আমাদেরটা, কারণ আমাদেরটা ব্যাংক বুক নিয়ে স্যার। নো ক্যাশ তানভীর, বুক নিয়ে। ক্যাশ আর বুক, ক্যাশ বুক নিয়ে স্টার্ট করতে হবে সব ফাইন্যান্সিয়াল সময় স্টেটমেন্ট। ক্যাশ বুক নিয়ে করবেন। আপনি রিকনসাইল করে আপনি বুঝে নেবেন যে কেন আমার গ্যাপটা হচ্ছে। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট। আমরা চেকটা পেয়েছি ব্যাংকে, আমি ক্যাশ বুকে রেকর্ড করে দিয়েছি, কিন্তু আমি এখনো ব্যাংকে জমা দিইনি, এন্ড দ্যাটস ওয়াই আমার ব্যাংক স্টেটমেন্টে এখন রিফ্লেকশন আসেনি। সো আমাকে জানতে হবে রিকনসিলিয়েশনের অবজেক্টিভটা হচ্ছে আমার ক্যাশ বুক অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট মিলে আমি গ্যাপটা জানবো, অ্যান্ড গ্যাপটা কি কারণে হয়েছে সেটা জানবো। ঠিক আছে, দেন আই উইল ডিসাইড যে কোন ব্যালেন্স নিয়ে আমি কাজ করবো। অ্যান্ড অবভিয়াসলি আমার ব্যালেন্স হচ্ছে গিয়ে এখানে ক্যাশ বুকের ব্যালেন্সটা। ঠিক আছে, এটা কিন্তু কেস বাই কেস ভ্যারি করবে। ওকে, দ্যাটস ওয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট। আমরা একটা একটা করে যাবো। সো ব্যাংকিং মেড শোন ইন ক্যাশ বুক বাট নট অন দ্য ব্যাংক স্টেটমেন্ট। সো আপনার টাকাটা আসছে বা চেকটা আসছে সেটা তো ক্যাশ বুকে ঠিক প্রপারলি রিফ্লেক্টেড, রাইট? সো দিস ইজ মাই কারেক্ট অ্যান্সার। তানভীর, আর ইউ ক্লিয়ার? স্যার তানভীর, ইয়েস স্যার। আচ্ছা, ঠিক আছে। আনপ্রেজেন্টেড চেক, এবার জাস্ট উল্টা জিনিস। আমি একটা চেক লিখে দিলাম আমার সাপ্লায়ারের কাছে। সো সাপ্লায়ার এই চেকটা নিয়ে এখনো ব্যাংকে জমা দেয়নি, কিন্তু আমি যখন চেকটা লিখে দিচ্ছি আমি আমার ক্যাশ বুকে কি রেকগনাইজ করছি? ট্রেড রিসিভেবল ডেবিট, ক্যাশ হচ্ছে গিয়ে আমার ক্রেডিট। ঠিক ক্রেডিট। আছে, সো ট্রেড রিসিভেবল ডেবিট আর ক্যাশ যদি আমার ক্রেডিট হয়, তাহলে আমার ক্যাশ বুকের ব্যালেন্স কি হবে? কমে যাবে। কমে যাবে। ঠিক আছে, কমে বাট যাবে, আমার ব্যাংক স্টেটমেন্টের ব্যালেন্স কি হয়ে থাকবে? বেশিই বেশি। থাকবে স্যার। ভেরি গুড। সো ক্যাশ বুকে আমি যখন, মনোযোগ দিয়ে শুনেন, আমি যখন কাস্টমার কাছে সাপ্লায়ারকে যখন চেকটা লিখে দিলাম আমার ক্যাশ বুকে আমি তাকে করছি ক্রেডিট, আর অন দি আদার হ্যান্ড আমার ব্যাংক স্টেটমেন্টে সেটা কি হওয়া উচিত ছিল? ক্রেডিট হওয়া উচিত ছিল স্যার। স্যার ডেবিট। ডেবিট, ডেবিট হওয়া উচিত ছিল, বাট দ্যাট ডিড নট হ্যাপেন। ঠিক আছে, গুড, ভেরি গুড। সো আনপ্রেজেন্টেড চেক মানে চেকটা এখনো আমার সাপ্লায়ার ব্যাংকে প্রেজেন্ট করে নেই, অ্যাজ আ রেজাল্ট আমার ব্যাংক স্টেটমেন্ট ব্যালেন্স ইজ হায়ার দেন মাই ক্যাশ বুক ব্যালেন্স। ওকে, নাম্বার 3, স্ট্যান্ডিং অর্ডার। আমি জাস্ট এতটুকু দেখে আপনাদেরকে শেষ করে দিব আজকে। টার্মস গুলোর সাথে আপনাকে পরিচয় করাই, নেক্সট ক্লাসে থাকবে কমপ্লেক্সিটি গুলো। ওকে, স্ট্যান্ডিং অর্ডার হচ্ছে কি, যেটা আমরা প্রচুর পরিমাণে হয়ে থাকে, দেখবেন যে কিছু কিছু গার্মেন্টস থাকে বা বড় বড় কোম্পানিরা থাকে, তাদের ধরেন অনেক স্টাফ থাকে, সে তো প্রতিটা স্টাফের অ্যাকাউন্টে হাতে হাতে করে তো টাকা দিতে পারে না, তাই না? সো যেটা করে মাসের 25 তারিখ বা 28 তারিখ আসলে কি করে, সবার অ্যাকাউন্টে আপনার ক্রেডিট হয়ে যায়। দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডিং অর্ডার বা স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন। ঠিক আছে, সো মনোযোগ দিয়ে যদি একটু খেয়াল করে দেখেন জিনিসটা, স্ট্যান্ডিং অর্ডার যখন হয়, এটা কি আপনার যে ক্যাশিয়ার সে কি জানে? নো স্যার। ঠিক আছে, সো আপনার ক্যাশ বুকের ব্যালেন্স কি এটা কি রিফ্লেক্ট করে এই স্ট্যান্ডিং অর্ডার? নো স্যার। ঠিক আছে, ইটস নট রিফ্লেক্টেড, কিন্তু ব্যাংক স্টেটমেন্টে কিন্তু ইজ ইট রিফ্লেক্টেড? ইয়েস স্যার, ইট ইজ রিফ্লেক্টেড। ইয়েস হ্যাঁ, স্যার। কারণ যখনই মাসের 25 তারিখ আসলো, সব আপনার অ্যাকাউন্টে 1,000টা অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেল, বাট আপনার ক্যাশ বুকে এটা রিফ্লেকশন নাই। অনলি যখন ক্যাশিয়ার ব্যাংক স্টেটমেন্ট নিয়ে বসবে সে দেখবে যে আমার স্ট্যান্ডিং অর্ডারে আমার 1,000টা অ্যাকাউন্টে পেমেন্ট চলে গেছে, কিন্তু আমার ক্যাশ বুকে এটা রেকর্ড নাই। সে তখন ক্যাশ বুকে কোন সাইডে রেকর্ড করবে এটা? ক্রেডিট সাইড। ক্রেডিট ভেরি সাইড। গুড, ক্রেডিট সাইডে রেকর্ড করবে। ঠিক আছে, সো দিস ইজ হাউ ইট ওয়ার্ক। স্ট্যান্ডিং অর্ডার হচ্ছে, ঠিক আছে, রেগুলারাইজড ইনস্ট্রাকশন, ঠিক আছে, টু মেক রেগুলার পেমেন্ট টু রেগুলার এন্টিটি। মানে কাকে পে করবেন সেটা ফিক্সড, কত টাকা পে করবেন সেটা ফিক্সড, কোন ডেটে পে করবেন সেটা ফিক্সড, অ্যান্ড দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডিং অর্ডার। ঠিক আছে, ডাইরেক্ট ডেবিটটা স্ট্যান্ডিং অর্ডারের মতো ইম্প্যাক্ট, কিন্তু এটা নেচারটা ডিফারেন্ট। নেচারটা ডিফারেন্ট কেন? কারণ ডাইরেক্ট ডেবিট হচ্ছে 1 to 1, যে আজকে আমি আমার সাপ্লায়ার কাছে পেমেন্ট করলাম, আমি আমার অ্যাকাউন্টকে ডেবিট করলাম, সাপ্লায়ার অ্যাকাউন্টকে ক্রেডিট করলাম অনলাইন ব্যাংকিং ইউজ করে। ঠিক আছে, সো এই কাজটা যখন আমি করি আমার ব্যাংক স্টেটমেন্টে কিন্তু ঠিকই রিফ্লেক্ট হয়ে যাচ্ছে ডাইরেক্ট ডেবিট, রাইট?
সো ব্যাংক স্টেটমেন্টে যখন আমি ডাইরেক্ট ডেবিট করি আমার অ্যাকাউন্টের ব্যালেন্সের ডেবিট সাইডে সে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমার ক্যাশ বুকে রিফ্লেক্ট হওয়া উচিত না। দিস ইজ আ পেমেন্ট, বাট ইজ দিস পেমেন্ট রিফ্লেক্টেড ইন মাই ক্যাশ বুক? দ্যাট ইজ নট রিফ্লেক্টেড ইন মাই ক্যাশ বুক। আর বেশিটা আপনাদের আটকাবো না, এতটুকু। নাম্বার 8 ইজ ওয়ার আই এন্ড। ঠিক আছে, সো ডাইরেক্ট ডেবিট আর স্ট্যান্ডিং অর্ডারের মেইন পার্থক্য হচ্ছে দুটাই হচ্ছে আপনার পেমেন্ট। ঠিক আছে, বাট দ্য অনলি ডিফারেন্স হচ্ছে ডাইরেক্ট ডেবিটের যে অ্যামাউন্ট এটা ফিক্সড না। ডাইরেক্ট ডেবিটের জন্য আপনি কাকে পেমেন্ট করবেন সেটাও ফিক্সড না। ডাইরেক্ট ডেবিটের জন্য আপনার কোনো ফ্রিকোয়েন্সিও সেট করা নেই। ঠিক আছে, এটা 1-to-1 বেসিস। ওকে, বাট দুটার ট্রিটমেন্ট এক। দুটাতেই ব্যাংক স্টেটমেন্টে আপনার ডেবিট হবে, আপনি ডেবিট সাইড খুঁজলে বের করে নিয়ে আসবেন। ওকে, বাট আপনি তাকে আপনার ক্যাশ বুকের ক্রেডিট সাইডে আপনি তাকে পাবেন না, তাকে ধরে এনে বসাতে হবে। ওকে, নাম্বার 5, ব্যাংক চার্জেস। ব্যাংক চার্জেস হচ্ছে ব্যাংক যে আপনার চার্জ কেটে রাখে সেটা কোন দিক দিয়ে কাটে আমাকে বলেন। স্যার ডেবিট থেকে কাটে। ডেবিট দিয়ে ডেবিট কাটে। দিয়ে কাটে। ভেরি গুড। ডেবিট সো দিকে। সেটা কি আপনি আপনার ব্যাংক স্টেট মানে ক্যাশ বুকে কি রিফ্লেকশন থাকে? নো নো স্যার। স্যার, থাকে না, না। নো জাস্ট স্যার। আপনার একমাত্র স্টেটমেন্ট, স্টেটমেন্ট পাওয়ার পর স্যার। অ্যাবসলিউটলি স্টেটমেন্ট হাতে পাবেন, পেলে আপনি স্টেটমেন্টে কোথায় তাকে ক্যাশ বুকে কোথায় রিফ্লেক্ট করাবেন? ক্রেডিট দিকে স্যার। ক্রেডিট দিকে স্যার। ক্রেডিট স্যার দিয়ে। ক্যাশ বুকে ক্রেডিট দিকে হবে। রাইট, ভেরি গুড। আর এবার ব্যাংক চার্জের উল্টা হচ্ছে হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট। ইন্টারেস্ট। ইয়েস, ঠিক আছে। তারেক, ক্লাস বেশি নিয়ে ফেলছি মনে হচ্ছে, আপনাদের জন্য ডিসকমফোর্ট হচ্ছে। দিস ইজ ওয়ার আই এন্ড। ঠিক আছে, এতটুকু না জানলে, কারণ এই জিনিসগুলো বইতে আমাদেরকে ডেপথে স্টাডি করায় না। ডিসঅনার চেক আছে, ডিসঅনার চেক হচ্ছে সোজা কথা, কার কাছ থেকে ডিসঅনার চেক হয়? কাস্টমারের কাছ থেকে ডিসঅনার চেক হয়। ঠিক আছে, সো কাস্টমার যখন আমাকে চেক দেয়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং এন্ট্রি? স্যার ক্যাশ ব্যাংক ডেবিট। ক্যাশ ব্যাংক ডেবিট আর ডেবিট হয়। হচ্ছে গিয়ে স্যার ডেবিট। ক্যাশ ডেবিট, আমার রিসিভেবলস ক্রেডিট রিসিভেবল হয়। ক্রেডিট। রিসিভেবল চেক ক্রেডিট। যখন চেক যখন ডিসঅনার্ড হয়, হোয়াট ইজ মাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? ক্যাশ স্যার ক্রেডিট, রিসিভেবল রিসিভেবল ডেবিট। ডেবিট। ক্যাশ রিসিভেবল ক্রেডিট। ডেবিট, ক্যাশ ক্রেডিট। অ্যাবসলিউটলি, জাস্ট ঘুরে যাবে। ডিসঅনার চেক মানে আমার আগের ট্রিটমেন্টটা ঘুরে যাবে। ঠিক আছে, সো এটা ট্রিটমেন্ট আমি বলি যে ডিসঅনার চেক যখন হয়, এটা আপনি আপনার ব্যাংক স্টেটমেন্টে দেখবেন ওরা কিভাবে ডিসঅনার করে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আগে ক্রেডিট করে, ক্রেডিট করে আপনাকে ওটাকে সে ডেবিট করে, করে আপনাকে ব্যাংক স্টেটমেন্টে সে ঠিক করে ফেলে, মানে জিরো করে ফেলে। ঠিক আছে, আপনাদের একটা কোশ্চেন আসবে যে এটা কেন করে? সে এটাকে ট্রানজেকশন না করলেই তো পারে, ইচ্ছা করে এটা সে করে, কারণ সে আপনাকে ডিসঅনার হলে কিন্তু একটা চার্জ কাটে, কিন্তু চেক কাস্টমার তাকে কিন্তু পেনালাইজ করে, 500 টাকা করে ডিসঅনার চেকের একটা চার্জ কাটে। সো চার্জ কে কাটতে হলে তাকে ট্রানজেকশন দেখাতে হবে, এই কারণে সে একবার ডেবিট করে একবার ক্রেডিট করে, তারপর তার উপর 500 টাকা প্লাস 75 টাকা ব্যাক চার্জ করে। ঠিক আছে, দ্যাট ইজ দি লজিক। আর ডিসঅনার চেক যেহেতু আপনার ক্যাশ বুকে নাই, তাহলে ক্যাশ বুকে কোন সাইডে শো করবেন? ক্রেডিট সাইড। ওকে, ক্রেডিট সাইডে। আচ্ছা, এইবারটা বলি যে একটু আগে আপনাদেরকে আমি স্ট্যান্ডিং অর্ডার দেখালাম আর ডাইরেক্ট ডেবিট দেখাচ্ছি, এবার দেখাচ্ছি ক্রেডিট ট্রান্সফার আর ডাইরেক্ট ক্রেডিট। এটা হচ্ছে যে একই একটা সার্টেন ফ্রিকোয়েন্সিতে সার্টেন অ্যামাউন্ট ফিক্সড ইন্ডিভিজুয়ালের অ্যাকাউন্টে যে টাকা চলে যাবে। ঠিক আছে, মানে আপনার অ্যাকাউন্টে একটা সার্টেন ফ্রিকোয়েন্সি, মাসের 25 তারিখে একটা সার্টেন অ্যামাউন্ট আপনার কাছে চলে আসবে, দ্যাট ইজ ক্রেডিট ট্রান্সফার। ঠিক আছে, আগে থেকে যেটা সেট করা থাকে। আর ডাইরেক্ট ক্রেডিটও সেম ট্রিটমেন্ট, আপনার অ্যাকাউন্টে দুটাই ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড ডাইরেক্ট ক্রেডিট দুটাতেই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। ঠিক আছে, বাট আপনার ক্যাশ বুকে রিফ্লেকশন নাই। নো, হয় নাই। হ্যাঁ, তাহলে ক্যাশ বুকে হোয়াট ইউ নিড টু ডু, ক্যাশ বুকে তাকে আপনি ডেবিট করবেন। Yes. ঠিক আছে, দ্যাট ইজ ইট। যখনই ক্রেডিট ট্রান্সফার পাবেন, ডাইরেক্ট ক্রেডিট পাবেন, আপনি জানবেন যে আপনার ব্যাংক স্টেটমেন্টে তার ক্রেডিট হিসাবে আছে, বাট আপনার ক্যাশ বুকে এখনো ডেবিট হয়নি। ইমিডিয়েটলি ইউ ডেবিট দিস, ক্যাশ বুকের ব্যালেন্সকে আপডেট করবেন। লাস্ট ওয়ান অফ দ্য ডে, ইন্টারেস্ট অ্যালাউড বাই দ্য ব্যাংক। আপনি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেয়। সো ব্যাংক যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, সেটা আপনাকে আপনার স্টেটমেন্টের ক্রেডিট সাইডে দেয়। ঠিক আছে, সো ক্রেডিট সাইডে যদি দিয়ে থাকে, ঠিক আছে, সো ক্রেডিট সাইডে যদি আপনাকে ইন্টারেস্ট দেয়, এটা তো আপনি পরে জানবেন স্টেটমেন্ট হাতে নেওয়ার পর, তাহলে সেটা আপনি ক্যাশ বুকে কোথায় রেকগনাইজ করবেন? আর ডেবিট ডেবিট। সাইডে রেকর্ড করুন। ঠিক আছে, দ্যাট ইজ ডেবিট ইট। সাইডে স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে পড়াবো বলি। ফার্স্ট অফ অল, আমি আপনাদেরকে ব্যাংক রিকনসিলিয়েশন এইভাবে করাবো যে ক্যাশ বুক কারেক্ট করাবো, ক্যাশ বুক কারেক্ট করে ওই কারেক্টেড ক্যাশ ব্যালেন্সের সাথে ব্যাংক স্টেটমেন্টের রিকনসিলিয়েশন করাবো। আর আরেকটা জিনিস আমি শিখায় রাখবো, বাট এটা আমি করাবো না, এটা এক্সামে এখন আসে না, এটা আগে আসতো। এটা হচ্ছে আনএডজাস্টেড ক্যাশ বুক ব্যালেন্সের সাথে ব্যাংক রিকনসিলিয়েশন করা হতো। ঠিক আছে,
এই দুটা জিনিস আমি আপনাদেরকে দেখাবো। আর এই ফরম্যাটটা আমি নিয়ে আসি কারণ এটা এক্সামে মাঝে মধ্যে আসে, যে ব্যাংক স্টেটমেন্টের এই চেহারা দিয়ে আপনাদেরকে এই ক্যাশ বুকের এই ফরম্যাট দিয়ে আপনাদের করতে হয়, যেটা আপনাদের এক্সামে আসে বাট আপনাদের চোখের সামনে আপনারা পাবেন না বইতে। ঠিক আছে, এইটা গেল একটা, জাস্ট দেখায়নি। ঠিক আছে, আর কিছু ইস্যুস আছে যেটা আপনাদেরকে আমি শিখাবো। পোস্ট ডেটেড চেক, স্টেল চেক, এগুলোর অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে ব্যাংক যদি কোনো এরার করে থাকে সেটা ট্রিটমেন্ট কি হয়, দুভাবে হয়, এটা উইদিন দি অ্যাকাউন্টিং পিরিয়ড আর এটা হচ্ছে আউটসাইড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড। ঠিক আছে, আর লাস্টের ট্রিটমেন্ট হচ্ছে যে আপনার যদি ওপেনিং ব্যালেন্স অফ ক্যাশ বুক অ্যান্ড ওপেনিং ব্যালেন্স অফ ব্যাংক স্টেটমেন্ট সেটাই যদি আপনার ডিফার করে, তাহলে হাউ উইল বি রেকটিফাই দিস। আর লাস্ট লাস্ট হচ্ছে ওভারড্রাফটের যে ব্যালেন্স আছে, ঠিক আছে, ওভারড্রাফটের ব্যালেন্স থাকলে সেটার অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট আপনারা কি করবেন, ব্যাংক ওভারড্রাফট। দ্যাট উড বি ইট ফর ব্যাংক রিকনসিলিয়েশন। আমি আবার বলছি, বই ইজ নট এনাফ ফর এক্সাম, এই জন্য এত কিছু এফোর্ট দিয়ে আপনাদেরকে নিয়ে আসা। আর তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা এরার্স অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট করবেন, এরার্স, সানড্রি, সাসপেন্স অ্যাকাউন্ট। দ্যাট উইল এন্ড চ্যাপ্টার 6। ঠিক আছে, সো আই উইশ টু ক্লোজ ফর টুডে। কয়টা বাজে আমি ঘড়ি দেখতে আমার ভয় লাগছে জিনিসটা, 10:23 বাজছে। ঠিক আছে, 10টাতেই। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আজকে আসলে আমার স্যার একটা কোশ্চেন আছে। আর স্লাইড গুলা দেওয়ার ছিল। আচ্ছা, আমি আবার বলি, আমার ক্লাসে তুহিন আর মৌসুমী আপনাদেরকে আমি শেয়ার করে দিব। ঠিক আছে, আপনাদের ইমেল আইডিটা আমাকে আবার দিন কাইন্ডলি, আমি একটু নোট করে রাখতে চাচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, শর্ট। আস্ক, বলেন। স্যার ব্যাংক বুকটা কি ব্যাংক স্টেটমেন্ট? ব্যাংক বুক ইজ নট ব্যাংক স্টেটমেন্ট। ফার্স্ট অফ অল, ব্যাংক বুক বলে কিছু নাই। ওকে, ব্যাংক বুক যেটাকে আমরা বলি, ইটস অনলি ক্যাশ বুক, যেটা আমরা আমাদের বুক অফ অরিজিনাল এন্ট্রি। ঠিক আছে, তার নমিনাল লেজার হচ্ছে আমার ক্যাশ এট ব্যাংক অ্যাকাউন্ট। ঠিক আছে, দ্যাট ইজ ইট। ওকে স্যার, থ্যাংক কোশ্চেন্স, ইউ। ব্যাংক বুক, এগুলো আমরা বলে অনেক পাই আর কি, মানে বলতেই থাকি, মুখে বলতে বলতে এটা প্র্যাকটিস হয়ে গেছে আর কি জিনিসটা, বাট দ্যাট শুড নট বি ইউজড। আচ্ছা, জি স্যার, এইগুলো তো একাডেমিকে ইউজ হয়। এইটাই মানে লাইফে চলে আসে জিনিসটা, আমরা সব থেকে বেরোতে পারি না। আচ্ছা, সো দিস ইজ ইট। আজকে আসলে আমার গলা একেবারে ডাউন ছিল, আমি অনেক প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে আজকে পড়ছি। ঠিক আছে, স্যার সো ইফ ইউ ডোন্ট মাইন্ড আরেকটা কোশ্চেন আছে। ইয়েস আবিদ। স্যার আমাদের আইসিডব্লিউ এর কোশ্চেন ব্যাংকটা আমরা কিভাবে পড়বো এটা একদিন বলে দিলে ভালো হয়। নীলক্ষেতে যাবেন, নীলক্ষেতে যে 250 টাকা নিবে, বইটা কিনে নিবেন। কে বলবেন স্যার সার্টিফিকেট লেভেলের আপনার স্যার কোশ্চেন বইটা ব্যাংক আছে। নিয়ে আছে স্যার, এটা 22 আচ্ছা সালেরটা একটা নিয়েছিলাম। আচ্ছা, তাহলে সমস্যা কি? না 22 সালেরটা কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, গুড এনাফ, গুড এনাফ। আপনার 22 সাল মানে কি শুধু 22 সালের পেপার? আপনাকে নিবে একটা কনসলিডেটেড কোশ্চেন ব্যাংক আছে, ওদের প্রতি চ্যাপ্টার ধরে ধরে কোশ্চেন ব্যাংক আছে। ঠিক আছে, আচ্ছা ওটাই নিবেন। আচ্ছা, আছে, অনেকেরই আছে, এখানে জিজ্ঞেস করে নিবেন আর কি। অ্যান্ড থ্যাংক ইউ এভরিওয়ান, আপনাদেরকে আমি বলি মানে অনেক অ্যাপ্রিসিয়েট করি। ইটস আ ভেরি গুড ব্যাচ অ্যান্ড আই হ্যাভ ভেরি হাই হোপস। অ্যান্ড আপনাদেরকে যেটা আজকে আপনাদের কাছে ভালো লাগলো যে জিনিসটা, মানে হোয়াট মৌসুমি মেনশন, যে দিস ইজ আ ভেরি গুড প্রফেশন টু বি ইন। অ্যান্ড আমি এই কথাটা কিন্তু আমি লাইটলি বলিনি। ঠিক আছে, অ্যান্ড এই কথাটা আমি বলছি, আমি ঢাকা ইউনিভার্সিটির আইবিএ গ্রাজুয়েট হয়ে আমি বলছি জিনিসটা। ঠিক আছে, আমি সব প্রফেশনের সবার সাথে চলে থেকে আমি একটা জিনিস আমি বুঝতে পারি, যে ওয়ার ডু উই স্ট্যান্ড। হ্যাঁ, হয়তো সামনে কোথায় যাই সেটা নিয়ে কিছু চ্যালেঞ্জ আমাদের হয়তো আসবে, বাট সেটা হলেও আসলে ইট উইল নট বি ডিসরাপ্টেড মাচ। স্যার অডিটরের এখানে ডেফিনেটলি লিমিটেশন আছে স্যার, যেটা হুম, অ্যাজ অলওয়েজ যারা এক্সপিরিয়েন্স, যারা প্রপারলি। ট্রু। সো ওইটাই আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, যে হোপস রাখবেন আর বেশি কনফিউজড হবেন না, কারণ আপনাদের যেটা বলি বারবার বলতে হয়, আপনাদের স্টুডেন্ট লেভেলে, আর্টিকেলশিপ লেভেলে অনেক বেশি কনফিউশন ছড়ায়। জাস্ট চোখ কান বন্ধ করে স্টাডি করেন, অ্যান্ড ইফ দের ইজ আ নিউ ডিসিশন, ডিসিশন আপনারা জেনে যাবেন জিনিসগুলো। ঠিক আছে, সো লেটস ওয়েট অ্যান্ড ওয়াচ, আর স্টাডি করতে থাকেন। নেক্সট ক্লাস যেটা বলছিলাম আপনাদেরকে, রিকনসিলিয়েশন আর এরর্স অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি শেষ করবো আর কি। ওকে, দ্যাট ইজ ইট। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্টস, আল্লাহ হাফেজ। ওকে স্যার, থ্যাংক ইউ। থ্যাংক আল্লাহ ইউ স্যার, হাফেজ ভালো স্যার, থাকবেন স্যার। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। স্যার